নিউটনস লজ অফ মোশন কয়েকটা জিনিস আমাদের ফার্স্টে জেনে রাখা জরুরি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফোর্স। So first you should know the concept of force. So what exactly you mean by the concept of force? যখন আমরা একটা ফোর্স বলছি, দ্যাট মিন্স কাকে ফোর্স বলে বেসিক্যালি আমরা একটা জানি যে ফোর্স ইজ বেসিক্যালি ডিফাইন্ড বাই ফোর্স কে সাপোজ ভেক্টর ফর্মে লিখলে আমরা লিখি মাস ইনটু অ্যাক্সেলারেশন। If we take it into the magnitude form, then we used to say that is F mod is equal to m into this one. That means eta hocche amar magnitude of acceleration. So this is basically the magnitude of acceleration. আর এইটা হচ্ছে সাম কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স। ফোর্স বললে কিন্তু কথাটা ভুল, কারণ দু রকমের ফোর্স হয়, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। নিউটনস লজ অফ মোশনে উই টক অ্যাবাউট দ্য এক্সটার্নাল ফোর্স অনলি, not the internal force. Now, what exactly we define by the concept of force? Force মানে হচ্ছে এমন একটা কম্পোনেন্ট, মানে এটা হচ্ছে একটা এক্সটার্নাল, it's a kind of either external push or it can be an external pull. সো এটাকে আমরা বেসিক্যালি ফোর্স বলে থাকি। তো আমার যদি নিউটনস লজ অফ মোশনে কেউ বলে এই ফোর্সটাকে তুমি ডিফাইন করো, তখন তুমি এই ফোর্সটাকে বলবে ইটস এ কাইন্ড অফ এক্সটার্নাল পুশ অর এক্সটার্নাল পুল। ইট ইজ নট অনলি পুল অর পুশ, ইটস এ কাইন্ড অফ এক্সটার্নাল। কারণ ইন্টারনাল ফোর্স বলে একটা জিনিস হয়, সেটা যদি অ্যাপ্লাই হয় তাহলে নিউটনস ল ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইন্টারনাল ফোর্স। সো দিস ফোর্স হ্যাজ টু বি ইন এক্সটার্নাল ইন নেচার। সো দ্যাট হ্যাজ টু বি ইন এক্সটার্নাল ইন নেচার। Now, if you produce, suppose এই ফোর্সটার লজিকটা কি বা ফোর্সটার কি রহস্য, সেটা হচ্ছে it produce and tries to produce the motion at rest. That means this is basically a force which produce or try to produce motion in a body at rest. That means এটা produce করতে পারে অথবা try to produce. This can produce or try to produce a motion in a body which is at rest, মানে যে বডিটা মোশনে আছে। তো এটা পুল বা পুশ দুটো দিয়ে হতে পারে, মানে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ। সো এখান থেকে আমরা এটা ফার্স্ট ক্রাইটেরিয়া গেল। সেকেন্ডলি হচ্ছে এটা বডিটা মোশনে আছে। ওয়ান্স দ্য বডি ইন মোশন, সাপোজ একটা বডি মোশনে আছে, সো এটা কি করতে পারে, এই মোশন যেটা আছে সেটাকে কিপ ইট অ্যাট রেস্ট। সো এটাকে রেস্টে আনতে পারে, ফোর্স দিয়ে এটাও করা যায়। তো দুটো ক্ষেত্রে আমরা দেখছি একটা চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন হচ্ছে, বিকজ এখানে যখন বডিটা মোশনে আছে, সো বডিটা ওয়ান্স ইট কাম ডাউনস টু রেস্ট, সো বেসিক্যালি তার মানে একটা ভেলোসিটি ভি ছিল, সেখান থেকে ভেলোসিটিটা কমে জিরো হয়ে গেল। দ্যাট মিনস চেঞ্জ অফ ভেলোসিটি হলো। আর এখানে একটা বডি মোশনে আছে মানে কিপ ইট অ্যাট রেস্ট, মানে বডিটা মোশনে ছিল সেখান থেকে রেস্ট এলো, আর এখানে বডিটা রেস্টে ছিল সেটার থেকে মোশনে গেল। তো আমরা এভাবে দেখতে পারি এই পার্টিকুলার কেসে বডি ভেলোসিটিটা জিরো থেকে ভি হলো, আর এই পার্টিকুলার ক্ষেত্রে বডির ভেলোসিটিটা ভি থেকে জিরো হলো। তো দুটো ক্ষেত্রেই আমরা কনসেপ্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে পারি। দ্যাট মিনস দেয়ার ইজ সাম অ্যাক্সেলারেশন, ফোর্স মানে একটা অ্যাক্সেলারেশন থাকবে। আর একটা জিনিস যেটা করে ফোর্স দিয়ে, সেটা হচ্ছে ডিরেকশন অফ মোশন যেটা আছে একটা পার্টিকুলার বডিতে, সো ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি গেটস চেঞ্জ অর ট্রাইস টু চেঞ্জ। সো ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি, so that gets change or tries to change, মানে either পুরো চেঞ্জ করবে অথবা চেঞ্জ করতে চেষ্টা করবে। And number 3 point is, which is important over here, that is it produces a change in the shape of the body. Sometimes that force can change the shape of the body, so that is also a kind of things, that shape of the body. অবভিয়াসলি এটা রিজিড বডি খেলে হবে না, রিজিড বডিতে কোনো শেপ চেঞ্জ হয় না, বাট আদারওয়াইজ
এই চারটে ক্রাইটেরিয়া ফোর্স পারফর্ম করে। একটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য বডি ক্যান বি ইনক্রিজড ফ্রম 0 to v, অর্থাৎ মোশনটা রেস্টে ছিল সেখান থেকে মোশনে গেল। আরেকটা যেটা করতে পারে সেটা হচ্ছে ওয়ান্স দ্য বডি ইজ ইন মোশন সেটাকে কিপ ইট অ্যাট রেস্ট, থামিয়ে দিতে পারে। ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি চেঞ্জ করতে পারে, আর চেঞ্জ করে শেপ অফ দ্য বডিকে। দ্যাট মিনস দেয়ার ইজ এ পোর্শন দ্যাট ইট ক্যান চেঞ্জ দ্য শেপ অফ দ্য বডি, বডিটার শেপটাকে ইট ক্যান চেঞ্জ। সো দিজ আর দ্য থিংস এ ফোর্স ক্যান ডু। এবার আমরা ক্লাসিফিকেশন অফ ফোর্সে যাব। এবার অনেক রকম ক্লাসিফিকেশন হয়। ক্লাসিফিকেশন অফ ফোর্স, কি কি ধরনের ফোর্স হতে পারে? তো মেজরলি যেটা দুটো ভাবে আমরা বডিটাকে ক্লাসিফাই করে থাকি, একটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স, দিস ইজ বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্স, আর আরেকটাকে বলে নন কন্ট্যাক্ট ফোর্স, সো দিস ইজ কল্ড নন কন্ট্যাক্ট ফোর্স। সো কন্ট্যাক্ট ফোর্স মানে ধরা যাক দুটো বডির মধ্যে কন্ট্যাক্টে আছে, সেটা বিভিন্ন ধরনের ফোর্স হতে পারে। ফর এক্সাম্পল, ধরা যাক আমার একটা বডি আছে এখানে, সো ওয়ান বডি ইজ প্লেসড ওভার হিয়ার। তো এই বডিটার সাথে এই বডিটা লেগে আছে, আর একটা বডি লেগে আছে। So these two body are placed over here. These two body are side by side. Now what will happen over here? এই যে গ্রাউন্ডটা আছে দেখা যাচ্ছে এই দুটো বডির মধ্যে একটা ফোর্স কাজ করছে। That means we can say one force is acting between these two bodies. That means this one. অর্থাৎ এই দুটোর মধ্যে সাপোজ আমি একটা ফোর্স এধার থেকে দিচ্ছি, ফর এক্সাম্পল ইফ আই পুশ এ ফোর্স ফ্রম দিস সাইড, তো এই বডিটাকে ফোর্সটা দেওয়ার সঙ্গে সঙ্গে বডিও কিন্তু আরেকটা উল্টো ডাইরেকশনে আমাকে ফোর্স দেয়, সেটা এইদিকে দেয়। ঠিক সেইভাবে এই সাইডে একটা ফোর্স একে দিচ্ছে, এদিকে দিচ্ছে, এই যে দু সাইডে দেখানো হয়েছে, তার মানে ধরা যাক যে আমি যদি ফোর্সটা F1 দিই, তাহলে অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে -F1। আর আমি যদি একটা বডিকে ফোর্স দিই F2 এই সাইডে, তাহলে অপোজিট সাইডেও আর একটা ফোর্স কাজ করছে এখানে F2। সো এই ধরনের ফোর্স গুলো, মানে আমরা যে নিউটনের থার্ড লটা পড়ি, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশনস are equal in magnitude and opposite in direction, but they don't occur in the same body. তো এখানে ফান্ডাটা হচ্ছে তাই এইভাবে দেখানো হয় যে এই সাইডের যে এই F2 টা আছে সেটা হচ্ছে অ্যাকশন, আর F2 মাইনাস যেটা দিচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাকশন। এবার এই দুটোর ম্যাগনিটিউড কিন্তু সেম হয়। ধরা যাক এই বডিটা এ, এই বডিটা বি, তাহলে আমি বলতে পারি F2 যেটা দিচ্ছে সেই ফোর্সটা দিচ্ছে বেসিক্যালি বি গিভস ওভার এ। আর এই -F2, মাইনাসটা অ্যাকচুয়ালি ডিরেকশনের জন্য, বাট ম্যাগনিটিউড ইজ সেম। মানে আমি এটাকে বলতে পারি FBA, মানে বি দিচ্ছে এর ওপর, আর এটাকে লিখতে পারি, সরি এটাকে লিখলাম বি, সরি এটাকে লিখলাম FAB। সো FAB মানে এ যেটা বি এর ওপর দিচ্ছে, আর এখানে FBA। So this FBA force means what? The force A gives over B gives, sorry এটাকে আবার, this is A gives over B, আর এখানে B gives over A। তার মানেটা হচ্ছে এইখানে যে ফোর্সটা দেখানো হয়েছে, ফার্স্ট এর ফোর্সটা হচ্ছে F2, সো এই F2 ফোর্সটা মানে এই FBA। তো আমি এটাকে এভাবে লিখছি, F2 লিখলে অসুবিধা হবে বুঝতে। সো দিস উই হ্যাভ সিন FAB, আর এই যে ফোর্সটা আছে -FBA, এই ফোর্সটাকে লিখছি আমি FBA। তো FAB আর FB এর ম্যাগনিটিউড সেম হয়, বেসিক্যালি ডিরেকশনটা খালি অপোজিট হয়, বাট ম্যাগনিটিউড ইজ সেম। সো এইভাবে আমি জিনিসটাকে দাঁড় করাতে পারি। এই যে ফোর্সটা, এই দুটো ফোর্সই বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্স। So these are basically the examples of contact force. That means whenever you see that this kind of situation happens over there, then we can say this is a contact force. Clear?
এইটা হচ্ছে বেসিক ওভারভিউ দ্যাট হাউ দ্য কন্ট্যাক্ট ফোর্স ইজ টেকিং প্লেস। নন কন্ট্যাক্ট ফোর্স কখন কাজ করে এটা আমি এক্সাম্পল দিলাম একটা। সো তুমি যখন নন কন্ট্যাক্ট ফোর্সে যাবে, এট দ্যাট টাইম ইউ উইল সি দিস ইজ আ এরিয়া অফ কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স যখন যাচ্ছ, সো ইন দ্যাট কেস ইউ উইল সাইন দ্যাট নন কন্ট্যাক্ট ফোর্স মানে সাপোজ গ্র্যাভিটেশনাল ফোর্স। So once we talk about the gravitational force, that is the non-contact force. কিরকম হয় সেই ফোর্সটা? না বেসিক্যালি দেখা যাচ্ছে দুটো প্ল্যানেটের মধ্যে যে ফোর্স, সো দিস ইজ এ কাইন্ড অফ নন কন্ট্যাক্ট ফোর্স। ধরা যাক one particular planet is present over here, this is one planet, and another planet is present over here. So the force of attraction between the two planets, for example, আমি ধরছি এটার মাস m1, এটার মাস m2. So the distance between them is r. So we can say this body is 1 and this body is 2. So force between two planets 1, 2, that can be given as g into m1 into m2 by r square. So this is basically the force which you can say that is a non-contact force. Because they are not touched each other, but still there is a force exists between these two bodies that is called the non-contact force. So we have seen what is contact force, what is non-contact force. For example, we have a different kind of contact forces also. Contact force আমরা যেটা একটা দিলাম, এটা external force is a kind of contact force which we have talked about. Normal force, যখন আমরা নর্মাল ফোর্স নিয়ে কাজ করব, যেমন এইখান থেকে এই সাইডে একটা ফোর্স আসছে সেটা mg, and simultaneously you will see another force is acting into this direction, that is the normal reactions. So এই যে ফোর্সটা কাজ করছে এটা হচ্ছে mbg, মানে যেটা is the weight of the body, মানে wb. আর নর্মাল রিঅ্যাকশনস যেটা কাজ করছে উপরের ডিরেকশনে, that is called nb, মানে which is ground is giving to the block. So এটাকে বলে normal reactions. So this is also a kind of contact force. তো normal reactions টা হচ্ছে, এটা হচ্ছে আমার ground. So we can say these things that এই particular portion এ আমার ground যে ফোর্সটা দিচ্ছে over the block, that is the reaction. আর বডিটার ওয়েটটা গ্রাউন্ডের উপর যেটা দিচ্ছে, that is the action. সো কোন ফিজিক্সে কিন্তু কেউ মুখস্থ করে না, পুরো ব্যাপারটা বুঝতে হয় যে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ডাজ নট অকার ইন দ্য সেম বডি and they are equal in magnitude and opposite directions. So Newton's third law, you just check it, this is the action which is given by A over the ground, and reaction is NB which is given by the ground over this block. So action কিন্তু actually কাজ করছে গ্রাউন্ডের উপর, action কিন্তু B এর উপর কাজ করছে না, কারণ weight of the body is acting over the ground. So that is action. And reaction which is given by the ground over the body, which is acting in the upward directions, where the weight of the body is acting in the vertically downward direction. So both are in the opposite direction. So action is acting vertically downward and the reaction is acting vertically upward. So we can say their magnitude is basically same. কারণ আমি যদি এইটাতে দেখি, so we can say these things mbg, and that will be equal to nb. So nb টা হচ্ছে আমার normal reactions. So this nb is normal reaction which is acting vertically upward, and mg is basically the weight of the body which is acting vertically downwards. So these two magnitudes are same and they are acting in the opposite direction. And most interesting thing is they are not acting on the same body. Don't think that action is acting on the block B. B এর উপর কোনো অ্যাকশন কাজই করছে না, কারণ B এর যে weight, so that particular weight is acting vertically downward. তো B এর যে অ্যাকশনটা দিচ্ছে সেই অ্যাকশনটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডের উপর দিচ্ছে. So action is acting over the ground, not on the body B. And the reaction force is not acting on the ground because ground is giving the reactionary force. So this normal reaction in B, which is acting vertically upward direction, this is acting on the body B. তো একটা গ্রাউন্ডের উপর কাজ করছে সেটা অ্যাকশন, আর একটা বডি বি এর উপর কাজ করছে সেটা রিঅ্যাকশন. Similarly, if you see the force of external force which is given over here, তাহলে এখানে আমি যেটা দেখালাম FAB and FBA, the magnitude is same,
but the direction is opposite. But here the interesting thing is B যে ফোর্সটা দিচ্ছে, that is FBA. So this FBA force is acted by B over A. তার মানে A এর উপর যে ফোর্সটা দিচ্ছে, আর A B এর উপর যে ফোর্সটা দিচ্ছে, that is FAB. So that is given by FAB, this one. তাহলে A B এর উপর যে ফোর্সটা দিচ্ছে, that is FAB, আর B এর উপর যেটা দিচ্ছে সেটা BA, FBA. So একটা হচ্ছে অ্যাকশন যেটা A দিচ্ছে B এর উপর, আর আরেকটা হচ্ছে রিঅ্যাকশন যেটা B দিচ্ছে এর উপর. So but they are not occurring in the same body because অ্যাকশনটা B এর উপর কাজ করছে, which is given by the block A, আর রিঅ্যাকশনারি ফোর্সটা এর উপর কাজ করছে, which is given by block B. So action here acting on the block B and reaction is acting on the block A. So action and reaction does not occurring on the same body, but their magnitude are same and they are opposite in direction. So এগুলো হচ্ছে different type of contact force and non-contact force এর concept বোঝানো হলো, যে কি কি ধরনের contact force হয়, কি কি ধরনের non-contact force হয়, সেই সম্বন্ধে একটা রাফ আইডিয়া পাওয়া গেল। দেবানিক ঠিক আছে? দেবানিক তো ভালোই করছে মোটামুটি নিটে। এবার একটু বায়োলজিটা তোলো বাবা। বায়োলজি তো চাপ হয়ে যাবে, ফিজিক্স দিয়ে তো নিট হবে না, না বায়োলজি তুলতে হবে। বায়োলজি কেমিস্ট্রি ছাড়া নিট টানতে পারবে না। তোমরা কোথায় বায়োলজি পড়ছো আমি জানি না, বাট এখানে সিএমটি না দিলে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি বায়োলজি কোয়েশ্চেন কি হয়। ফিজিক্স টেনে দেবে, ফিজিক্স টাফ সাবজেক্টেও তোমরা যে নম্বর তুলছো আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু ইজি সাবজেক্ট যেগুলো, ফিজিক্সে তো অত নম্বর ওঠে না, নম্বর তোলা টাফ, সেক্ষেত্রে ফিজিক্সে অনেক বেশি তুলছে, আর যেগুলো ইজি সাবজেক্ট সেগুলো তো অনেক বেশি খাটতে হবে, কারণ তোমার টোটাল দেখো, তোমার চেয়ারটা 4টে পায়ের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে 2টো পায়া কিন্তু বায়োলজি, আর একটা পায়া ফিজিক্স, একটা পায়া কেমিস্ট্রি। সো বায়োলজি ভালো টিচার দেখে সেইভাবে, চাইলে ভয়েজারের টিচারের সাথে কথা বলতে পারো, বা আমাদের ডাউট ফিউশনের টিচার আছে, ও দুর্গাপুর থেকে আছে, মানে হি ইজ এ ভেরি গুড, আর খুব দরদ দিয়ে পড়িয়ে দেয়। মানে তোমরা দেখো সেটা দেখে না, বাট বায়োলজিটা তোমাদের একটা সলিড টিচার দেখে পড়তে হবে, বায়োলজি এন্ড কেমিস্ট্রিটা, কারণ বায়োলজি ঝুলে গেলে কিন্তু নিট ঝুলে যাবে। এবং বায়োলজিতে কিরম স্কোর করতে হবে সেটা বলছি, 300 মিনিমাম তুলতে হবে আউট অফ 360 মিনিমাম, এটা মিনিমাম, নইলে আউট অফ টাচ হয়ে যাবে। ফিজিক্সে 110 মানে খুবই ভালো স্কোর আউট অফ 180, মানে ইটস এ ভেরি গুড স্কোর। আর কেমিস্ট্রিতে তুলতে হবে 140 আউট অফ 180। এবার এটা আমি বলছি কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করে। যদি কোয়েশ্চেন টাফ, এটাতে দেখো তোমার কাট অফ কত যাচ্ছে, প্রায় 550 মতো কাট অফ যাচ্ছে। এবার এটা হচ্ছে খুব ইজি কোয়েশ্চেন হলে 720-তে 550, খুব ইজি কোয়েশ্চেন, মানে দেখেই নামিয়ে দেওয়া যাচ্ছে, সবই পেটেন্ট বই থেকে, মানে এনসিআরটি থেকেই দেয়, কিন্তু ঘোরানো পেঁচানোটা কম, সেক্ষেত্রে 550 আউট অফ 720 ইজ এ গুড মার্কস। বাট সব ক্ষেত্রে সেটা হবে না, কোয়েশ্চেন যদি টাফ হয় তাহলে কাট অফটাও কমে যাবে আস্তে আস্তে, তখন দেখা যাবে 300-র জায়গায় 270-70 তোলাটাই বেশ চাপ হয়ে যাচ্ছে বায়োলজিতে। বাট স্টিল ইউ ফোকাস অন দ্য বায়োলজি, এবং কোয়ালিটি বায়োলজি পড়াতে পারবে, স্পেসিফিক্যালি এমবিবিএস ডক্টরদের ধরো, যারা অ্যাকচুয়ালি ভালো এগুলো পড়ায়। কারণ আমার এখানে যে কোয়েশ্চেন সেটার বায়োলজি, ও কিন্তু এমস এর এমবিবিএস ডক্টর, কোটাতেই থাকে, ওই এখানে এমবিবিএস ডক্টর, ওই বেসিক্যালি কোয়েশ্চেন সেট করে। তো ভালো যারা নিট ওরিয়েন্টেড পড়াতে পারবে, কারণ বোর্ডের তো অ্যাজ সেরকম কিছু পড়তে হবে না, ও মুখস্থ করে এনসিআরটি এক্সাম, কিন্তু এনসিআরটিটা খুব ডেপথে পড়ার চেষ্টা করো। এনিওয়ে, সিএমটি দাও, সিএমটি দিলে আস্তে আস্তে আইডিয়া হবে, আর কেমিস্ট্রিটাও তোলার চেষ্টা করো। এনিওয়ে, এবার দেখো কনসেপ্ট অফ ফ্রেম অফ রেফারেন্স। সো ফ্রেম অফ রেফারেন্স, এই জিনিসটা কি? অনেক সময় দেখবে ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে, এটার মানেটা হচ্ছে, যখন আমরা ফ্রেম অফ রেফারেন্স বলছি, মানে একটা ফ্রেম বলতে তুমি কি বোঝো? ফ্রেম অফ রেফারেন্স বেসিক্যালি মিনিংটা হচ্ছে ফ্রেম, you can say, in which an observer is situated. An observer is situated. তার মানে ফ্রেম অফ রেফারেন্স কথাটার মানে হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছে অবজারভারটা, and makes his observation, and makes his observation, এই জিনিসটাকে বলে ফ্রেম অফ রেফারেন্স।
এবার এই ফ্রেম অফ রেফারেন্সটা কিসের উপর ডিপেন্ড করে, অন হুইচ ইট ডিপেন্ডস? স্যার একটা জিনিস ডিপেন্ড করে যেটা ফ্রেম অফ রেফারেন্স, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের উপর। অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম মিনস আমি এক্স প্লেনে আছি না ওয়াই প্লেনে আছি না জেড প্লেনে আছি, অন দ্য বেসিস অফ হুইচ উই ক্যান, আমার ফ্রেম অফ রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হবে। নাম্বার টু, আরেকটা জিনিসের উপরও ফ্রেম অফ রেফারেন্সটা ডিপেন্ড করে থাকে, সেটা হচ্ছে একটা ক্লকের ওপর, মানে টাইম জোনের ওপর। ক্লক মিনস আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি ক্লক না, ইউ ক্যান সে ইট ডিপেন্ডস অন দ্য টাইম জোন, মানে কোন টাইম জোনে তুমি আছো। মানে 10টার সময় তুমি যাদবপুরে আছো, আর 1টার সময় তুমি গড়িয়াহাটে আছো, আর 3টের সময় তুমি ফর এক্সাম্পল সল্টলেকে আছো, তো তোমার ফ্রেম অফ রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ টাইমের সাথে সাথে। সো টাইম জোনে তুমি কোথায় কোথায় আছো, সাপোজ আমার ফ্রেম অফ রেফারেন্স ক্যালকাটা, আরেকজন আমার বন্ধুর ফ্রেম অফ রেফারেন্স লন্ডন, তো টাইম জোনটা আলাদা, সেই জন্য আমার ফ্রেম অফ রেফারেন্স ওর সাথে আলাদা হবে। কোঅর্ডিনেট সিস্টেমও আলাদা হয়, আমি এক্স অ্যাক্সিসে দাঁড়িয়ে আছি, ও ওয়াই, আরেকজন ওয়াই অ্যাক্সিসে দাঁড়িয়ে আছে, একটা গাড়ি বা একটা জিনিস জেড অ্যাক্সিসের ওপর প্লেস আছে, যেরম যেরম থাকবে পজিশন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেমের ওপর ফ্রেম অফ রেফারেন্সটা ডিপেন্ড করে। So we can describe all the physical quantities such that position, velocity, acceleration গুলোকে, মানে একটা বডির পজিশন বলো বা তুমি অ্যাক্সেলারেশন বলো বা ভেলোসিটি বলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে চেঞ্জ হয়, এগুলো কোনো ফিক্সড এরকম নয় যে এগুলো ফিক্সড। So we can describe all the physical events which is happening in the space, কোন একটা অ্যাক্সেলারেশনের বডি, একটা ভেলোসিটি অফ আ বডি, একটা পজিশন অফ আ বডি, এগুলো কিন্তু ফ্রেম অফ রেফারেন্সের সাথে সাথে চেঞ্জ হয়। So this is one of the unique portions which we can deliver over here. এবার এই ফ্রেম অফ রেফারেন্সটা দু রকমের হয়ে থাকে, সো উই ক্যান সি ফ্রেম অফ রেফারেন্স অফ টু টাইপ। কিরকম ফ্রেম অফ রেফারেন্স টু টাইপ হতে পারে? ধরা যাক ফার্স্ট টাইপ তুমি যেটা দেখছো সেটাকে বলে ইনার্শিয়াল ফ্রেম। সো দিস উই সে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর দু নম্বরটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এখন এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটাই বা কি, আর নন ইনার্শিয়ালটাই বা কি? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যেটা এমন একটা, যেটা নিউটনসের যে 3টে ল আছে, মানে ল অফ ইনার্শিয়া বলো, সেকেন্ড ল যেটা ল অফ ফোর্স কে ডিনোট করে, এন্ড থার্ড ল যেটা বেসিক্যালি ডিরেকশন অফ ফোর্স কে ডিনোট করে, এই নিউটনস ল যেগুলো ফলো করে, মানে যে সমস্ত বডিগুলো বা যে সিস্টেমটা নিউটনস ল গুলোকে ফলো করছে, সেটাই হচ্ছে বেসিক্যালি বডিটা ইনার্শিয়াল ফ্রেমে আছে। 3টে নিউটনের ল আছে, একটা ল অফ ইনার্শিয়া, একটা ল অফ ফোর্স, আর একটা ল অফ মোমেন্টাম, বা যা কিছু বলবে সেটা। সো এই বেসিক্যালি 3টে লকে যে ফ্রেমটা ফলো করছে, সেই ফ্রেমটাকে বলি ইনার্শিয়াল ফ্রেম। তার মানে ইনার্শিয়াল ফ্রেমে বডিটা আছে, এটা বলতে তুমি কি বুঝবে? স্যার এটা বলতে বোঝা যায় যে বডিটা, নিউটনের যে 3 লজ আর দেয়ার, দিস 3 লজ আর ফলোড বাই দ্য বডি, সিম্পল অ্যাজ। অনেক কমপ্লেক্স করে এটা বলা যায় যে এক্সিস্টিং অফ ইন্টারনাল রেফারেন্স ফ্রেম ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য মোশন অফ দ্য বডি। এত কিছু মনে রাখা বা বুঝতে অসুবিধা? একদম সিম্পল গোদা বাংলায় বললে, স্যার নিউটনের 3টি ল আছে, স্যার 3টে লকে বা যে কোনো একটা লকে যে বডিগুলো ফলো করছে, সেটাকে আমরা বলবো বডিটা ইনার্শিয়াল ফ্রেমে আছে। মানে তুমি কি করে বুঝবে বডিটা ইনার্শিয়াল ফ্রেমে আছে না নন ইনার্শিয়াল ফ্রেমে আছে? স্যার নিউটনের লটা কি ফলো করছে? যদি ফলো করে, দে আর ইন দ্য ইনার্শিয়াল ফ্রেম, যদি ফলো না করে, দে আর ইন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। So basically you can say not following the Newton's laws of motion, so not following Newton's laws of motion. যদি নিউটনস ল অফ মোশন কে ফলো না করে, নট ফলোইং নিউটনস ল অফ মোশন, তাহলে তুমি বলবে এইটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। খুব ফ্রিকুয়েন্টলি এই কথাটা প্রবলেমসে বলো বা কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে বোর্ড লেভেলে এই কোয়েশ্চেন্স গুলো পায়। সো বেসিক্যালি the body or the particle or the system which follows the Newton's laws of motion, they are basically in the inertial frame. Which does not follow it, they are in the non-inertial frame. মনে রাখাও সুবিধা, বোঝার জন্য সুবিধা।
আর একটা জিনিস, যখনই ইনার্শিয়াল ফ্রেম অফ মোশন বলা হবে এই কথাটা, সো ইনার্শিয়াল ফ্রেম মানে একটা ফ্রি পয়েন্ট পার্টিকেল ইজ ইট ইন দ্য স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশনে থাকবে। তার মানে ইনার্শিয়াল ফ্রেমে যে কোনো পার্টিকেল, এনি পার্টিকেল তুমি যদি কনসিডার করো, সেটা আইদার অ্যাট রেস্টে থাকবে অথবা এটা ইউনিফর্ম মোশনে থাকবে, মানে ইউনিফর্ম মোশন বলেছে। সো যখনই এটা রেস্টে আছে বা ইউনিফর্ম মোশনে আছে, সেটাকে আমরা ইনার্শিয়াল ফ্রেম হিসেবে কনসিডার করছি। এবার যখন নন ইনার্শিয়াল ফ্রেমে যাবে, অর্থাৎ এইটা, সো এটা নিউটনের লটাকে ফলো করছে না। তার মানে কি, এখানে রেফারেন্স ফ্রেম ইন হুইচ দ্য ফ্রি পয়েন্ট পার্টিকেল অর দ্য ফ্রি বডি ডাজ নট রিটেন কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে এখানে স্যার একটা তো বুঝে গেলাম স্যার, এখানে নিউটনের লটা ফলো করেন, এখানে ডাজ নট রিটেন কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি ফলো করবে না নন। So a reference frame traveling with acceleration relative to an inertial frame is non-inertial frame on, এটাও মাথায় রাখতে হবে। যদি এবার ইনার্শিয়াল ফ্রেম এন্ড নন ইনার্শিয়াল ফ্রেম কে এক জায়গায় রেখে দেখো, তাহলে তুমি বলতে পারো যে এইটা এইভাবে, হ্যাঁ এই 10টা থেকে। সো বেসিক্যালি এই জিনিসটা বুঝতে পারবে যে একটা রেফারেন্স ফ্রেম তুমি যখন দেখছো, so in that particular case you see that একটা inertial frame of reference, একটা non inertial frame of reference। inertial frame of reference যেখানে নিউটনস লটা ফলো করে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যেখানে নিউটনস লটা ফলো করে না। মানে নিউটনের 3টে ল হোক বা একটা ল হোক, দুটো, at least it follows the law। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে বডিটা রেস্টে থাকতে পারে বা ইউনিফর্ম মোশনে থাকতে পারে, কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে ডাজ নট রিটেন এ কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি এটা ফলো করবে না যখন এটা নন ইনার্শিয়াল ফ্রেমে যাবে। So does not retain a constant velocity and defined as the non-inertial frame। এবার এমন হতে পারে স্যার যে একটা রেফারেন্স ফ্রেম ট্রাভেল করছে উইথ এন অ্যাক্সেলারেশন রিলেটিভ টু ইনার্শিয়াল ফ্রেম, তাহলে এই ফ্রেমটা কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম হবে। মানে যদি দেখা যায় আমার নন ইনার্শিয়াল ফ্রেমে যখন কাজ করছি, তার মানে একটা বডি এ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, সেই বডিটা বেসিক্যালি ইনার্শিয়াল ফ্রেমে আছে। দেখা গেল যে একটা অ্যাক্সিলারেশনে মুভ করছে, সেটা এই অ্যাক্সিলারেশনটা বডিটার অ্যাক্সিলারেশন নয়, মানে উইথ রেসপেক্ট টু দ্য ইনার্শিয়াল ফ্রেম, উইথ রেসপেক্ট টু দ্য নন ইনার্শিয়াল ফ্রেমে মুভ করছে। এরকম যদি হয়, তার মানে একটা বডি মুভ করছে উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ উইথ রেসপেক্ট টু দ্য নন ইনার্শিয়াল ফ্রেম, তাহলে এই গোটা যে ফ্রেমটা হবে তখন সেটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম। এরকম ভাবে জিনিসটাকে দেখা হয়। তাই 3টে কেস হতে পারে, একটা পিওর ইনার্শিয়াল ফ্রেমে কাজ হতে পারে, আর একটা পিওর নন ইনার্শিয়াল ফ্রেমে কাজ হতে পারে, এন্ড থার্ড ওয়ান ইনার্শিয়াল ফ্রেমে সাথে নন ইনার্শিয়াল ফ্রেম একসাথে কাজ হতে পারে, যেখানে একটা বডি ইজ মুভিং উইথ এন অ্যাক্সেলারেশন এ উইথ রেসপেক্ট টু দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে পুরো সেটআপটাকে একসাথে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম হিসেবে কনসিডার করব। এটা গেল মোদ্দা কথা। এবার কিছু জিনিস আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে আমাদের বুঝতে হবে। সো আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা জানতে হবে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। স্যার 1 নম্বর হচ্ছে আইদার অ্যাট রেস্ট অর বা এন্ড, যাই হোক না কেন, এন্ড মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি along a straight line, along a straight line। এরকম যখন সেন্টেন্সে দেয়া থাকবে, তার মানে বুঝে নেবে যে তুমি ইনার্শিয়াল ফ্রেমে কাজ করছো। 2 নম্বর, ফার্স্ট এইটা সবসময় মাথায় রাখবে স্যার, নিউটনস লজ অফ মোশন আমরা অ্যাপ্লাই করছি, নিউটনস ল অফ মোশন। মানে আমার 3টে জিনিস, ল অফ ইনার্শিয়া, বডি যদি, ল অফ ইনার্শিয়ার ফার্স্ট ল হচ্ছে যদি বডিটা রেস্টে থাকে তাহলে সে রেস্টে থাকতে চায়, বডিটা যদি মোশনে থাকে তাহলে সে মোশনেই থাকতে চায়, সে থামতে চায় না। এটাই হচ্ছে ল অফ ইনার্শিয়া, মানে যে বডি যে স্টেটে আছে সেই স্টেটে থাকতে চায়।
সেকেন্ড লতে আমরা বেসিক্যালি ফোর্সের ডাইরেক্ট ম্যাগনিটিউডটা বার করছি, সেটাও কি করে বার করি, তার মানে ইনার্শিয়া বুঝে গেলে সেকেন্ড লতে আমরা এইটা ইউজ করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে মোমেন্টামের কনসেপ্টটা আনি। তো এখানে আমরা কি করছি না স্যার, এই পার্টিকুলার কোয়েশ্চেনে ভি মাইনাস ইউ করছি ডিভাইডেড বাই টি করে আমরা অ্যাক্সেলারেশন পাই। এবার এই দুই সাইডে যদি আমি এম দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি, হিয়ার ইট কাম ডাউনস টু এম ইন্টু এ, এটা আসে, বোথ সাইডে এম দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার এই যে জিনিসটা আসছে স্যার, এটাই তো আমার অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন, ভি মাইনাস ইউ বাই টি তো অ্যাক্সেলারেশন, তার মানে এটা যেটা পেলেন আপনি এটা অ্যাকচুয়ালি ফোর্স, মানে ফোর্সের ডেফিনেশনটা আপনি সেকেন্ড ল থেকে পেয়ে গেলেন, যে ফোর্সের কি করে ডেফিনেশন ডিফাইন করবে, কি করে ফোর্সকে এইভাবে ডিফারেন্স করা, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। আর যদি বলো ইম্পালসকে কি করে ডিফাইন করবে, তাহলে তুমি করবে এই যে এইটা ফোর্স এসছে, তার মানে তুমি বলবে চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট মিনস এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, সো দ্যাট ইজ কল্ড ইম্পালস। আর এই যে জিনিসটা দেখছো এটাকে বলে চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ কল্ড চেঞ্জ ইন মোমেন্টাম। সো এই চেঞ্জ ইন মোমেন্টাম মানে অ্যাকচুয়ালি ইট কাম ডাউনস টু পি, এটা পি আসে, এইভাবে চেঞ্জ ইন মোমেন্টাম বার করে। তাহলে আমরা ইনার্শিয়াল ফ্রেমে এটা বুঝে গেলাম, রেস্টে থাকবে বা ইউনিফর্ম মোশন, নিউটনস ল ফলো করবে। আর তোমার গ্যালিলিয়ান রেফারেন্স ফ্রেম বলে একটা রেফারেন্স ফ্রেম আছে, এটাও বেসিক্যালি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সই হয়, এটাকে আনঅ্যাক্সিলারেটেড, এটাকে আর কি বলে না, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কে তুমি আরেকটা নাম দিতে পারো, এটা একবার দিয়েছিল নিটে, অনেকেই লিখতে পারেনি, এটাকে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে দেখবেন এনসিইআরটি এক্সাম্পলারে এটা দেয়া আছে, গ্যালিলিয়ান ফ্রেম অফ রেফারেন্স, এটাও এখানে বলে থাকে গ্যালিলিয়ান ফ্রেম অফ রেফারেন্স আর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর বেসিক্যালি সেম, অর ইউ ক্যান সে দিস ইজ অ্যান আনঅ্যাক্সিলারেটেড, একই জিনিসের বহু নাম আর কি, অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স এরকমও বলা যায়। সো আনঅ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স, গ্যালিলিয়ান ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, বেসিক জিনিসটা কি করে বুঝবে ইনার্শিয়াল আছে কিনা, স্যার রেস্টে আছে কি, ইউনিফর্ম ভেলোসিটিতে আছে কি, অথবা নিউটনস ল কে ফলো করছে কি, তিনটে ল কে, সেগুলো তার মানে আমরা বলতে পারি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। সব থেকে বড় কথা, তুমি যখন এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলছো, একটা মজার জিনিস জেনে রাখো, নো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এক্সিস্ট ইন ইউনিভার্স। ফর প্র্যাকটিক্যাল পারপাস আমি বলছি, a frame of reference may be considered as inertial if its acceleration is negligible with respect to the acceleration of the body it is observed. মানে পারফেক্ট ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে স্যার কিছু হয় না এই ইউনিভার্সে। পারফেক্ট আমি বলছি আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কথাটা ইউজ করি ঠিকই, কিন্তু কোনো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স পারফেক্ট নয়। নো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অ্যাকচুয়ালি এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সে এরকম কিছু এক্সিস্টই করে না। যেটা আমরা দেখাই সেটা অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা অ্যাজিউম করে নিই যে এটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আমি এটার একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এরকম ভাবে জিনিসটা দেখো, যদি দেখা যায় তোমাকে আমি একটা আপেল দিয়েছি, আপেলটা এখানে আছে, সাপোজ এটা আপেল না, এটা আর্থ, সাপোজ দিস ইজ আর্থ। সো তুমি কি করছো, এই আর্থটার উপরে একটা আপেলকে নিয়ে গিয়ে এখানে রাখলে, সাপোজ ইউ হ্যাভ কেপ্ট অ্যান অ্যাপেল ওভার হিয়ার। সো দ্য মাস অফ দ্য অ্যাপেল ইজ m and the mass of the earth is m suffix e. তো আমাদের নিউটনস থার্ড ল অফ মোশনে বলে যে স্যার ইফ ইউ কিপ দিস থিংস ওভার হিয়ার, আপনি যদি এভাবে এটাকে রাখেন, সো ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, স্যার অ্যাপেলটাও অ্যাট্রাক্ট করবে, মাসটা অ্যাট্রাক্ট করবে, দ্যাট মিনস এই অ্যাপেলটা আর্থকে অ্যাট্রাক্ট করবে, মানে অ্যাকচুয়ালি এটা আর্থ অ্যাট্রাক্ট করছে অ্যাপেলকে, আর অ্যাপেলটাও কিন্তু আর্থকে অ্যাট্রাক্ট করবে। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো যে এই কথাটা আমি কেন বলছি, যে নো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এক্সিস্ট ইন দ্য ইনার্শিয়া, কিন্তু আমরা ধরে নিই। স্যার ব্যাপারটা হচ্ছে এরকম যে
অ্যাপেলটাকে আর্থ যে ফোর্সটা দিয়ে অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সটা যদি আমি ধরে নিই এই বডিটা অ্যাপেল আছে, সাপোজ এইটা অ্যাপেল মানে স্মল এম, তাহলে আমি সেই ফোর্সটা কে ধরছি F1, মানে ইয়েলো কালারের ফোর্সটা। আর অ্যাপেলটা যে ফোর্স দিয়ে এটাকে অ্যাট্রাক্ট করবে সেই ফোর্সটাকে আমি ধরছি F2। এখন মজাটা হচ্ছে নিউটনস থার্ড ল যদি তাই হয়, তাহলে স্যার আমি লিখতে পারি F1 ইজ ইকুয়াল টু দিস ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ F2। তাহলে স্যার দুটো ফোর্স যদি সমান হয় তাহলে অ্যাপেলটাই কেন নিচের দিকে পড়বে, আর্থটা কেন অ্যাপেলের দিকে ছিটকে যাবে না? আর্থটাও তো অ্যাপেলের দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা যাচ্ছে না, অ্যাপেলটা নিচের দিকে পড়ছে। এটা কেন হচ্ছে? তার একটাই কারণ, যদি অ্যাপেলটার অ্যাক্সেলারেশন আমি ধরি a1, আর অ্যাপেলটা আর্থকে যে অ্যাক্সেলারেশন দিয়ে টানছে সেটা যদি a2 হয়, তাহলে হিসাব মাফিক আমার এখানে দেখা যাচ্ছে স্যার ma1 ইজ ইকুয়াল টু me_a2, এটা হওয়া উচিত, কারণ আমার নিউটনস ল লইলে ভ্যালিড থাকবে না, এটা হওয়া উচিত। এবার আমি যদি মাসের রেসপেক্টে দেখি me ইজ মেনি টাইমস গ্রেটার দ্যান m, মানে অ্যাপেলের মাসের থেকে আর্থের মাস অনেক বেশি, তাহলে আমি লিখতে পারি me বাই m and that is equal to a1 by a2। এবার খেয়াল করে দেখো নিউমারেটরটা কিন্তু অনেক বড়, মানে আর্থের মাস ইজ মেনি টাইমস গ্রেটার দ্যান দ্য মাস অফ অ্যাপেল। তো যদি এই নিউমারেটরটা মানে এই আর্থের মাসটা যদি ট্রিমেন্ডাসলি মানে অনেক বেশি হয়, তার মানে a1 ইজ মাচ মাচ গ্রেটার দ্যান a2, তার মানে অ্যাক্সেলারেশন অফ অ্যাপেল ইজ মেনি টাইমস গ্রেটার দ্যান অ্যাক্সেলারেশন অফ আর্থ। অর্থাৎ আর্থের যে অ্যাক্সেলারেশন আর অ্যাপেলের যে অ্যাক্সেলারেশন হবে টুয়ার্ডস দ্য আর্থ, তো অ্যাপেলের অ্যাক্সেলারেশন স্যার অনেক বেশি হবে আর্থের অ্যাক্সেলারেশনের থেকে। সেই কারণে উই ক্যান নট অ্যাজিউম, মানে এটা ধরে নেওয়া হয় যে আর্থের কোনো অ্যাক্সেলারেশনই নেই, মানে আর্থ অ্যাপেলের দিকে যেন যাচ্ছেই না, বাট অ্যাকচুয়ালি কিন্তু যায়, কিন্তু সেটা এতটাই কম যে সেটা নেগলিজিবল। সো দ্যাটস ওয়াই we say that we can observe only the acceleration of the apple. That's why we used to see that the apple is falling over the surface of the earth, but we never assume or never think that the earth can also moving towards the apple. তার কারণ দুটোর ফোর্সের ম্যাগনিটিউড সেম থাকে স্যার, and that's why we can write down these things। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে f1 is equal to f2, but here if you যখন ইকুয়েশনটা লেখা হচ্ছে m into a1 is equal to capital M into, তখন আমরা এই জিনিসটা দেখতে পারি। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে নো ইনার্শিয়াল ফ্রেম ইজ, তার মানে অ্যাক্সেলারেশন আমরা আর্থ ধরেছি। তুমি ধরো অবজারভার হুইচ ইজ স্ট্যান্ডিং ওভার দ্য সারফেস অফ দ্য আর্থ, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার অবজারভারে তুমি বেসিক্যালি রেস্টে নেই, তোমারও একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন আছে টুয়ার্ডস দ্য অ্যাপেল, বাট দ্যাট অ্যাক্সেলারেশন ইজ সো লেস কম্পেয়ার টু দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য অ্যাপেল, সেই জন্য আমরা ওটাকে ধরি না। এবং সেই জন্যই আমরা এই যে জিটাকে ধরি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইট ইজ বেসিক্যালি দ্য যে অ্যাক্সেলারেশনে অ্যাপেলকে আর্থ টানছে, মানে অ্যাপেলের অ্যাক্সেলারেশনটাকে জি ধরা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আর্থেরও কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশন আছে, বাট সেটা নেগলিজিবল কম্পেয়ার টু দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য অ্যাপেল। সো দ্যাটস ওয়াই উই ইউজ টু ডিসকার্ড দিস অ্যাক্সেলারেশন। সো এইভাবে জিনিসটা বেসিক্যালি দেখা হয়। দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু কমিউনিকেট উইথ দিস থিংস। এই হচ্ছে পুরো ফ্যাক্টর। তুমি যদি আর্থ ক্যানট বি কনসিডার, আর্থকে তুমি কখনোই রেফারেন্স ফ্রেম হিসেবে কম্পেয়ার করতে পারো না, বাট ফর দ্য পারপাস সান মেবি, কিরকম ধরো দেখো এখানে তুমি তাহলে আর্থকে রেফারেন্স ফ্রেম হিসেবে কনসিডার করছো, বাট তুমি যখন স্যার একটা আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যেখানে আর্থ রেফারেন্স ফ্রেম নয়, কিরকম স্যার এখানে একটা প্ল্যানেট আছে, প্ল্যানেট দিস ইজ ওয়ান, আর এখানে একটা প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটটার নাম হচ্ছে আর্থ। সো তুমি প্ল্যানেট আর্থে বসে এই প্ল্যানেটটার মুভমেন্ট জাজ করছো, তুমি কিন্তু আর্থটাকে রেফারেন্স ফ্রেম হিসেবে ধরতে পারো না, কারণ এটা নন ইনার্শিয়াল ফ্রেমে চলে যাবে তখন। তাহলে ইনার্শিয়াল ফ্রেম বানাতে গেলে তোমাকে সান যেটা আছে সেইটাকে রেফারেন্স ফ্রেম ধরতে হবে। তার মানে উইথ রেসপেক্ট টু সান, these two planet, whether it is earth or whether it is planet 1, planet x or y, whatever it is, এই দুটো যে প্ল্যানেট তুমি দেখতে পাচ্ছ সেই দুটো প্ল্যানকে তুমি ইনার্শিয়াল ফ্রেমে যখন আনতে চাইছো, you have to consider sun as the inertial frame, not the earth. The moment তুমি movement of another planet you are considering from the planet earth, then it will be a non-inertial frame.
সো এইভাবে পুরো জিনিস, কারণ আর্থের সানের পজিশনটা স্ট্যাটিক আছে, রেস্টে আছে with respect to these two planets. So if you consider sun as the reference frame, then you can consider it is the inertial frame. The moment you will consider planet Earth as the reference frame with respect to the planet X, then it will be a non-inertial frame. So এইভাবে ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেমের ফান্ডাটা, আমি যে ফ্রেমে আছি সেটা কি রেস্টে আছে না ইউনিফর্ম মোশনে আছে? স্যার আর্থটা ইউনিফর্ম মোশনে নেই উইথ রেসপেক্ট টু দিস প্ল্যানেট, এটাও ইউনিফর্ম মোশনে নেই। সো ইন দ্যাট পার্টিকুলার কেসে আমরা এটা নন ইনার্শিয়াল ফ্রেমে কাজ হবে। আমাকে যদি এটা ইনার্শিয়াল ফ্রেম করতে হয়, আমার উইথ রেসপেক্ট টু সান উই হ্যাভ টু চেক দ্য প্ল্যানেট আর্থ অ্যান্ড দ্য প্ল্যানেট এক্স। এইভাবে আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে পারি। সাপোজ নন ইনার্শিয়াল ফ্রেমের আর একটা ক্লাসিক এক্সাম্পল, বা নন ইনার্শিয়াল ফ্রেম যখন আমরা বোঝাতে চাইছি, সো অ্যাট দ্যাট টাইম হাউ উই ডিসক্রাইব দিস থিংস, তাহলে আমরা সেটাকে কিভাবে বোঝাবো। সাপোজ তুমি দেখো নন ইনার্শিয়াল ফ্রেম যখন আমরা নিয়ে ডিল করছি তখন আমরা কি করি। নন ইনার্শিয়াল ফ্রেম মানে আমরা বুঝেছি একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন থাকবে। সো ইন দ্য কেস অফ নন ইনার্শিয়াল frame of reference, once we are talking about the non-inertial frame of reference, তো আমরা জানি একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে বিটুইন দিস অবজারভার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভিজিবল অবজেক্ট। সো যদি ফ্রেমটা অ্যাক্সেলারেটেড থাকে, অর্থাৎ অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স যদি হয়, তাহলে সেটাকে আমরা সঙ্গে সঙ্গে বলবো দিস ইজ এ নন ইনার্শিয়াল ফ্রেম, অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স। তার মানে কিরকম হতে পারে, সাপোজ আমি একটা বডি গাড়িতে আছি, সেই গাড়িটা মুভ করছে একটা সার্টেন স্পিডে, সেখান থেকে আরেকটা বডি কোনো মুভ করছে সেটাকে আমি দেখছি, তার মানে আমার ওই বডিটার রেসপেক্টে আমার কিন্তু একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন আছে। সো দ্যাট টাইম ইট উইল ওয়ার্ক অ্যাজ এ non-inertial frame. So Newton's law is not applicable in case of the non-inertial frame. Suppose একটা বলা হলো কার মুভ করছে ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে, লিফট হুইচ ইজ মুভিং আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশনস উইথ দ্য সাম অ্যাক্সেলারেশন। তো এই ধরনের জিনিসগুলো, বিকজ তোমার অলরেডি একটা অ্যাক্সেলারেশন আছে, তার সাথে আর একটা অ্যাক্সেলারেশন কাজ করাচ্ছ, সেটা হচ্ছে লিফটের অ্যাক্সেলারেশন। সো আমাকে যখন বলা হচ্ছে যে স্যার একটা লিফট আছে, সো সেই লিফটের উপর একটা লোক আছে, সেই লিফটটা এখানে হ্যাঙ্গিং আছে, লিফটটা মুভ করছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ, আপওয়ার্ড ডিরেকশন। সো নর্মাল পজিশনে কি হতো স্যার, নর্মাল পজিশনে এর একটা ওজন নিচের দিকে কাজ করতো, দ্যাট ইজ বেসিক্যালি এ রিঅ্যাকশনারি ফোর্স দিত, আর ইজ ইকুয়াল টু এমজি। কিন্তু একবার এই আর মানে আর ইজ ইকুয়াল টু এমজি ইন দ্য সেন্স আরটা উপর দিকে যেত, এমজিটা নিচের দিকে, কিন্তু আপনার অ্যাক্সেলারেশনটা উপর দিকে আছে, তো নিচের দিকে তো স্যার আপনার জি একটা অ্যাক্সেলারেশন অলরেডি কাজ করছে, তাহলে আপনার এটাকে উপর দিকে তুলতে হবে। তার মানে আমি যখন রিঅ্যাকশনারি ফোর্সটা মেজার করবো, সো ইন দ্যাট কেস ইট উইল বি এম অফ জি অফ, উপর দিকে যাচ্ছে, তার মানে মাইনাস অফ মাইনাসে। এই মাইনাসে এটা কি, এই মাইনাস এটা হচ্ছে এই যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে তার জন্য কি একটা সিউডো অ্যাক্সেলারেশন কাজ করে এই সাইডে, সো দ্যাট উই কনসিডার এজ দ্য মাইনাস অ্যাক্সেলারেশন। তাহলে এই জিনিসটাকে আমরা বলি সিউডো অ্যাক্সেলারেশন। তার মানে স্যার এখানে বোঝা যাচ্ছে আপনি যদি এম দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেন, এম ইন্টু জি, আর এখানে হয়ে যাবে এম ইন্টু এ। সো এইটা হচ্ছে স্যার অ্যাকচুয়ালি ওয়েট অফ দ্য বডি, দিস ইজ দ্য ওয়েট অফ দ্য বডি। আর এই যে ফোর্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফোর্সটাকে বলা হয় সিউডো ফোর্স। যখনই একটা সিউডো ফোর্স আসছে, তার মানে বেসিক্যালি এই যে পুরো সিস্টেমটা কাজ করছে, এবং এই যে আর্টটা হচ্ছে রিঅ্যাকশনস হুইচ ইজ গিভেন বাই দ্য লিফট ওভার দ্য সারফেস, মানে ওভার দ্য ফিট অফ দ্য ম্যান। সো উই ক্যান সে দিস পার্টিকুলার আর ইজ বেসিক্যালি এ রিঅ্যাকশনারি ফোর্স which is given by the man, which is given by the lift, মানে লিফটের যে বেসমেন্টটা, লিফট বেসমেন্ট on the feet or on the man, on the feet or on the man, whatever you say. So now you can say these things, this is the weight of the body, normal situation, এটাই হওয়া উচিত ছিল normal reactions, but that time it would be an inertial frame.
সো নর্মাল রিয়াকশনস যদি শুধু দিত, লিফটটা যদি চুপ করে দাঁড়িয়ে থাকতো আর লোকটা যদি তার উপর চুপ করে এরকম দাঁড়িয়ে থাকতো, তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস আপনার অ্যাক্সেলারেশন ইজ জিরো। So if the acceleration is zero at that time, the weight which is given মানে লোকটার যে ওজন সেটা W is equal to mg, sorry, which is acting downward direction, and normal reaction, suppose R is acting vertically upward direction. So you can say R is equal to mg. So as the acceleration of the lift is zero, so here it will be m into zero. তার মানে আপনার সিউডো ফোর্সের কোনো কম্পোনেন্ট আপনি পাবেন না, সিউডো ফোর্সটা জিরো হয়ে যায়। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য সিউডো ফোর্স। সো দিস সিউডো ফোর্স উইল বি অ্যাবসলিউটলি জিরো when this lift is basically standing on the ground, because it has no acceleration. So lift is simply standing on the ground, and at that time the man which is standing over the basement of the lift, it has a weight W which is acting vertically downward direction, and the basement of the lift is deliver one reactionary force in the vertically upward direction which is acting in this side. So এখানে স্যার নিউটন থার্ড লটা আরামসে অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যাকশন হ্যাভিং ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশনস, এন্ড which we have already mentioned that this does not occur on the same body. কারণ অ্যাকশনটা কে দিচ্ছে? লোকটা দিচ্ছে। কার উপর দিচ্ছে? লিফটের বেসমেন্টের উপর। রিঅ্যাকশন কে দিচ্ছে? বেসমেন্ট দিচ্ছে। কার উপর দিচ্ছে? লোকটার উপর দিচ্ছে। সো দুটো কি করে এক জায়গায় কাজ করবে? অ্যাকশনটা তো স্যার বেসমেন্টে কাজ করছে, আর রিঅ্যাকশনারি ফোর্সটা কাজ করছে লোকটার উপর। So these are not acting on the same body, and not only that, their direction are simply opposite to each other, but their magnitude are same. কোন লকে ফলো করছে? স্যার দিস ইজ ফলোইং দ্য থার্ড ল অফ নিউটন। তাহলে এটা কি ফ্রেমে আছে? স্যার এটা ইনার্শিয়াল ফ্রেমে আছে। কেন, কি করে বুঝলে তুমি এটা ইনার্শিয়াল ফ্রেমে আছে? স্যার দেখুন, এটা তো নিউটনের থার্ড লটাকে ফলো করছে। So that's why you can say this is the inertial frame, because it is static position and this follow the third law of Newton. So we can say this is in the inertial frame. The moment you are taking the lift vertically upward directions and the man is standing over the basement of the lift with a particular acceleration a, স্যার এটা হবে না, কারণ সিস্টেমটার একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন আছে। কি করে বুঝলে রিলেটিভ অ্যাক্সেলারেশন আছে? স্যার দেখুন, আপনার তো আন্ডার ভার্টিক্যাল মোশন হচ্ছে, তাহলে নিচের দিকে তো আপনার একটা ফোর্স মানে একটা অ্যাক্সেলারেশন থাকবেই, সেটা জি। ইউ ক্যানট অ্যাভয়েড যে জি নেই এরকম তো নয়, জিটা আছে। আবার লিফটটা উপরের দিকে উঠছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ, সো ন্যাচারালি কি হবে স্যার? একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে। এন্ড হোয়াট ইজ দিস রিলেটিভ অ্যাক্সেলারেশন? স্যার কি করে মেজার করব রিলেটিভ অ্যাক্সেলারেশন? রিলেটিভ ভেলোসিটিতে যেটা করেছিলাম সেটা করব। অর্থাৎ ইফ ইউ উড লাইক টু ফাইন্ড আউট দ্য রিলেটিভ অ্যাক্সেলারেশন, স্যার এর ডিরেকশনটাকে স্যার সিম্পলি অপোজিট করে দিন, মানে জিটা ইধারে আছে উপর দিকে করে দিন। তাহলে আমরা বাই অ্যাক্সেলারেশনটা উপর দিকে আছে, এটাকে নিচের দিকে নামিয়ে দিন, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। সো এই সাইডে যদি আপনি করেন দিস উইল বি মাইনাস এ, মানে এইটা যে মাইনাস হলো কি করে হলো? তাহলে এবার দুটোর মধ্যে ডিফারেন্স আপনি মেজার করবেন। সো এটা হয়ে যাবে জি অফ মাইনাস এ। So ultimately it comes down to G plus A. So this is the way you can find out the relative acceleration of the person who is standing on the lift, and that lift is moving with a certain acceleration A into the vertically upward direction. So in that case it will be G plus A. So now we can consider that G plus A. এবার যদি বলা হয় যে what is the reactionary force is given by the basement on the man, then you can say you just simply multiply the mass of the man with the relative acceleration of the man with respect to the lift, then you can find out these things that mg plus ma. তো এটা কিভাবে আসে? যে এটা যে নন ইনার্শিয়াল ফ্রেম বোঝা গেল, দুটো অ্যাক্সেলারেশন আসছে, দুটো অ্যাক্সেলারেশনে কোনটা মাইনাস কোনটা হবে তার লজিক কি? স্যার আমাকে রিলেটিভ অ্যাক্সেলারেশনটা বার করতে হবে, মানে এর যেটা ডিরেকশন আছে ওটাকে স্যার আপনি সিম্পলি উল্টো করে দিন। সো উল্টো করে দিলে এটা মাইনাস এ হবে। তো এবার আপনি জি থেকে এটা মাইনাস করুন, জি থেকে মাইনাস করার সময় দেখছি জি মাইনাস অফ মাইনাস এ, সো ইট কাম ডাউন টু দিস এন্টার রিলেটিভ অ্যাক্সেলারেশন উইল বি জি প্লাস এ। সো হোয়াট উড বি দ্য রিঅ্যাকশনারি ফোর্স? স্যার অ্যাক্সেলারেশন কে যদি আপনি মাস দিয়ে মাল্টিপ্লাই করেন, ইউ উইল গেট দ্য রিঅ্যাকশনারি ফোর্স, এন্ড দ্যাট ভ্যালু উইল বি mg প্লাস ma, দ্যাট ইজ m ইনটু g প্লাস a, মানে m উইদিন ব্র্যাকেট g প্লাস a. So this contribution of this ma টাকে কি বলবো আর mg টাকেই বা কি বলবো? স্যার mg টাকে বলবেন আপনি ওয়েট অফ দ্য বডি,
That means the force which is vertically acting, মানে weight of the body, simple as that. Weight of the body of the man or weight of the man, whatever you say. Sir, MA is basically a pseudo force which is acting over the man when the lift is in motion and it's moving into the vertically upward directions with an acceleration E. So this is the way you have to understand the reactionary force. এবার এই সিম্পল জিনিসটা উল্টে যাবে যদি লিফটটাকে স্যার আপনি ভার্টিক্যালি অ্যাক্সেলারেশন এ দিয়ে নামাচ্ছেন সাপোজ, ঠিক তাহলে জিনিসটা উল্টো হয়ে যাবে স্যার। সেক্ষেত্রে আপনার রিয়াকশনারি ফোর্সটা কে দিচ্ছে স্যার? লিফটের বেসমেন্ট দিচ্ছে। কাকে দিচ্ছে স্যার? ম্যানকে দিচ্ছে। ম্যান যেখানে দাঁড়িয়ে আছে সেই ম্যানের পাতে বা বডিতে দিচ্ছে, হোয়াট এভার ইটস। So in that case, যদি লিফটটা মুভ করছে vertically downward direction with an acceleration, if the man is standing over the basement of the lift, so in that case it comes down to like this, that G of plus of minus. So this one it will be plus, কারণ এটা মাইনাসে অলরেডি আছে, so it comes down to M into G minus A. So this is the reactionary force which will be acting at that time. অর্থাৎ উপরে গেলে প্লাস করছি, নিচে গেলে মাইনাস করছি। এবার যদি কোয়েশ্চেনটা ঘুরিয়ে এরকম দেয়, সাপোজ দিস ইজ আ লিফট, সো ইট ইজ মুভিং ইন ইউনিফর্ম মোশন। দেখো আবার আমরা চলে যাচ্ছি রিলেটিভ ফ্রেম অফ রেফারেন্সে। ইউনিফর্ম মোশনে লিফটটা যাচ্ছে and the man is standing over the surface of the lift and that particular lift is moving into the upward direction with a U, and that U is uniform motion. এটা একটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে, এটা উপরেও যেতে পারে নিচেও নামতে পারে। সাপোজ উপরে যাচ্ছে বা নিচে আসছে, স্যার তখন কি হবে? যদি ইউনিফর্ম মোশনে যায় তার মানে অ্যাক্সেলারেশন ইজ জিরো, সো ইউ ক্যান সে এ ইজ জিরো। সো ইন দ্যাট কেস আবার দেখো আমরা যেটা ফার্স্ট পড়েছিলাম ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে বলেছিল বডিটা ইজ ইন স্ট্যাটিক অর ইট উইল বি ইন ইউনিফর্ম মোশন। স্যার এখানে বডিটা নট ইন স্ট্যাটিক। Okay, fine, body is not in static, but it is in uniform motion. So we can say these things that will be M into, this will be G plus 0 or G minus 0. So plus and minus 0 doesn't make any sense. So you can easily say this will be equal to M into G. So the reactionary force means the force which is given by the basement of the lift over the man, that is the R, that is the reactionary force. As it is moving into the uniform motion, or uniform velocity, either in the upward direction or in the downward direction. So you can put here A is equal to 0. So here you see it come down to mg. তো আমরা আবার চলে যাও back to the definition of inertial frame. বলা হয়েছিল রেস্টে থাকবে বা ইউনিফর্ম মোশনে যাবে। তাহলে যদি এই কেসটা দিয়ে ভালে এটা কি নন ইনার্শিয়াল ফ্রেমে যাবে, তুমি বলবে না স্যার এই কেসটা নন ইনার্শিয়াল ফ্রেমে যাবে না, because here basically you can see there is absolutely no relative acceleration between the point of reference. মানে অবজারভার যেখানে আছে তার রেসপেক্টে, কারণ অবজারভার এখানে স্ট্যাটিক আছে, ঠিক আছে, অথবা ইউনিফর্ম মোশনে আছে। অবজারভার কে? লোকটা কোথায় আছে? লিফটের ওপর আছে। লিফটটা কোন দিকে যাচ্ছে? স্যার লিফটটা আইদার ওপরের দিকে যাচ্ছে অথবা নিচের দিকে নামছে। কি ভেলোসিটিতে নামছে? অ্যাক্সেলারেটেড ভেলোসিটি কি? নো, ইট ইজ ইউনিফর্ম ভেলোসিটি। স্যার যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যায় অথবা যদি রেস্টে থাকে সেক্ষেত্রে কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশন নেই। সো আই ক্যান সে দিস ইজ এ কনসেপ্ট অফ ইনার্শিয়াল ফ্রেম। সো ইন দ্যাট কেস দিস উইল বি দ্য সিনারিও। তো এইভাবে জিনিসটাকে বুঝতে হবে যে কোনটা ইনার্শিয়াল ফ্রেমের কেস, কোনটা নন ইনার্শিয়াল ফ্রেমের কেস। এই গেল গিয়ে ব্যাপার। তাহলে আমরা ফার্স্টে কি কি শিখলাম? কন্ট্যাক্ট ফোর্স নিয়ে অনেক জিনিস বললাম, নন কন্ট্যাক্ট ফোর্স নিয়ে ক্লাস হলো, ইনার্শিয়াল ফ্রেম অফ, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ব্যাপারে একটা আইডিয়া হলো যে একটা প্রবলেমস করতে গেলে তোমাকে আগে জানতে হবে এটা ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেমের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা উচিত, আদারওয়াইজ তুমি এটা করতে পারবে না, অসুবিধা হবে। ওকে, so this is the way we can justify the body's position whether it is in the inertial frame or whether it is in the non inertial frame. এইটা কিন্তু খুব অসুবিধা হয় প্রথম। সাপোজ আমাকে কেউ একটা ইনার্শিয়া অফ রেস্টের ব্যাপারে আমরা আসছি, নিউটনস ফার্স্ট ল, তোমরা সবাই পড়েছো নিউটনস ফার্স্ট ল। সো নিউটন ফার্স্ট লতে দুটো জিনিসকে আমরা হাইলাইট করি। কি কি? স্যার ফার্স্ট জিনিস যেটা হাইলাইট করি সেটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, এই কনসেপ্টটা হাইলাইট করি। আর একটা কনসেপ্ট হাইলাইট করি সেটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, মানে একটা রেস্ট একটা মোশন।
দুটো জিনিস আমরা, তাহলে তুমি যখন নিউটনস ফার্স্ট ল লিখছো বোর্ডের পরীক্ষা বা স্কুলের পরীক্ষায়, তোমার ফার্স্ট মাথায় রাখতে হবে যে ইনার্শিয়া অফ রেস্ট এন্ড ইনার্শিয়া অফ মোশন কথাটা আমায় আনতে হবে। মানে বডি ইফ ইট ইজ অ্যাট রেস্ট ইট ট্রাই টু বি অ্যাট রেস্ট, বডি ইফ ইট ইজ ইন মোশন ইট ট্রাই টু রিমেন ইন দিস মোশন পজিশন। এই দুটো জিনিস যেন থাকে ভাই, আর কিছু লিখতে পারি কি না পারি, এই দুটো জিনিস না থাকলে তো আমার ইনার্শিয়া অফ মোশন বা রেস্ট না লিখলে নিউটনস ফার্স্ট লটার কোনো ব্যাপারটাই ভ্যালিড হচ্ছে না। সো ওটা আমার যেন থাকে লেখার মধ্যে। এবার খুব ভালো করে একটা জিনিস চিন্তা করো, ভালো একটা এক্সাম্পল দেওয়া যায়। একটা বাস যাচ্ছে, তোমরা এটা পড়েছো ওই জন্য খুব একটা অসুবিধা হবে। এখানে আমি সিটে বসে আছি এরকম ভাবে হেলান দিয়ে, সো বাসটা মুভ করছে এদিকে উইথ এ সার্টেন ভেলোসিটি ইউ। তো বাসের ভেলোসিটি যদি ইউ হয়, ডেফিনেটলি আমি যে বসে আছি অ্যাট দ্য পয়েন্ট এ তে আমার ভেলোসিটিও ইউই হবে, এটাই স্বাভাবিক, কারণ আমি বাসের ভেতর আছি। এবার কি হয়, যখন বাসটা একটা ব্রেক দিল, সাপোজ এ ব্রেক ইজ অ্যাপ্লাইড, সো ওয়ান্স দ্য ব্রেক ইজ অ্যাপ্লাইড অন দিস ব্রাশ, তাহলে কি হবে, বাসটা থেমে যাবে, থেমে জিরো হয়ে গেল। সো ইন দ্যাট পার্টিকুলার কেসে আমি দেখতে চাই বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, দ্যাট এই বাসটাকে যখন ব্রেক দেওয়া হলো ইউটা জিরো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি কি হবে, যেই ব্রেকটা দেয়া হয় সঙ্গে সঙ্গে আমি কি করছি না, আমি এরকম হেলান দিয়ে ধরো ছিলাম এই পজিশনে, সো আমি সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা কেন হয়? বিকজ বাসটা থেমে জিরো হয়ে গেছে। আমার ভেলোসিটি কত ছিল? আমার ভেলোসিটি স্যার ইউ ছিল। তো আমার টেন্ডেন্সি অফ মুভমেন্ট কোন দিকে হবে? আমার টেন্ডেন্সি অফ মুভমেন্ট হবে ফরওয়ার্ড ডিরেকশন, কারণ বাসটার যখন ইউ ভেলোসিটি ছিল, আমারও ইউ ভেলোসিটি ছিল, আমি চুপচাপ বসেছিলাম, বাসটা থেমে গেছে বাই সাম এক্সটার্নাল ফোর্স, ব্রেক দেওয়া হয়েছে, ব্রেক ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স which is given over the bus has stands to the still position, but I have been still in a motion, আমি তো তখনও মোশনে আছি। তাহলে আমার মোশনের জন্য আমি কি করব, সামনের দিকে হেলে ঝুঁকে যাব। এই যে জিনিসটা করছে এটা হচ্ছে একটা ইনার্শিয়া অফ রেস্ট বা ইনার্শিয়া অফ মোশনের একটা কনসেপ্ট, যে আমি যে পজিশনে ছিলাম সেটা হচ্ছে ইউ ভেলোসিটির মোশনে ছিলাম, বাসকে আমি ব্রেক দিয়ে থামিয়েছি, আমাকে তো থামাতে হবে নিজেকে, সেটা তো আমি কি, আমি তো কোনো ব্রেক দিইনি। সেই জন্যই ওই দেখবে যারা গাড়ি চালায় সামনে বেল্ট পড়তে বলে অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করার জন্য জাস্ট। তো এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। এবার ধরো আমরা কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখে, যে ধরো একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে মানে ধরো গ্লাস আছে, স্ট্রাইক আছে, কার্ডবোর্ড আছে, পিস সাডেনলি যখন এটা ফিঙ্গার দিয়ে মানে ঘোরাচ্ছে বা আটকে যায়, বা এগুলো অনেক রকম এক্সাম্পলস হয় ইনার্শিয়া অফ রেস্টে। এগুলো হচ্ছে ইনার্শিয়া অফ রেস্টের একটা এক্সাম্পল দিলাম। এবার তুমি যদি ইনার্শিয়া অফ মোশনের একটা এক্সাম্পল চাও, ইনার্শিয়া অফ মোশন, সো ইনার্শিয়া অফ মোশনে তুমি একটা এক্সাম্পল এরকম ধরো, এ person jumping from the moving train, jumping from moving train, এটার মানেটা কি না, ট্রেনটা মুভ করছে, তার মানে ইউ আর ইন মোশন। সো এবার তুমি যখন জাম্প করলে ইউ আর স্টিল ইন মোশন, তাহলে কি হচ্ছে, মাটিতে নামার পথে আমরা কি করি না, একটু যদি চলন্ত বাস বা চলন্ত ট্রেন থেকে নামো, when you are actually in the same velocity as that of the train, so once you jump from the train you will be also in motion। তো ওই জন্য তুমি যদি মাটিতে ছট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো তাহলে কিন্তু তুমি পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই তোমার কিছুটা সামনের দিকে একটু দৌড়ে নেওয়া উচিত যখন তুমি জাম্প করছো ফ্রম দ্যাট ট্রেন, তাহলে কি হচ্ছে, সো দ্যাট ইউ ক্যান মেনটেন এ সার্টেন রিদম, সো দ্যাট ইউ ডিড নট ফল অন দ্য গ্রাউন্ড, আদারওয়াইজ তুমি কিন্তু মাটিতে পড়ে যাবে। তো এটা হচ্ছে একটা ইনার্শিয়া অফ মোশনের একটা আলাদা এক্সাম্পল। তাহলে রেস্ট হলো, মোশন হলো। এবার ইনার্শিয়া অফ ডাইরেকশন, এটা আর একটা কনসেপ্ট যেটা কিন্তু ফার্স্ট লতে আসে। তাহলে এতক্ষণ আমরা 9-10-এ পড়েছিলাম ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, বাট নাও উই সি আনাদার জিনিস, দ্যাট ইজ ইনার্শিয়া অফ ডাইরেকশন। এটার মানে হচ্ছে, inertia of direction মানে হচ্ছে inability of a body to change its direction. So inability of any body which is in motion or which is in rest, whatever, if it is motion, inability of any body to change its direction.
এটাও কিন্তু বেসিক্যালি নিউটনস ফার্স্ট লর মধ্যে পড়ে। তাহলে তিনটে জিনিস হলো, একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, সেকেন্ড হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, এন্ড থার্ড ওয়ান ইজ দ্য ইনার্শিয়া অফ ডিরেকশন। অর্থাৎ বাসটা সামনের দিকে যাচ্ছিল, ব্রেক দিল, আমি তো থেমে যাওয়াটা বাঁ দিকে বা ডান দিকে, ওয়েদার ইট ইজ ইন দ্য লেফট হ্যান্ড সাইড ওয়েদার ইন দ্য রাইট হ্যান্ড সাইড, দুটোই হতে পারতো, কিন্তু হলো না। আমি কিন্তু বাসটার যেদিকে মুভমেন্টটা ছিল আমি সেই দিকেই ঝুলে পড়লাম, মানে I have bent toward that particular side. Why it has happened? It has happened just because of the reason I was initially in the same direction with the same velocity with the bus. Now you have applied a certain external force on the brake. So that's why the bus has stopped. কিন্তু আমার উপর তো ব্রেকটা অ্যাপ্লাই হয়নি, ব্রেকটা অ্যাপ্লাই হয়েছে বাসটার উপর। So if you applied this brake on the bus, so external force you have applied, so that's why the bus has stopped. But আমার ইউ ভেলোসিটিতে আমি মুভ করছিলাম অ্যালং উইথ দ্য বাস, সেটা তো থামেনি। তো ন্যাচারালি কি হবে, আমার ডিরেকশন অফ মোশনটা ওই বাস যেদিকে যাচ্ছিল সেদিকেই থাকে। সো ইনএবিলিটি অফ এনি বডি টু চেঞ্জ দ্য ডিরেকশন, দ্যাট মিনস আমার থামাটা তো, আমি তো ডান দিকে বা বাঁ দিকে বা অন্য কোনো দিকেও যেতে পারতাম, সেটা কিন্তু হলো না, আমি বেসিক্যালি সামনের দিকে ঝুঁকে পড়ি। সো দিস ইজ বেসিক্যালি দ্য থ্রি ইম্পর্টেন্ট থিংস অফ ফার্স্ট ল। Now we'll talk about the Newton's second law. Once we talk about the Newton's second law, এটা basically second law according to this rate, আমরা কি বলি না, rate of change of linear momentum is directly proportional to the external force, মানে সোজা কথায় rate of change of momentum. If we talk about this thing, rate of change of momentum of any body, if we just consider this thing, this is proportional to what? Na? This is proportional to the external force applied. So this is proportional to the external force. Rate of change of momentum মানে কি, সাপোজ একটা বডি আছে m, এই বডিটার এখান থেকে এখানে গেল, সাপোজ দিস হ্যাজ এ ইউনিফর্ম, এটার ইউ ভেলোসিটি ছিল মাস m, এই বডিটার মাস m, এর ভেলোসিটি v হলো, এইটুকু জায়গা আছে, টাইম লেগেছে t। এবার দেখো এখান থেকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, দ্যাট মিনস v is equal to u plus at, we know, so we can say v is equal to u plus at. So you just simply multiply it by m, so it mv, this is mu, this is m into a into t, সবকটাকে মাল্টিপ্লাই করে দাও m দিয়ে বোথ সাইডে। তারপর তুমি কি করো, এইটাকে এই সাইডে নিয়ে আসো, সো ইট কাম ডাউনস টু mv মাইনাস mu। এই যে জিনিসটা পেলে, আর এখানে যেটা পেলে তুমি, এটা হচ্ছে বেসিক্যালি তোমার m into a দিয়ে মাল্টিপ্লাই করেছো, সো ইট কাম ডাউনস টু ফোর্স, and here it is t, মানে time taken by the body to change its momentum. This is suppose pf and this is pi. So pf stands for the final momentum of a body, this is the final momentum, and this is basically the initial momentum of the body, this is the initial momentum. So if you change see the difference of momentum, that means you can say this is delta p. Delta p is মানে হচ্ছে difference of momentum, মানে ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টামের মধ্যে যে ডিফারেন্সটা, দ্যাট ইজ কাম ডাউনস টু এফ ইনটু টি। এটা কি আমরা বলে থাকি ইম্পালস। সো দিস ইউ ইউজ টু সে ইম্পালস। এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল, অর্থাৎ নিউটনের সেকেন্ড ল এটাই ডিফাইন করে। এবং এটা যদি তুমি ক্যালকুলাস দিয়ে প্রুফ করো, তাহলেও দেখবে ব্যাপারটা একই থাকবে। এই যে ফোর্সটা এখানে একটা বলে দেওয়া দরকার, এটা তোমরা অনেক, আমি ইভেন অনেক টিচারদেরও এটা বলেছি যে তারা এটা দেখায়, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট হলো না, মানে লজিক্যালি কারেক্ট হলো না। এমনি তো ঠিক আছে, ক্লাস 10 এর লেভেলে ঠিক আছে, ইভেন 11-12 লেভেলেও ঠিক আছে, কিন্তু তুমি যখন নিট জেইই মেন দিতে যাচ্ছ, ওরা এখান থেকে কোশ্চেন করবে এই এফটা কি, এই এফটাকে তুমি ডিফাইন করতে পারবে যে এই এফটা কি? তুমি বলবে ফোর্স। ফোর্স বললে না, অনেক রকমের ফোর্স আছে। তুমি বলবে কন্ট্যাক্ট ফোর্স, তুমি বলবে ইনার্শিয়া, না ওগুলো বললে হবে না। এই ফোর্সটা হচ্ছে স্যার অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স, দিস ইজ এক্সটার্নাল ফোর্স। এইবার তুমি বুঝছো আস্তে আস্তে ডেপথে, মানে বোর্ডে কতটুকু জানলে হয়ে যায় আর কম্পিটিটিভে কতটা ডেপথে যেতে হয়। এটাকে এক্সটার্নাল ফোর্স এই কারণে হচ্ছে স্যার, ইন্টারনাল ফোর্স, ধরো একটা বম আছে, বমটা ফাটলো, ফেটে 4-5টা স্প্রিংটারে ব্রেক করে গেল, সো নিশ্চয়ই বমটার মধ্যে কোনো এনার্জি ছিল, সেটা ব্রেক করে গেছে, বমটা নইলে ফাটতো না, এবং নিশ্চয়ই কোনো ফোর্স কাজ করেছে।
স্যার এখানে নিউটনস ল কিন্তু ওইভাবে ভ্যালিড হবে না, বিকজ ইন দিস কেস ওইটা ইন্টারনাল ফোর্সের জন্য ওটা ব্রেক করেছে। আপনি যতক্ষণ এক্সটার্নাল ফোর্স না দিচ্ছেন, এই ফোর্সটা হচ্ছে বেসিক্যালি এক্সটার্নাল ফোর্স ইন নেচার। সো এই জিনিসটা বোঝা যে বেসিক্যালি কোনটা কি ধরনের ফোর্স। এবার আমরা যখন এটাকে লিখি তখন দেখো এই যে এফ অফ ইএক্সটি, এটা মানে কি ডিডিটি অফ, বেসিক্যালি তুমি লিখছো এম অফ পি, এটা মাইনাস এম অফ ইউ, এই জিনিসটা লেখো। তো এমটা তো কনস্ট্যান্ট, তাহলে এই জিনিসটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এম ইন্টু ডিভিডিটি, এটা একটা আসে। আর এখানে আমার আসবে এম ইন্টু ডিউডিটি, এই জিনিসটা মানে ভি মাইনাস ইউ বাই টিটাকে এই ফর্মে লেখা, আর কিছুই না। এটা বেসিক্যালি ভি মাইনাস ইউ বাই টিটাকে এই ফর্মে লেখা। সো এম কনস্ট্যান্ট মানে স্যার এখানে যে ডিএম ডিটি যেটা হয়, ডিএম ডিটির ভ্যালু কিন্তু কিচ্ছু হয় না, এটা কনস্ট্যান্ট। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দিস থিংস, এই জিনিসটাকে আমরা অ্যাক্সেলারেশন ভেক্টর হিসেবে ট্রিট করে থাকি। দিস উই ক্যান সে এম এ। এইটা হচ্ছে টোটাল জিনিসটাকে কি করে এক্সপ্লেন করতে পারো ইন কেস অফ এ মোশন অফ এ বডি। এবার যদি এটা স্যার একসাথে অনেকগুলো ফোর্স কাজ করছে একটা বডির ওপর, এরমও তো হতে পারে। হ্যাঁ হতে পারে, ডেফিনেটলি হতে পারে। সাপোজ দেখা যাচ্ছে একটা বডির ওপর অনেকগুলো ফোর্স কাজ করছে। কিরকম? ধরা যাক স্যার আমি বলছি এরকম একটা সিনারিও যেখানে দেখা যাচ্ছে আমার একটা বডিকে এরকম রাখা আছে, দিস ইজ এ বডি হুইচ ইজ প্লেসড ওভার এ গ্রাউন্ড অর হোয়াট এভার ইউ সে। So now in this case, if you see, this is your x-axis, this is your y-axis, and this is your z-axis. Suppose if you consider this is your z-axis. So it is given like this. Suppose this is your z-axis. So now, এইখানে বরাবর, suppose if a force is acting in this direction, that is Fx. And here you can see another, suppose if I just draw this figure like this, if a force is acting in this direction, suppose a direction at a force কাজ করছে. Sir, along the x direction, suppose this is a direction a force is acting in this direction, and along this direction we are making a force over here. Suppose আমি এটা মাঝখানে দিয়ে দিচ্ছি so that you can understand it very easily. স্যার যদি ধরা যায় এই বডিটা এখান দিয়ে ফোর্সটা কাজ করছে, so this is acting along the z axis, এই ফোর্সটা z axis বরাবর কাজ করছে। So what exactly we can do over here in this case, স্যার এই ফোর্সটা এই ডাইরেকশনে কাজ করছে বডিটার উপর, মানে this is the direction of the force। তো তিনটে ফোর্স কাজ করছে স্যার। এই ফোর্সটা হচ্ছে সাপোজ আমি লিখলাম এটাকে আমি লিখলাম f of y. Suppose this is f of y because this is your y axis, this is your x axis, and this is your z axis. And always remember, inside, if move inside, that means it is the negative side of the z axis. যেমন এটা x axis এর positive side. If you move into this side, this is the x axis and negative side. If you move into this side, this is basically the y axis এর যেটা আছে সেটা negative side, and this is the y axis positive side. So এখানে এই z axis বরাবর কাজ করছে ফোর্সটা fz, আর এখানে আছে fx. তো যতগুলো ফোর্স, এটা আমি একটা নয়, সাপোজ আমি এখানে নিউমারাস ফোর্স ইউজ করতে পারি along those axes. For example, if I just consider these things, sir, এখানে আমি ধরলাম numerous forces acting along this axis. Similarly, we can consider numerous forces acting along the y axis. প্রচুর ফোর্স কাজ করছে। And simultaneously, we can consider numerous forces acting along the z axis. So we are considering numerous forces acting along the z axis. তাহলে সেক্ষেত্রে যখন আমরা ভেক্টর ফর্মে নিয়ে করি তখন আমরা এই টোটাল ফোর্সটাকে মানে আমরা করি কি সামেশন f of x, মানে যতগুলো ফোর্স আছে, ধরো এটা f1x, এটা f2x, এটা f3x, এটা f4x, এরকম ভাবে ডট 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 করে fnx। এখানে আমি লিখছি f of 1y, এখানে লিখছি f of 2y, f of 3y, f of 4y. So these are the forces which are acting, and here you can write down f of 1z, f of 2z, f of 3z,
f of 4z. So these are the way number of করতে করতে f of nz, and here also f of ny, মানে নাম্বার অফ ফোর্সেস আছে। তাহলে আমার সামেশন এই ফোর্সটাকে এভাবে লেখে যে 1 to n, so that we can given as this way, that এখানে মাসটা তো স্যার সেমই থাকবে, এই বডিটার মাস তো m, সো এইটা m যদি হয় এখানে আমরা লিখবো a into x, মানে সামেশন অফ অল দ্য অ্যাক্সেলারেশন along the x axis we will consider. So total massটাকে multiplied by all the forces, so we will consider the acceleration like this. Similarly fy টাকে যখন লিখবো y is equal to 1 to n, we can consider that is f of ay. এই ax আর ay ব্যাপারটার মানেটা কি স্যার? মানেটা হচ্ছে along x axis এ যতগুলো ফোর্স আছে তার সামটা হচ্ছে এটা। এটা হচ্ছে along y ডিরেকশনে যতগুলো ফোর্স আছে তার সামটা হচ্ছে m a suffix y. Similarly, I is equal to 1 to n. If you consider f of z, then we can say m into az. That means along z axis এ যতগুলো ফোর্স আছে তার নেট যে রেজাল্টটা, নেট ফোর্সটা, সেটা হচ্ছে f of z. স্যার কিরকম এক্সাম্পলটা একটা দিন তো। ধরা যাক আমি একটা ফোর্স লিখলাম f force that will be given by 3i cap plus 4j cap plus 5k cap or minus 5k cap, whatever you say. I have put it like this. স্যার এটার মানেটা হচ্ছে এই যে 3 ফোর্সটা, এই 3 ফোর্সটা হচ্ছে বেসিক্যালি m into ax, অর্থাৎ x ডিরেকশনে যতগুলো ফোর্স আছে সবকটার সাম যদি করেন তাহলে 3mx আসবে। এই যে 4 নম্বর ফোর্সটা দেখছেন, দ্যাট ইজ may, তার মানে along y direction whatever be the number of force, if you take a summation of it you will get may. আর minus 5y, this means maz, that means along the negative direction of the z axis whatever be the number of force, if you sum it up you will get minus 5. I mean 5 is the magnitude, minus is basically the direction. So এইভাবে জিনিসটাকে বুঝতে হয় যে আমরা নিউটন সেকেন্ড ল এবং সেটাকে কিভাবে জিনিসটাকে সাজাচ্ছি। তার মানে নিউটন সেকেন্ড ল কি দিচ্ছে না, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ইম্পালস, ইম্পালসের সাথে প্রপোর্শনাল হয়ে যাবে সেটা, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি and that change takes place always to the direction of the force applied, অর্থাৎ যেদিকে ফোর্সটা দেওয়া হবে momentum change, কারণ momentum you know basically it's a kind of a vector, so you will find that the change of momentum will take place into that particular direction where the direction of the force exists. So if the direction of force is along the x-axis, you can see the change of momentum of the body will take place along the x-axis, maybe in the positive directions or in the negative direction. That depends on the direction of the force. If the force is along the z-axis, you will see the change of momentum of the body will take place along the z-axis. If the if the force direction along the negative side of y-axis, then you will see the change of momentum will take place along the negative direction of the y-axis. অর্থাৎ যেদিকে ফোর্স থাকবে মোমেন্টামের চেঞ্জটাও সেই ডাইরেকশনই হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টামের সাথে এক্সটার্নাল ফোর্সটা প্রপোর্শনাল, আর একটা হচ্ছে ফোর্সের যে এক্সটার্নাল ফোর্সের যে ডিরেকশন সেটার সাথে চেঞ্জ ইন মোমেন্টামের ডিরেকশনটা সেম হবে, বোথ উইল বি ইন দ্য সেম ডাইরেকশন। এইটা হচ্ছে ফান্ডা। আর ঋষিতা বোঝা গেছে তো? কি বলছিস, বোঝা গেল না? বোঝা গেল না নাকি রিপিট করব? আবার তো লিখবে। হ্যাঁ কি লিখছে আবার দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ লিখেছে কি একটা, না এটা বলছে বুঝেছি। হ্যাঁ ময়ূক বল, কোন জায়গাটা অসুবিধা হলো? সব লিখে লিখে পড়ে এরা। হুম হুম ময়ূক বলে ফেলো। ময়ূক আবার লেখে, সব লেখা পাবলি। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এটা গেল সেকেন্ড ল এর ফান্ডাটা, মোটামুটি আমরা বুঝলাম যে চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম করলে। এবার আমরা একটা জিনিস দেখবো যে কতগুলো ইম্পর্টেন্ট থিংস, এইগুলো আমাদের এই যে অঙ্ক করতে গেলে স্যার সবই বুঝি কিন্তু অঙ্ক করতে গেলে নামে না, তার কারণ তুমি সব বোঝো না।
থিওরিটা যখন বোঝানো হয় তখন প্রচুর ইম্পর্টেন্ট কথা ওখানে, এই জন্যই আমি রেকর্ডিংটা পাঠাই, কারণ তুমি দেখলে বুঝতে পারবে যে কত ইন্ট্রিকেট জিনিস আমি বলি ওখানে। সো হ্যাঁ, অবভিয়াসলি প্র্যাকটিস একটা ব্যাপার, কিন্তু ফিজিক্সে এত কনসেপ্ট লাগে, এরকম কনসেপ্ট অন্য কোনো সাবজেক্টে লাগে না, এত কনসেপ্ট লাগে না। ওই জন্য ফিজিক্সে অন্য সাবজেক্টে 80 পাওয়া আর ফিজিক্সে 40 পাওয়া মানে ইকুইভ্যালেন্ট। যেখানে তুমি 80 পাচ্ছ, ফিজিক্সে যদি 40 পাওয়া মানে বুঝে যাবো ওটা ইকুইভ্যালেন্ট, মানে সেম লেভেল। তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ ফিজিক্সে কোনো স্কুলেই তুমি দেখবে এক্সেপ্ট ফিউ টপার্স ছাড়া ফিজিক্সে কেউ নম্বর তুলতে পারে না, মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় তোলাটা, এত কনসেপ্ট লাগে এই জন্য। এবার তুমি বলবে স্যার সেকেন্ড লতে মানে ফার্স্ট লর সাথে কি জিনিসটা কনসিস্টেন্ট? আপনি ফার্স্ট লতে কি দেখান, আবার একটু ফিরে যাই, একটু ডিসকাস করে নিই। সো উই উইল সি ইন দা ফার্স্ট লতে আমরা কি বললাম, যে স্যার ফার্স্ট লতে দেখা গেল তিনটে জিনিস শিখেছিলাম। এক, স্টেট অফ রেস্ট থাকলে মানে ইনার্শিয়া অফ রেস্ট কনসেপ্টটা, মানে বডিটা রেস্টে থাকলে রেস্টে থাকবে, বডিটা মোশনে। আর একটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, বডিটা মোশনে থাকলে মোশনই থাকবে। আর একটা হচ্ছে inertia of direction, that means if the body's inability to change the direction when it is in motion, মানে মোশনে আছে, at that time the body will not try to change its direction, it will try to remain in the same direction when it was earlier. এই তিনটে জিনিস শিখেছিলাম। এবার কোয়েশ্চেন কিভাবে, বোর্ডের কোয়েশ্চেন বা আমি যখন কোয়েশ্চেন করবো ঘুরিয়ে কিভাবে দেবো। আচ্ছা তাহলে সেকেন্ড লতে কি শিখলে? স্যার সেকেন্ড লতে শিখলাম যে চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি, and not only that, we have also learned from here that the direction of the force or direction of the change of momentum of the body will be in the same direction. That means ফোর্সের যে ডিরেকশন মানে এক্সটার্নাল ফোর্সের ডিরেকশন এন্ড মোমেন্টাম যেটা চেঞ্জ হয়েছে বডিটা তার ডিরেকশন, দুটো ডিরেকশন কিন্তু সেম থাকবে, দুটো আলাদা হবে না। তো এটা হচ্ছে একদম ফ্ল্যাট বোর্ড লেভেল কোয়েশ্চেন্স। নর্মাল পাতি স্কুলগুলোতে এরকম দেয়, নিউটনের লটা লিখে দাও তো ভাই নম্বর দিত। এবার দেখা যাক সাউথ পয়েন্ট স্কুলে কিরকম কোয়েশ্চেন করবে, বা ফিউচার ফাউন্ডেশনে কিরকম কোয়েশ্চেন করবে, ডাভে কিরকম কোয়েশ্চেন করবে, ডিপিএস ভ্যালিতে কিরকম কোয়েশ্চেন করে। ওরা এরকম কোয়েশ্চেন দেবে না, দুটোই এটা পড়াবে জিনিসটা। এবার কোয়েশ্চেনটা কিরকম দেবে, ওরা বলবে যে এমন একটা জিনিস বলো যেটা ফার্স্ট ল সাথে সেকেন্ড লতে কনসিস্টেন্ট হবে। তুমি ফার্স্ট লটা জানো? হ্যাঁ স্যার জানি। তুমি সেকেন্ড ল নিউটনের জানো? হ্যাঁ স্যার জানি। তাহলে তুমি বলো যে কোন জিনিসটা সেকেন্ড লতে আছে যেটা কনসিস্টেন্ট উইথ দ্য ফার্স্ট ল হবে। এই তখনই হয়ে যায় মুশকিল, তখনই বোঝা যায় যে আমি ভেতরে কতটা ঢুকেছি। মই বলছি স্যার ইনেবিলিটি বলতে সেম ডিরেকশনের সেম ভেলোসিটি একই, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে বেসিক্যালি না, ইনেবিলিটি টু চেঞ্জ দ্য ডিরেকশনস মিনস বেসিক্যালি ইট উইল নট এবল টু চেঞ্জ দ্য ডিরেকশনস। মানে ফার্স্ট লতে দেখানো হচ্ছে যে বডিটা যদি মোশনে থাকে তার তো একটা ডিরেকশন থাকবে, সেই ডিরেকশনটা বেসিক্যালি আগেও যা ছিল বডিটার ডিরেকশনটাকে তুমি যখন থামানোর চেষ্টা করছো বডিটার ডিরেকশনটা ওইটাই মেনটেন করতে চাইবে। So it is unable to change its directions. Normally যে বডিটা মোশনে আছে সে যে ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনটাই রিটেন করতে চায়, এটা হচ্ছে ফান্ড। ঠিক আছে, ওকে। এবার নেক্সট কোয়েশ্চেন যেটা যাবে সেইখানে দাঁড়িয়ে যে তোমাকে এরকম কোয়েশ্চেন দিল যে কনসিস্টেন্ট উইথ দ্য মানে সেকেন্ড ল যেটা কনসিস্টেন্ট উইথ দ্য ফার্স্ট ল, কনসিস্টেন্ট উইথ ফার্স্ট ল, উইথ ফার্স্ট ল এরকম একটা প্যারামিটার। তখন তুমি বলবে 1 নম্বর পয়েন্ট, যদি স্যার ফোর্সটা 0 হয় তাহলে স্যার অ্যাক্সিলারেশনটাও 0 হবে, কারণ বডিটা থামাতে গেলে স্যার একটা ফোর্স লাগবে। আপনার যদি ফোর্সটা 0 হয় তাহলে আপনি বডিটাকে থামাতে পারবেন না, বডিটা মুভ করবে। ঠিক উল্টো ভাবে স্যার বডিটা যদি রেস্টে থাকে বডিটা এমনি এমনি মোশনে আসবে না, আপনাকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। সো এক্সটার্নাল ফোর্সটা যদি দিতে আপনি না পারেন, মানে ইফ দ্য এক্সটার্নাল ফোর্স ইজ 0 তাহলে বডিটার অ্যাক্সিলারেশনও 0, তাহলে বডিটা মোশনে আসবে না।
সো কোন জিনিসটা সেকেন্ড লতে আছে যেটা ফার্স্ট লর সাথে কনসিস্টেন্ট? স্যার ফার্স্ট ল হচ্ছে ল অফ ইনার্শিয়া, সেকেন্ড ল হচ্ছে ল অফ চেঞ্জ ইন দ্য মোমেন্টাম প্রপোর্শনাল টু ফোর্স। তাহলে সেকেন্ড লর কোন জিনিসটা ফার্স্ট লর সাথে কনসিস্টেন্ট হবে? তখন বলবে যে ইফ এফ ইজ ইকুয়াল টু 0 দেন উই ক্যান সে দ্যাট দ্য অ্যাক্সেলারেশন উইল বি ইকুয়াল টু 0 বিকজ ইটস ম্যাচিং। যদি স্যার ফোর্স 0 হয়, আপনি একটা স্থির অবস্থায় মানে বডি ইজ ইন স্ট্যাটিক পজিশন, ওটাকে আপনি নড়াতে পারবেন না, তার মানে ইনার্শিয়া ল কে ফলো করছে, ফার্স্ট লর সাথে কনসিস্টেন্ট। আবার বডিটা যদি মোশনে থাকে, আপনি এক্সটার্নাল ফোর্স না দিলে বডিটাকে থামাতে পারবেন না, সো অ্যাক্সেলারেশন হ্যাজ টু বি 0, সো ইন দ্যাট কেস অলসো ইট ইজ ফলোইং দ্য ফার্স্ট ইনার্শিয়াল। So this is the way you have to know how to relate these things. এইগুলোকে বলে বুঝে পড়া। সেকেন্ড জিনিস যেটা স্যার, সেকেন্ড ল অফ মোশন ইজ এ ভেক্টর ল। এই যে লটাকে বলা হয় না সেকেন্ড লটা নিউটনের, সো নিউটনের সেকেন্ড লটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেক্টর ল। কেন ভেক্টর ল? কেন এটা ভেক্টর ল কেন? স্যার সেকেন্ড লটা কি ডিনোট করে? সেকেন্ড লটা ডিনোট করে pf minus pi, that is the change in momentum, that is delta p. So delta P is basically proportional to the external force applied. এটাই অধিকাংশ লেখে এবং টিচাররাও এটাই লেখে। এটা ভুল, এটা 50% ট্রু, এটা ভুল। আমি যদি এইটুকু লেখো আমি হাফ নম্বর দেব। কেন স্যার? এটা ভুলটা কি আছে? মোমেন্টামটা একটা ভেক্টর, ভুলে যাচ্ছ। সো দিস ইজ অলসো এ ভেক্টর। তাহলে তোমাকে এর সাথে আরেকটা জিনিস লিখতে হবে, শুধু এইটুকু লিখলে হবে না। You have to write something along with this. সেটা কি স্যার? সেটা লিখতে হবে the direction of the force applied, direction of force applied. So this will be same, this will be same with the direction of the change of momentum, direction of the change of momentum. এইটা যদি না লিখতে পারো তাহলে কিন্তু হবে না। তুমি শুধু এটা লিখলে হবে না স্যার, আমাকে এখানে একটা ডিরেকশনের ব্যাপার আছে বিকজ ইটস এ ভেক্টর ল। সো কেন এটা ভেক্টর ল? এই ধরনের কোয়েশ্চেন করব আমি। তোমাকে ফ্ল্যাট লিখতে দেওয়া হবে না যে সেকেন্ড লটা ডিসক্রাইব করো। তোমাকে ডিপিএস দিল্লির মতো কোয়েশ্চেন দেওয়া হবে, বা অন্ধ্রপ্রদেশের যে ওই স্কুলটা আছে যেখান থেকে ম্যাক্সিমাম আইআইটি পেয়েছে এই বছর, ওই টাইপের কোয়েশ্চেন। তোমার থিওরি বেস কোয়েশ্চেন সবই তোমার বই থেকে আছে, কিন্তু তোমাকে কনসেপ্ট দিয়ে লিখতে হবে যে সেকেন্ড লটাকে কেন ভেক্টর ল বলা। তুমি সেকেন্ড লটা কি সেটা লিখতে দেবো না, সেকেন্ড লটাকে কেন ভেক্টর ল বলা সেটা তুমি লিখবে। 2 নম্বর থাকলো। তখন তুমি বলবে সেকেন্ড লটা যে স্যার শুধু ডেল্টা পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড, এই কথাটা বলে না। এটা বলে, বাট অ্যালং উইথ দিস আরেকটা জিনিসও বলে। সেটা কি স্যার? সেটা হচ্ছে বলে যে ডিরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড ইজ সেম উইথ দ্য ডিরেকশন অফ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। অর্থাৎ ডিরেকশন অফ ফোর্সটা যেদিকে দিচ্ছ, চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডিটা সেই দিকেই হবে, এটাও হাইলাইট করে। সেই কারণে এটাকে স্যার সেকেন্ড লটাকে একটা ভেক্টর ল বলা যায়। ময়ূক মাথায় ঢুকলো? ঋষিতা বল, কোথায় মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না। অর্থাৎ তোমাকে কোয়েশ্চেন সবই বই থেকে দেওয়া হবে। এই যে বলে না কোয়েশ্চেন বই থেকে করেন না স্যার, আপনি কোথা থেকে কোয়েশ্চেন করে বুঝে পাই না, মানে সবই মনে হচ্ছে জানি কিন্তু লেখার সময় লিখতে পারছি না। তার কারণ তোমাকে ভিতরে ঢুকতে হবে, ওপরে ওপরে পড়লে হবে না, তোমাকে একদম ডেপথে ঢুকতে হবে। যে ধরনের কোয়েশ্চেন সাউথ পয়েন্টে করে বা এতে করে, ওই ধরনের ডেপথে ঢুকে। সেকেন্ড আরেকটা জিনিস স্যার, এটা আমরা কি নিয়ে কাজ করছি? সেকেন্ড ল তো। আচ্ছা স্যার, এই strictly speaking this law applies to the particle, মানে that is point masses only. However, with the introduction of the concept of the center of mass, this law now can be applied to the external bodies. First of all, center of mass এই কনসেপ্টটা তোমাদের এখনো পড়ানো হয়নি, but you should know these things, that এই সেকেন্ড লটা বেসিক্যালি যেটা হয় সেই লটা অ্যাপ্লাইড করে দুটো জিনিসের জন্য অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে actually it is applied for point masses. It is applied for point masses or particle. এবার now you can say these things যে এটা যদি স্যার if it is applicable for point masses, তাহলে আমরা অন্যান্য বডিগুলোতে অ্যাপ্লাই করছি কি করে? বিকজ যখন নিউটন বলেছিল এই সেকেন্ড লটা, তখন সেন্টার অফ মাস কনসেপ্টটা আসেনি, তারপরে এসেছিল।
So that's why initially it was mentioned that it is applicable for point masses. After that, the concept of center of mass has invented, and at that time it has been seen, yes, if a body has having the center of mass, this particular law will be applicable to this particular body. So এটা আমরা পরের চ্যাপ্টারে দেবো। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এটা পয়েন্ট মাসই অ্যাপ্লিকেবল, বাট সেন্টার অফ মাসেস কনসেপ্ট এসে যায়, আমরা বলতে পারি ইফ এ বডি হ্যাভিং সেন্টার অফ মাস দেন উই ক্যান অ্যাপ্লাই দিস ল ফর দিস পার্টিকুলার বডি। এবার সেকেন্ড ল যেটা আছে, এই যে সেকেন্ড ল, স্যার এই সেকেন্ড লটা যখন আমি অ্যাপ্লাই করছি, it is basically called a local law. Now the question is, why second law is called a local law? তোমরা NCERT পড়ো, NCERT এক্সাম্পলেরও তোমার কাছে আছে। স্যার এটা তো কখনো শুনিনি, সব আছে NCERT তে। এটা আমি NCERT জিনিসটাকেই তুলে তুলে ছোট 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 করে পয়েন্ট ওয়াইজ দিচ্ছি। এগুলো ভেতরে এমন ভাবে কোন একটা লাইনে কিভাবে ঢুকে থাকে না, তুমি কল্পনা করতে পারবে না। ফ্ল্যাট লেখা পড়ে ভাল লাগে না, একটা লাইনে দেখবে লেখা আছে লোকাল ল এই ফন্ডাটা, সেটাতে লেখা আছে যে সেকেন্ড লটাকে নিউটনের লোকাল ল হিসেবে কেন ট্রিট করা হয়। তার কারণটা হচ্ছে এই ওরা শুধু এইটুকু বলে ছেড়ে দিয়েছে, মানে NCERT কি ওরা ধরে নেয় তুমি ব্যাপারটা জানো, ও একটা লাইনে লিখে দিয়েছে। এবার ওইখান থেকে নিটে কোয়েশ্চেন, বায়োলজিতে এটা মারাত্মক হয়, একটা লাইনে ছেড়ে দিয়েছে। ওটা অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা একটা পেজে, ট্রুম্যানে দেখবে, ট্রুম্যান খুলে দেখবে ওটা একটা পেজে এক্সপ্লেনেশন আছে। তোমরা যদি যারা বায়োলজিতে ট্রুম্যান রেফার করছো তারা দেখতে পাবে। তো NCERT তে নেই এরকম কিছু নেই, সব আছে, কিন্তু ওই যে বললাম ওরা খুব সংক্ষেপে এক লাইন একটা ওয়ার্ডে ছেড়ে দিয়েছে। তোমাকে ওটার ভিতরে ঢুকতে হবে যে সেকেন্ড লটা হট করে লোকাল ল কেন বলা হচ্ছে। কি লোকালি এটা কি ওষুধ নাকি যে লোকালি আমি বডির মধ্যে দিলাম তাই নাকি? মাথায় আসবে না। স্যার সেকেন্ড ল জানি, সেকেন্ড লটা পুরো ডিটেলসে পড়েছি, এটাকে লোকাল ল কেন বলছে? সো লোকাল ল বলার কারণটা হচ্ছে যে it is applied to a particle at a particular instant without taking into consideration any history of the particle of its motion. তার মানে এই লটা যখন অ্যাপ্লাই করা হয় না, সো ইট ইজ অ্যাপ্লাইড অ্যাট এ পার্টিকেল, কোন একটা পার্টিকেলের উপর এটা অ্যাপ্লাই করা আছে at any instant, at a particle at any instant, without taking into consideration, without considering the history of the particle, without considering the history or its motion, মানে history of the particle, history of the particle or its motion, শুধু জাস্ট এইটুকু লিখলেই তোমার কাজ হয়ে যাবে, আর কিছু লেখা দরকার। তার মানে পার্টিকেলটা আগে রেস্টে ছিল নাকি মোশনে ছিল, এবং সব থেকে বড় কথা হিস্ট্রি অফ দ্য পার্টিকেল, মানে পার্টিকেলটা কি ফ্র্যাগমেন্টেড হয়েছে নাকি পার্টিকেলটার মাস বেড়েছে না কমেছে, whatever it has happened that doesn't matter, it is applicable basically at any particular particle at any instant it is applicable. And at that time whenever we are applying the second law, we are not considering that what is the history of the particle and history of motion of the particle, মানে পার্টিকেলটার হিস্ট্রি অফ মোশন কি ছিল, পার্টিকেলটার হিস্ট্রিটা কি ছিল, মানে তার মাস বেড়েছে না কমেছে, তার মোশনে কোনো চেঞ্জ হয়েছে না হয়নি, এগুলো আমরা কনসিডার করি না। সো দ্যাটস ওয়াই ক্যান সে ইটস এ লোকাল। এরকম ভাবে ডেপথে গিয়ে গিয়ে ধরে ধরে পড়তে হয়। নাম্বার 6 আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেকেন্ড লতে কি, এইবার এই পোর্শনটা দেখো। সাপোজ তুমি এটাকে লিখতে পারো ডিপিডিটি। হ্যাঁ স্যার, এই ডিপি স্ট্যান্ডস ফর চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ডিপি স্ট্যান্ডস ফর চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম ইউ আর গোয়িং টু গেট দ্য ফোর্স, বিকজ এটাকেই আমরা লিখে থাকি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। সো এই যে জিনিসটা বেসিক্যালি এই পোর্শনটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, দিস ইজ মাই অ্যাক্সেলারেশন আর দিস ইজ মাই মাস, এটা আমরা লিখে থাকি। তো পি হচ্ছে ডিনোটস করছে মোমেন্টাম। এবার ধরো তোমাকে একটা গ্রাফ দিয়ে কোয়েশ্চেনটা এরকম দেয়া হলো, this is the graph which you have given over here. So তাতে একটা গ্রাফ আমি এই সাইডে y অ্যাক্সিসে আমি লিখলাম p, p মানে স্ট্যান্ডস ফর মোমেন্টাম, আর x অ্যাক্সিসে আমি লিখলাম সাপোজ টাইম t। তো তোমার এই ডিপি ডিটি আছে, এই জিনিসটা তোমায় দেয়া আছে, সো ইউ নো দিস থিংস অ্যালং এই পোর্শনটা বেসিক্যালি ডিপি অ্যালং y অ্যাক্সিস, এখানে ডিটি। এবার ধরো তোমাকে একটা গ্রাফ আমি এরকম দিয়েছি, ড্র করেছি এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ দিয়েছি।
সো আই হ্যাভ কেপ্ট ওয়ান পয়েন্ট ওভার হিয়ার, এখানে একটা পয়েন্ট দিয়েছি আর এখানে একটা পয়েন্ট দিয়েছি। সো দিস আর দ্য পয়েন্টস আই হ্যাভ গিভেন ওভার হিয়ার। তো পি তোমার এই ডাইরেকশনে আছে, পি মানে চেঞ্জ অফ মোমেন্টাম, আর টাইম তোমার এই ডাইরেকশনে আছে, দ্যাট ইজ ইয়োর টাইম। সো দিস ইজ ইয়োর বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম, মানে সোজা কথায় মোমেন্টামটা আছে। সো দিস ইউ হ্যাভ গিভেন ওভার মোমেন্টাম, and this is your time which is given along the x-axis. এবার তুমি এই যে দুটো পয়েন্ট আছে, মানে a is a point, b is a point, and if you just draw a tangent over here, তুমি যদি tangentটা draw করো, suppose you are drawing a tangent here, তো তুমি tangent draw করলে, so it is basically making an angle over here, তোমার x-axis এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে, so if you draw a tangent like this, so it is making an angle, suppose alpha with the x-axis, মানে sorry parallel to the x-axis, মানে আমি ধরে নিচ্ছি x-axis এর সাথে alpha angle করছি, and if you draw another tangent into this particular point, so if you draw this particular point, it is making an angle beta with the x-axis. So তোমার এই লাইনটা বাড়িয়ে দাও, so this coming down to beta with the x-axis, so this is beta. তাহলে এখানে কি দেখা গেল যে স্যার এই যে এ পয়েন্টটা আছে, তার মানে ইফ ইউ জাস্ট কনসিডারিং দিস পয়েন্ট, এই পয়েন্টটা যদি আপনি দেখেন, এই পয়েন্টটা এখানে মিট করছে আর বি পয়েন্টটা এখানে মিট করছে। সো এই যে দুটো পয়েন্টকে আপনি যদি ইভলভ করেন বা এই দুটো পয়েন্টকে যদি আপনি খুঁটিয়ে দেখেন, তাহলে দেখবেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তো স্যার আপনার এখানে একটা পয়েন্টে সাপোজ আপনার মোমেন্টাম এখানে p1, আর এই পয়েন্টে আপনার মোমেন্টাম হচ্ছে p2। তো একটাতে দেখুন স্যার স্লোপটা মানে কি স্যার, স্লোপটা মানে হচ্ছে ডিপি ডিটি, তাই তো? তো এই এ পয়েন্টে যে স্লোপটা হবে অর্থাৎ এম এ, এটা কি স্যার, এটা হবে পজিটিভ স্লোপ, এটাও স্যার ডিপি ডিটি, বাট এই যে স্লোপটা আছে এই স্লোপটা কিন্তু স্যার আপনার পজিটিভ। খুব ভালো করে খেয়াল করো, ডিপি ডিটি মানে কি স্লোপ, স্যার স্লোপটা কি ইন্ডিকেট করে, স্লোপটা এক্সটার্নাল ফোর্সকে ইন্ডিকেট করছে। আর এখানে স্যার এটা কোন পয়েন্টের জন্য হলো, এটা এ পয়েন্টে, স্যার এম বি যদি নেন সেটা কি ইন্ডিকেট করবে স্যার, সেটা ডিপি ডিটি ইন্ডিকেট করবে, কিন্তু এই স্লোপটা স্যার অবটিউস অ্যাঙ্গেল, সো এই জন্য এটা নেগেটিভ স্লোপ। কারণ এই যে অ্যাঙ্গেলটা এটা অবটিউস অ্যাঙ্গেল আছে, মানে ট্যান থিটাটা এখানে নেগেটিভ হবে, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, প্লাস এখানে অবটিউস অ্যাঙ্গেল আসছে, সো দ্যাটস হোয়াই দিস স্লোপ ইজ নেগেটিভ। এখন কোশ্চেনটা হচ্ছে স্লোপটা কি, জিনিসটা কি, স্লোপটা এখানে কি জিনিস ইন্ডিকেট করছে। সো স্লোপটা হচ্ছে আপনার চেঞ্জ ইন দা মোমেন্টাম, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ হয়েছে, আর এক্স অ্যাক্সিস বরাবর যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে টাইমের চেঞ্জ, মানে ডিপিডিটি ইন্ডিকেট করছে। সো দ্যাট ডিপিডিটি ইজ বেসিক্যালি কি না, এক্সটার্নাল ফোর্স হুইচ ইজ অ্যাপ্লাইড ওভার দিস বডি। তার মানে এই দুটো পয়েন্টে যখন তুমি কনসিডার করছো, দ্যাট মিনস দ্য ফোর্স এফ ইন দ্য ল স্ট্যান্ডস ফর দ্য নেট এক্সটার্নাল ফোর্স উই আর টকিং অ্যাবাউট। তাহলে কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি তার মানে এখানে কোন ফোর্সটাকে নেব, এইখানেও একটা ফোর্স আছে, সাপোজ এটা এফ আর এটা যদি আমি ধরি এফ ড্যাশ ইএক্স, তাহলে আমার এখানে দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে আমার এইটা আর একটা ফোর্স হচ্ছে আমার এইটা। তো আমি যখন নিউটনের সেকেন্ড লটাকে এক্সপ্লেন করছি, সো এট দ্যাট টাইম আউট অফ দিস টু ফোর্স উই হ্যাভ সিন দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য মোমেন্টাম হুইচ ইজ টেকিং প্লেস। কিন্তু স্যার মজার ব্যাপারটা হচ্ছে আমার নিউটন সেকেন্ডটা বলেছে যে দ্যাট ডিরেকশন অফ, এটাও বলেছে যেমন যে চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড, সেটা ফার্স্ট পার্টটা বলেছে। But in the second part, that second law has also mentioned another important line. সেই লাইনটা কি ছিল স্যার, সেই লাইনটা বলেছিল the direction of the force and change of momentum of the particle or the body will be in the same direction. So আমার external force যে ডিরেকশনটা হবে আর চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডি যে ডিরেকশনটা হবে সেটা সেম ডিরেকশন হবে। Now, if this kind of graph it is given to you and if been asked to explain these things, তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে। এবার স্যার কি বলছেন, আপনি বলছেন চেঞ্জ অফ মোমেন্টামটা, এখানে তো স্যার ফোর্সের দুটো ডিরেকশন দেখা যাচ্ছে, একটাতে আপনার নেগেটিভ স্লোপ এসছে, এখানে নেগেটিভ স্লোপ, এখানে পজিটিভ স্লোপ। তো একটাতে পজিটিভ স্লোপ আসছে, তার মানে আমি ধরে নেবো যদি আমার ডান দিকে যায় তো এ পয়েন্ট থেকে ডান দিকে গেছে, কিন্তু তারপরে তো বি পয়েন্টে এসে দেখা যাচ্ছে স্লোপটা নেগেটিভ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস
ফোর্সটার ওই সাপোজ ফোর্সটা এদিকে কাজ করছে, তো চেঞ্জ অফ মোমেন্টামটা এদিকে হবে। বাট বি পয়েন্টে গিয়ে ফোর্সটা এদিকে কাজ করছে, সো এই ডাইরেকশনে কাজ করছে, সো চেঞ্জ অফ মোমেন্টামটা এদিকে হবে। তার মানে আমার বেসিক জিনিসটাতে তো গড়বড় হয়ে যাচ্ছে, ফোর্সটা তো দুরকম ডাইরেকশন চেঞ্জ করতে। তার মানে কি করব এখানে, এই জায়গাটা এখানে কি কোনো অন্য কিছু হবে নাকি আলাদা? এই যে কথাটা আমরা, এই যে দুরকম সিনারিওটা আসে এখানে ধরার কায়দাটা কি, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এমনি দেখলে বুঝতে পারবে না। তোমাকে যদি বলে ভাই চেঞ্জ অফ মোমেন্টামটা কোন দিকে, তুমি বলবে স্যার এ পয়েন্ট থেকে যতক্ষণ স্লোপ পজিটিভ ততক্ষণ বডিটার ডিরেকশনটা একদিকে থাকবে, যেই স্লোপটা নেগেটিভ হয়ে যাবে তখন বডিটার ডিরেকশনটা চেঞ্জ হবে, মানে মোমেন্টাম চেঞ্জটা অপোজিট ডিরেকশনে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা অ্যাপারেন্টলি তাই মনে হয়, বাট অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা দেখি যে নেট চেঞ্জ কোন দিকে হয়েছে। নেট চেঞ্জ কথাটার মানেটা হচ্ছে বেসিক্যালি যে নেট এক্সটার্নাল ফোর্স, মানে নেট চেঞ্জ মানে দুটো প্লাস মাইনাস করে তো একটা কিছু আসবে। সো নেট চেঞ্জ ইন মোমেন্টাম সেইটা কত, সেটাই হচ্ছে বেসিক্যালি দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিরেকশন অফ এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ আমার দুটো আলাদা আলাদা ডিরেকশন হচ্ছে। তার মানে স্যার প্রথম পর্যায়ে দেখছি ডান দিকে ফোর্সটা ছিল, চেঞ্জ ইন মোমেন্টামটা ডান দিকে হয়েছে, পরের দিকে বাঁ দিকে যদি হয়ে থাকে ফোর্সটা ডিরেকশন, তো চেঞ্জ ইন মোমেন্টামটা বাঁ দিকে হয়েছে। তো আমি কোনটা লিখবো, ডান দিকে লিখবো না বাঁ দিকে লিখবো, নাকি এটা লিখবো যে এ পয়েন্টে ডান দিকে হয়েছে, বি পয়েন্ট থেকে বাঁ দিকে হয়েছে? ওটা তো পয়েন্ট স্পেসিফিক, কিন্তু আমার যখন টোটাল বডিটার মুভমেন্টটা অ্যাসেস করতে বলছে, সো অ্যাট দ্যাট টাইম আমি কিভাবে এক্সপ্লেন করবো নিউটনসের সেকেন্ড লটাকে? এইখানে গ্রাফটা তো একটা অদ্ভুত টাইপের। তখন তোমাকে বলতে হবে স্যার দুটোর চেঞ্জ আলাদা হতে পারে, কিন্তু নেট চেঞ্জ তো একটাই হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। সাপোজ আপনার এক্সটার্নাল ফোর্সের জন্য এই যে ডিপিডিটি যেটা এসছে, সাপোজ এই ধারে ধরো +3 চেঞ্জ হয়েছে আর এই ধারে ধরো -5 হয়েছে। সো আমার নেট চেঞ্জ যখন আমি দেখবো তখন আমি লিখবো 3 মাইনাস অফ -5, তার মানে আমার নেট চেঞ্জ হয়েছে 8। তো আমি এই 8টাকে কনসিডার করব বেসিক্যালি। সো দিস উইল বি দ্য নেট চেঞ্জ, মানে আমার এক্সটার্নাল ফোর্সটা তখন আমার কোনটা হবে না, এই 8টা হবে আমার এক্সটার্নাল ফোর্স। সো ডিরেকশনটাও ঠিক সেইভাবে, ডিরেকশনটা স্যার এক একটা পয়েন্টে এক একটা হতে পারে, বাট নেট চেঞ্জ যেটা এক্সটার্নাল ফোর্সে, সেই নেট চেঞ্জ ইন মোমেন্টাম কি করে বার করবে সেটা স্যার এইভাবে বার করায়। তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে এটার প্রবলেমস যখন আমরা সলভ করব তখন প্রবলেমসে এটাকে কি করে ইউজ করতে জানতে হয়। কেন তোমাদের প্রবলেমস করতে গেলে ফিজিক্সে আটকায়? দেখো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একদম সিম্পল আকাশের একটা প্রবলেম নাও। ধরো এরকম একটা আছে, তোমাকে একটা বল দিয়েছে, সেই বলটা এখানে আছে। সো দিস বল ইজ হিটিং দিস ইজ এ ওয়াল, সাপোজ দিস ইজ এ ওয়াল, this is a wall which is given, and this is an x-axis over here. So this is an x-axis over here. Now what has happened over here, suppose this ball is hit this particular point, and after hitting this has returned like this, এইভাবে বলটা ছিটকে বেরিয়ে গেছে। So it has hit this particular point, suppose this point is, suppose consider a point, তো বলটা ব্লু কালারের একটা বল নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ দ্য বল। সো এ বলটা বি পজিশনে চলে গেছে, সো এদিকে হিট করে ওদিকে বেরিয়ে গেছে, আর এটা হচ্ছে ও পয়েন্ট। এন্ড দে হ্যাভ মেনশন দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। যদি এটা 30 হয় তাহলে এটাও 30 হবে। আচ্ছা, যেহেতু আমরা কলিশন এখনো পড়িনি, আমরা ইলাস্টিক কলিশনে যাচ্ছি না, আমি শুধু এইটুকু দেখাচ্ছি যে মাস অফ দ্য বল ইজ এম, তাহলে এটাও এম হবে, কেন সেম বল ওখানে গেছে এ থেকে হিট করে। এটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, এবং বলছে যে আফটার হিটিং দেয়ার ইজ নো চেঞ্জ অফ ভেলোসিটি। তখন যদি বলে চেঞ্জ অফ মোমেন্টাম কত, তো তুমি বলবে যে এই বেসিক্যালি এই ভেলোসিটিতে এটা এসছে, হিট করেছে, ভেলোসিটির কোনো চেঞ্জ হয়নি, তাহলে পি এ ও পোর্শনটার জন্য তোমার যে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি এম ইন্টু ইউ মাইনাস 0। সো দ্যাট ইজ এম ইউ। এইটা হচ্ছে তোমার চেঞ্জ ইন মানে এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, ইউ ক্যান সে বিফোর হিটিং দ্যাট ইজ ইউর পিআই। আর বিও পোর্শনটা যেটা আছে, সেই বিও পোর্শন এটা হচ্ছে, সরি, এটা ইনটু কস অফ থিটা করতে হবে, কারণ আমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে এটা লিনিয়ার করে নিতে হয়, সেই জন্য আমার এটা লিখতে হবে এম ইউ কস অফ 30 ডিগ্রি।
কেন mu cos 30 লিখতে হবে? বিকজ স্যার এটা আপনি এধারে এসে হিট করে তারপর বলটা এদিকে বেরিয়ে গেছে, সো আপনাকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস এই জিনিসটাকে আপনাকে এই ডাইরেকশনে নিতে হবে। আপনি যদি এরকম ভাবে নেন তাহলে আপনি করতে পারবেন না, মানে ইউ এর এই সাইডের কম্পোনেন্টটা নিতে হবে। সো দ্যাট মিনস আপনাকে ধরে নিতে হবে বলটা এই সাইডে এলে আপনার এম ইউ কস অফ 30 এই জিনিসটা আসছিল, এম ইউ কস অফ 30, এটা হচ্ছে আপনার এই সাইডের ভেলোসিটি। হিটিং এর পর বলটা যখন এইখানে লেগে এই সাইডে বেরিয়ে গেছে, স্যার ওটা নিলে হবে না, আপনাকে এই ধারের কম্পোনেন্টটা নিতে হবে অ্যালং এক্স অ্যাক্সিস। কারণ নিয়মটা হচ্ছে কি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা তো স্যার বেঁকে যাচ্ছে, বেঁকে গেলে তো হবে না, আপনাকে তো লিনিয়ারলি নিতে হবে। সো ইউ টেক ইট ইন দ্য লিনিয়ার ডাইরেকশন, দ্যাট ইজ ইন দিস ডাইরেকশন। সো এটা হবে তোমার কত না, এই বিও যেটা হবে বিও পোর্শন। সো বিও পোর্শনটা বলেছে কোনো চেঞ্জ হয়নি, মানে এখানেও ভেলোসিটি ইউই আছে, তো তুমি এটা লিখলে মাইনাস এম ইউ কস অফ 30। এবার কেন মাইনাসটা নিলে? বিকজ স্যার ইট হ্যাজ চেঞ্জ ইটস ডিরেকশন। দেখুন আপনার বলটা এইধারে হিট করলে আপনার বেসিক্যালি এইখান থেকে যখন বলটা এদিকে গিয়ে হিট করে এদিকে গেছিল, তো আপনি তো এইটা দিয়ে এসছে, তাহলে আপনার এই সাইডের কম্পোনেন্টটা নেন, দিস সাইড। তো এটা হচ্ছে এম ইউ কস 30, আর হিট করে যখন এই ধারে গেছে তাহলে তার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এই ধারে হবে, দ্যাট মিনস ইন দিস ডিরেকশন, এই যে এই অ্যারোটা ফলো করবে। সো দিস অ্যারো উইল বি বেসিক্যালি ইয়োর মাইনাস এম ইন্টু ইউ ইন্টু কস অফ 30, এই কারণে ওটা মাইনাস। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যখন তুমি বলছো, চেঞ্জ ইন মোমেন্টাম, সো ইন দ্যাট পার্টিকুলার কেস ইট কাম ডাউন টু এম ইউ কস অফ 30 মাইনাস অফ মাইনাস এম ইউ কস অফ 30. So ultimately it comes down to 2 mu cos 30. Cos 30 এর ভ্যালুটা হচ্ছে √3/2, তো এটা বসিয়ে দিলে so it comes down to mu √3. সো এইখানে এই যে জিনিসটা হলো, এটা কি, এটা বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম, মানে এটাকে বলে ইম্পালস। এই জিনিসটা হচ্ছে ইম্পালস, দ্যাট মিনস এফ ইন্টু টি, ইম্পালস মিনস এফ ইন্টু টি। সো এই ব্যাপারটা এইভাবে ধরতে হয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনস। তার মানে আমি কি করলাম, নেট চেঞ্জ ইন মোমেন্টাম নিলাম। এবার যদি বলা হয় ডিরেকশনটা কি, তুমি বলবে স্যার ডিরেকশন এক একটা সময় এক এক রকম। যখন বলটা এ তে ছিল তখন তার ডিরেকশন ফোর্সের একরকম, যখন বলটা বি তে গেছে তার ডিরেকশন অফ ফোর্স আলাদা। বাট যখন আপনি ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সটাকে মেজার করছেন তখন কিন্তু আপনার নেট চেঞ্জ ইন মোমেন্টামটা মেজার করতে হবে। এখানে তুমি যদি ভুল করে লিখে ফেলো যে এম ইউ কস অফ 30 মাইনাস এম ইউ কস অফ 30, তার মানে তোমার ইম্পালস এসে যাবে 0, তো তোমার ইম্পালস হয়ে যাবে 0। সো দিস উইল বি অ্যাবসলিউটলি এ রং অ্যান্সার। কারণ আমার ওই যে গ্রাফটাতে যেটা দেখালাম যে চেঞ্জ ইন মোমেন্টামের ডিরেকশনসটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তো once you are considering the net change in the momentum, so that will give you the net amount or net magnitude of the external force. So a net magnitude of the external force কে তুমি এইভাবে জিনিসটাকে বার করতে পারো। So this is the way you can find out the net magnitude of the external force. সো সবসময় এটা মাথায় রাখতে হবে যে যখন আমি নেট ম্যাগনিটিউডটা বার করছি তখন কারণ বলটা এদিকে গিয়ে হিট করছে, আমরা চেঞ্জ ইন মোমেন্টাম জানি এমভি মাইনাস ইএমইউ, কিন্তু স্যার এখানে তো সেটা অ্যাপ্লাই করা যাবে না কারণ এটা তো বেঁকে আসছে। তাহলে যদি বেঁকে আসে এবং ধাক্কার পর বেঁকে যায় তাহলে স্যার আমাকে দুটো এক্স অ্যাক্সিসের বরাবর নামিয়ে আনতে হবে, অর্থাৎ আমাকে হরাইজন্টাল কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য ওয়াল and horizontal component away from the wall নিতে হবে। towards the wall একটা নিলাম, away from the wall আর একটা নিলাম। so towards the wall and away from the wall, these two we have to consider over here, otherwise কিন্তু তুমি এটা করতে পারবে না। মানে এইটা হচ্ছে আগের যে গ্রাফটা দেখালাম তার সাথে এইটা হচ্ছে ইন্টারলিঙ্ক। হ্যাঁ বল মারিশা, কি কোয়েশ্চেন, কার কি কোয়েশ্চেন আছে বল? মানিশা, মায়ুক বল, ঋষিতা বল, দেবানী বোঝা গেছে? কোন জায়গাটা বোঝা যায়নি? হ্যাঁ বল দেবানী, কোন জায়গাটা বোঝা যায়নি? বল, বলে ফেল। সো
যখনই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এই কথাটা ইউজ করছো, এটা হ্যাজ টু বি লিনিয়ার, এটাও বলতে হবে। তাহলে আমরা কি শিখলাম স্যার? নিউটনের সেকেন্ড লটা লোকাল ল কেন বলে, ভেক্টর ল কেন বলে, এবং তার থেকেও বড় কথা যেটা শিখলাম, স্যার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হতে পারে ফোর্সের, বাট দ্য মোমেন্ট ইউ আর কনসিডারিং দ্য ইম্পালস, আই মিন টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম কনসিডার করছেন, তখন দেখা যাবে স্যার আপনার আলাদা আলাদা থাকতেই পারে। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু। বলছি যে বি বিও পোর্শনটা কেন নেগেটিভ হলো? বিকজ ডাইরেকশন অফ বল ইজ চেঞ্জিং। বিরোটা নেগেটিভ এই কারণে হলো বিকজ আমার বলটা এদিক থেকে এদিকে আসছিল, তার আমি কম্পোনেন্টসটা যখন নিচ্ছি তখন তো আমি লেফট হ্যান্ড সাইডে নেবো না, এইটার কম্পোনেন্ট তো আমি এই ডাইরেকশনে নিলাম, আর এইটার যখন কম্পোনেন্ট নিচ্ছি তখন তো আমি যখন ধাক্কা খেয়ে বেরোচ্ছে তখন তো এই সাইডে যাচ্ছে। তার মানে একটা ঢোকার এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে, তো দুটো তো দুদিকে কম্পোনেন্ট থাকছে, তাহলে একটা যদি এইটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, বা এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। সো ইটস আপ টু ইউ। তো আমি যদি ঢোকার কম্পোনেন্টটাকে পজিটিভ ধরি, তাহলে যখন ধাক্কা খেয়ে বেরোচ্ছে তখন ওটাকে নেগেটিভ ধরতে হবে, কারণ স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার বলটা যদি উপরে যায় তাহলে নিচে গ্র্যাভিটি অ্যাড হবে না? না, এখানে গ্র্যাভিটি অ্যাড, বলটা যদি ওপরে যায় বেসিক্যালি কি হয়, তাহলে আমার বেসিক্যালি দেখো তুমি যেটা বলছো সেটা যদি করতে হয়, এই বলটার দুটো কম্পোনেন্ট থাকা উচিত সেই হিসাবে। তুমি যেটা বলছো স্যার একটা এই ডাইরেকশনে একটা এই ডাইরেকশনে, আর যখন ধাক্কা লেগে ফিরছে তখন এই ডাইরেকশনে একটা আছে, তাহলে এই সাইডে একটা এই ধারে, তাহলে দুটো অ্যাড হবে। কিন্তু আমাকে তো বলেনি যে বলটার ওই উপরের ডাইরেকশনে যে অ্যালং এক্স অ্যাক্সিসে কথা বলছে, এটাতে অত ডেপথে যায়নি। তুমি যদি বলো যে ধাক্কা লাগার পর মুভমেন্ট এদিকে হচ্ছে, তাহলে দেখো এই ফোর্সটা যখন আসছে তার দুটো কম্পোনেন্ট ছিল ঢোকার সময়, একটা এদিকে একটা এদিকে, আর ধাক্কা লাগার পর বলটার কি হচ্ছে, এই ধারে বলটা গেছে, তাহলে তার দুটো কম্পোনেন্ট হবে, একটা ওইদিকে আর একটা এদিকে। তো আমরা এখানে কোন কম্পোনেন্ট দুটোকে কনসিডার করছি চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টামে? আমরা এক্স কম্পোনেন্টটাকেই শুধু নিচ্ছি, এই ওয়াই যে কম্পোনেন্টটা আছে সেটাকে আমরা নিচ্ছি না। যদি আমি নিতাম ইন দ্যাট পার্টিকুলার কেস, তাহলেও কিন্তু আমার ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম যেটা সেটা একই হতো। কেন বলছি স্যার? যদি আমি ধরে নিতাম এই সাইডের কম্পোনেন্টটা এম ইউ সাইন অফ 30, আর এখানে আমার এম ইউ সাইন অফ 30, তাহলে স্যার দুটোকে যদি মাইনাস করি, মানে এটা হচ্ছে আমার ভি ওয়াই আর এটাও হচ্ছে আমার ইউ ওয়াই, মানে একটা, তাহলে ভি ওয়াই মাইনাস ইউ ওয়াই, সো আলটিমেটলি ইট কাম ডাউন টু 0। বোঝা গেল রিতম? আমি যদি ভার্টিক্যালটা তোমার কথা শুনে, চলো আমি মেনে নিলাম ভার্টিক্যালটা আমি নিয়ে নিয়েছি, ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তো আমার যদি চেঞ্জ ইন মোমেন্টাম দেখি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি কত আসবে, ভি ওয়াই মাইনাস ইউআই। তো ইউআই কত ছিল? ইউআই ছিল এম ইউ সাইন 30, কারণ এম ইউ কস থিটা এইটা হচ্ছে আমার হরাইজন্টাল কম্পোনেন্ট, তো এম ইউ সাইন 30 হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট বিফোর ইম্প্যাক্ট, and after the impact my vertical component is mu sin 30. So if you subtract, so আপনার চেঞ্জ ইন মোমেন্টাম along y ডাইরেকশনে কিছু থাকবে না, সো ওটা নেগলিজিবল। ডু ইউ গেট মাই পয়েন্ট প্রীতম? বোঝা গেল? স্যার কিন্তু এখানে তো দু জায়গায় লিনিয়ার মোমেন্টাম হচ্ছে। হ্যাঁ, দুই মানে জায়গায় একটা লিনিয়ার মোমেন্টাম হচ্ছে, তো সেই জন্যই তো ভার্টিক্যালে তো কোনো লিনিয়ার মোমেন্টাম তুমি পাবে না, কারণ তোমার চেঞ্জ ইন ভেলোসিটি অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস তো কিছু থাকছে না। তোমার বলটা ধরো এখান থেকে এলো, এবার এসে ধাক্কা মারার পর একটা এই ধারে কম্পোনেন্ট হবে একটা এই ধারে কম্পোনেন্ট হবে, তুমি দুটো কম্পোনেন্টকে কনসিডার করো। সাপোজ আমি দুটো কম্পোনেন্টকে কনসিডার করলাম, একটা এই ডাইরেকশনে একটা এই ডাইরেকশনে। তো এই যে ডাইরেকশনের কম্পোনেন্টটা, এই ডাইরেকশনের কম্পোনেন্ট আমার ইউ এক্স, সেটাকে আমি লিখছি ইউ কস অফ 30, আর এই ডাইরেকশনের কম্পোনেন্টটাকে আমি লিখছি ইউ সাইন অফ 30। তো তাকে এম দিয়ে মাল্টিপ্লাই করলে, আমি বেসিক্যালি এম দিয়ে করছি না, আপাতত এটা রাখছি। এবার যখন বলটা লেগে বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন দুধারে একটা এই সাইডে থাকছে, সেটা হচ্ছে আমার মাইনাস এম ইউ কস 30, বিকজ ডিরেকশন হ্যাজ চেঞ্জ, মাইনাস এম ইউ কস 30। কিন্তু এই ডাইরেকশনের কম্পোনেন্টটা তো স্যার একই থাকবে, সেটা হবে সেই একই হবে, সেটা হবে বেসিক্যালি ইউ সাইন অফ 30। ওটা তো চেঞ্জ হবে না, কারণ আমায় বলে দিয়েছে লাগার হিট করার আগেও ভেলোসিটি ইউ, হিট করার পরেও ভেলোসিটি ইউ, সো ইউ সাইন অফ 30 হবে।
So if you subtract u sin 30 u sin theta, তোমার change of velocity along y direction 0. vy minus uy এইটা যদি করো তাহলে তোমার 0 আসছে, because it comes down to u sin 30 and this is also u sin 30. So ultimately it comes down to 0. তো along y direction এর কোনো চেঞ্জ অফ ভেলোসিটি নেই, আর যদি along y direction এ কোনো চেঞ্জ অফ ভেলোসিটি না থাকে তাহলে চেঞ্জ অফ মোমেন্টামও along y axis এ কিছু হচ্ছে না, যা চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে সেটা along x axis. ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বোঝা গেল না যে along y axis এ কেন হচ্ছে না? Because you take two component of the velocity before impact and after impact. And if you just tally, then you will see along x-axis a change of momentum hobe, because along x-axis a change of velocity ta hoyeche. Along y-axis as such kono change of velocity hocche na. So if there is no change of velocity along y-axis, tumi ki kore momentum change ta pabe along y-axis. Okay? Eta hocche funda. এইভাবে জিনিসটা ধরতে হবে. So this is the way we used to say these things. এবার কতগুলো আমাদের নোশনস ক্লিয়ার রাখতে হবে, সরি। সো দিস নোশনস আর, দেখা যাক যে সেই নোশনস গুলো কি কি। ফার্স্ট অফ অল তোমরা এটা জানবে, যখন আমরা ইম্পালস কে ক্যালকুলেট করি, মানে ইম্পালস কে ক্যালকুলাস দিয়ে ইউজ করছি, সাপোজ ইম্পালস করছি। সো ইম্পালস মানে তোমরা জানো, তোমরা যেটা শিখেছো f into t is equal to mv minus mu, এটা মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম pf, এটার মানে হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম দ্যাট ইজ pi, and this is f into t, that is basically impulse force, মানে এই ফোর্সটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, মাইন্ড ইট, এক্সটার্নাল ফোর্স না হলে এটা লেখা যাবে না। সো fxt into t, that is the external force, that is the change in momentum. এবার যখন ক্যালকুলাসেরটা আমি লিখবে তখন এটাকে ইম্পালসটাকে আমরা লিখি যে ভেক্টর, এটা আমরা লিখি কিভাবে লিখি দেখো, এই টোটাল জিনিসটাকে আমরা লিখি টি আই টি এফ, এইগুলো লেখার আস্তে আস্তে প্র্যাকটিস করো। সামেশন অফ এফ ডিটি, এটা লিখি, ব্যাপারটা একই। ব্যাপারটার মানে হচ্ছে এইটা হচ্ছে বেসিক্যালি ইম্পালসের ভেক্টর, সো দিস ইজ বেসিক্যালি ভেক্টর অফ ইম্পালস, এটা হচ্ছে ইম্পালসের ভেক্টর। আর এই যে এফটা আপনি, এটা হচ্ছে তো যতটুকু টাইমে, মানে আমি ক্যালকুলাস দিয়ে করছি কারণ ছোট টাইম, এটার গ্রাফটা কিরম হয়, তুমি যদি গ্রাফটা দেখো তাহলে দেখবে এই সাইডে যদি আপনি এরম ভাবে নেন, সো ইন দিস ডাইরেকশনস ইউ আর হ্যাভিং এফ, মানে ফোর্স আছে, আর এই পার্টিকুলার ডাইরেকশনস ইউ আর হ্যাভিং টাইম। তোমাকে যদি বলে ভাই এরম একটা গ্রাফ গেছে, সো ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট তুমি বলো ইন্টিগ্রেট করো এই গ্রাফটাকে। সো বেসিক্যালি ইন্টিগ্রেট করা মানে কি, তুমি একে এই এরিয়াটা বার করতে বলছে ওরা, সো দে আর জাস্ট আস্কিং টু ফাইন্ড আউট দিস এরিয়া। তো তোমায় ফার্স্ট জানতে হবে এইখানটা সাপোজ টাইম ইনিশিয়াল আই আছে, আর এখানে টাইম সাপোজ এটা t1, আর এই পয়েন্টটা হচ্ছে t2। তো এই যে গ্রাফটা আছে, এই একটা পার্টিকুলার গ্রাফ দিয়েছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস এর ফোর্স দিয়েছে, তার মানে এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে, ফোর্স ইনটু টি, তার মানে ইম্পালস রিপ্রেজেন্ট করছে। এখন তুমি তো জানো না এর মধ্যে কতগুলো ফোর্স আছে, তুমি এমনি নর্মালের সময় কি লিখবে, তুমি লিখবে j is equal to integration of t1 to t2 f dt, এইটা করে লিখবে f into dt, কারণ কি f মানে হচ্ছে ফোর্স। দেখো এই জিনিসটা নর্মালি আমরা কি লিখি, ইম্পালস, এইটা ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু টি। তো আমার এই যে ইম্পালসটা লিখেছি মানে কি ফোর্স ইনটু টাইম, তো ফোর্স ইনটু টাইম মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম, মানে mv মাইনাস mu, এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু টি, দ্যাট ইজ ইকুয়াল টু ইম্পালস। এই তিনটেই বেসিক্যালি সেম। এবার যখন ক্যালকুলাস ইউজ করে করবো, কারণ আমার তো ভ্যারিয়েবল হয়, আমি তখন কি করি, আমরা এই ছোট্ট ডিস্টেন্স, যে ডিটিটা মানেটা কি স্যার, আপনি একটা ছোট্ট ডিস্টেন্স এখান থেকে টেনে নিচ্ছেন, কারণ আপনি তো এই পোর্শনটাকে ক্যালকুলাস দিয়ে ইউজ করবেন, তাহলে আপনাকে একটা ছোট্ট পোর্শন থিকনেস বার এখান থেকে টেনে নিতে হবে, এবং এই যে বারটা আপনি এখান থেকে টেনে নিলেন, সাপোজ এই বারটার ডিস্টেন্সটা হচ্ছে ডিটি, এইটুকু, মানে এই যে ডিস্টেন্সটা আপনি দেখছেন এই ডিস্টেন্সটা হচ্ছে ডিটি।
আপনি এখানে কি লিখছেন না, আপনি বলছেন যে টোটাল ফোর্সটা যেটা আছে এই পোর্শনে, এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার ডিটি। তাহলে আপনি বলতে পারেন যে স্যার এফ ইন্টু ডিটি করলেই তো হয়ে যেত। সেইটা ইজ ইকুয়াল টু যে মোমেন্টামটা আপনি লিখছেন সেটাকে আপনি লিখছেন ডিজে। এটা হচ্ছে এই স্মল চেঞ্জ ইন মোমেন্টাম, এইটা হচ্ছে আমার মানে স্মল চেঞ্জ ইন ইম্পালস, সরি এটা, হ্যাঁ এটাকে বলে স্মল চেঞ্জ ইন মোমেন্টাম বা ইম্পালস, ইন মোমেন্টাম বা ইম্পালস। মানে ক্যালকুলাসটা আমি কিভাবে ইউজ করছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্যার এই এফ ইন্টু ডিটি করে যেটা পেয়েছেন এটার মানেও তাই স্মল চেঞ্জ ইন মোমেন্টাম বা ইম্পালস। এখন আপনাকে বার করতে হবে কোন এরিয়াটা, আপনাকে পুরো ইয়েলো পোর্শনটা বার করতে বলেছে, আপনি তো শুধু ব্লু পোর্শনটা বার করেছেন, কিন্তু আপনাকে বার করতে হবে পুরো ইয়েলো পোর্শনটা। বাট অ্যাকচুয়ালি এই যে ডিজে যেটা আপনি লিখছেন, ডিজে হচ্ছে স্মল চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা অনলি ফর দিস ব্লু শেডেড পোর্শন, এইটুকু পোর্শনের জন্য আপনি বার করেছেন। কারণ এফ ইন্টু ডিটি, আপনি এফ নিয়েছেন, ডিটি মানে এই থিকনেসটা নিয়েছেন, তো এফ ইন্টু ডিটি করে এই ছোট্ট এরিয়াটা বার করেছেন। এবার তুমি বলছো এটাকে কি করে বার করবো, এটা তো রেক্ট্যাঙ্গেল নয়, বা এটা তো একটা অদ্ভুত টাইপের শেপ আছে, এই এরিয়াটা তো বার করা পসিবল নয় মেনসুরেশন দিয়ে। তাহলে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন দরকার। তার মানে আমি এই সাইডে করলাম ডি অফ জে, আর এই সাইডে ইন্টিগ্রেট করলাম এফ অফ ডিটি, আর এখানে আমি লিখলাম টি1 টু টি2। কেন না, আমার লোয়ার লিমিটটা হচ্ছে এইটা, হচ্ছে আমার ইন্টিগ্রেশন, যেটা আমরা ফাউন্ডেশন কোর্স যখন করেছি বা একদম এপ্রিল জুনের শুরুর দিকে আমরা এরকম ইন্টিগ্রেশন করেছি। দিস ইজ দ্য লোয়ার লিমিট অফ ইন্টিগ্রেশন, মানে ডেফিনিট ইন্টিগ্রালে, এন্ড দিস ইজ দ্য হায়ার লিমিট, মানে এটা হচ্ছে আপার লিমিট। সো দিস ইজ দ্য আপার লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন। সো ইউ ইন্টিগ্রেট দিস থিংস, তাহলে তুমি এই ডিজেটা কি হলো না, ডিজেটা ট্রান্সফার করে হয়ে গেল জে, আর এই যে টোটাল পোর্শন এটা তোমার যেরকম ফাংশন থাকবে সেই অনুযায়ী তুমি বসাবে। তার মানে এই জিনিসটা ফাইনালি এই জিনিসটা এলো। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ডিফাইন দ্য ইম্পালস। এবার তোমার যদি, হ্যাঁ বলো। স্যার সামেশনটা করতে গেল? সামেশন কোথায়, সামেশন তো এই সামেশনটা, হ্যাঁ। এই সামেশনটা বেসিক্যালি কি হয়, আমি তো ভেক্টর ফর্মে নিয়েছি, এখানে যেমন ম্যাগনিটিউড ফর্মে দিয়েছি, এটা কিন্তু ভেক্টর ফর্মে দিয়েছি। এবার এই যে ফোর্সটা, এই ফোর্সটা তুমি ম্যাগনিটিউড দিয়েছো, কিন্তু এখানে হতে পারে স্যার এই এফটার মধ্যে স্যার এফ এক্সও আছে, এটার মধ্যে এফ ওয়াইও আছে, এটার মধ্যে এফ জেডও আছে। আপনি কি করে জানলেন যে তিনটের কোনোটা নেই? আপনি শুধু এফ দিয়েছেন, এই এফটার মানেটা কি, এই এফটার মানে অ্যাকচুয়ালি এই যে এখানে আমি এফটা লিখেছি, এই এফটার মানেটা কি, এই এফটার মানে স্যার অ্যাকচুয়ালি আপনি এই এফ ভেক্টরটার পুরোটা নিচ্ছেন, দ্যাট মিনস এফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার প্লাস এফ অফ জেড স্কোয়ার, অর্থাৎ তিনটে ডিরেকশনে যত ফোর্স আছে সব একসাথে করে আপনি এখানে এফ ডিটি লিখেছেন। বাট অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেক কটা ফোর্স থাকতে পারে, তো ভিতরে যখন ঢুকবে তখন তুমি এই জিনিসটা পাচ্ছ, অর্থাৎ এক্স ডাইরেকশনে যত ফোর্স, ওয়াই ডাইরেকশনে যত ফোর্স, জেড ডাইরেকশনে যত ফোর্স, সব কটাকে এক করলে আপনি এখানে সামেশনটা লিখছেন। বাট মাইন্ড ইট, দিস ইজ আই হ্যাভ গিভেন ইন দ্য ভেক্টর ফর্ম। এই টোটাল জিনিসটা যখন ভেক্টর থেকে আপনি ম্যাগনিটিউডে আনছেন, তখন আপনি এইখান থেকে এইটাকে এই ফর্মে লিখছেন আর এটাকে এই ফর্মে লিখছেন। এই হচ্ছে ডিফারেন্স। ওটা আপনি ভেক্টর ফর্মে লিখেছেন, এটা ম্যাগনিটিউড ফর্মে লিখেছেন। যখন ম্যাগনিটিউড ফর্মে লিখছেন, এবার মেনশনিং এফ, এফ মানে এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশনে যত ফোর্স ছিল সব কটার ম্যাগনিটিউড বার করে আপনি একদম নেট ফোর্সটা লিখছেন। ক্লিয়ার? বোঝা গেল? কি হলো বেতম? স্যার তাহলে ওই সেকেন্ড ইকুয়েশনটা সামেশন থাকবে না কেন? কোন ইকুয়েশনটা সামেশন থাকবে না? মানে ইয়েলোতে যেটা আছে। এটা, হ্যাঁ। এটা তো ম্যাগনিটিউডটাই লিখেছি, এটা তো ভেক্টরটা লিখেছি, এই যে উপরে তীর মারা আছে, আর এখানে তো ম্যাগনিটিউডটা লিখছি। মানে বেসিক্যালি এই এই জিনিসটার মানেটা হচ্ছে, এখানে যেটা লিখেছো এটার মানেটা হচ্ছে এইটা। আর আমরা যখন এই দেখো এখানে ভেক্টর ফর্মে লিখেছি তাই জন্য এইভাবে লিখেছি। এবার যখন আমি ভেক্টর থেকে ম্যাগনিটিউডে নিচ্ছি তখন আমি কোনটা লিখছি, এইটা, মানে আমি ম্যাগনিটিউডটা নিয়ে নিচ্ছি, তখন আমার জের ওপর ভেক্টরটাও নিই, দেখো এখানে জের ভেক্টরটা তুলে দিয়েছি, মানে আমি ম্যাগনিটিউডটা লিখেছি।
সো ম্যাগনিটিউড লিখলে স্যার আমি এটা এফ লিখবো, এই এফটার মানে কি, এই এফটার মানেটা হচ্ছে এই এফটা মানে ম্যাগনিটিউডটা, সো এফ ইন্টু ডিটি লিখেছি। এবার ক্লিয়ার? তুমি যখন ম্যাগনিটিউড লিখছো তখন পুরো এই জিনিসটাকে এইভাবে দেখো। সাপোজ তুমি যখন, তোমাকে কেউ বললো এইটার মানে কি, সাপোজ D1 D2, এইখানে T1 T2 সামেশন অফ এফ ডিটি, আর কেউ বললো এইটার মানে কি, সরি এইগুলি হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট। কেউ বললো এইটার মানে কি ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, এইটার T1 থেকে T2, আর কেউ বললো এইটার মানে কি ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2 এফ ডিটি। তো তুমি বলবে কি, সরি এটা ইন্টিগ্রেশন হবে এনিওয়ে, বা এই পার্টিকুলার পোর্শনে যদি আমি ইন্টিগ্রেশন না করি, আমি ধরো এটাকে ইন্টিগ্রেশনটা করলাম না, এটা বন্ধ করে দিলাম, এইটার মানে কি। সো আমি তিনটে জিনিস লিখেছি, তিনটের মানে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করো। এটার মানে কি, এটার মানে কি, আর এটার মানে বাই কি। এবার আমরা গ্রাফ থেকে আস্তে আস্তে দেখবো প্রত্যেকটার মানে কি। ফার্স্ট থিং, স্যার যখন আপনি এই যে জিনিসটা লিখছেন ডিজি এফ অফ ডিটি, তার মানে আপনি এইখানে লিখেছেন চেঞ্জ অফ মোমেন্টাম, বাট দ্যাট ইজ এক্সট্রিমলি স্মল চেঞ্জ অফ মোমেন্টাম, সো দ্যাটস হোয়াই ইউ হ্যাভ মেনশন স্মল চেঞ্জ ইন মোমেন্টাম ডিজি এফ ইনটু ডিটি। তার মানে আপনি এই এরিয়াটা মোমেন্টাম ডিনোট করছে, মানে চেঞ্জ ইন মোমেন্টাম, বাট দ্যাট ইজ ভেরি স্মল। তো আপনি ফার্স্টে, যেহেতু এটা একটা কার্ভ আছে, আপনি তো এমনি বার করতে পারবেন না এই ইয়েলো পোর্শনের এরিয়াটা, তাই জন্য আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার ইন্টিগ্রালটা কি, মানে কাকে আমি ইন্টিগ্রেট করবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার আপনাকে একটা ছোট্ট পোর্শন কেটে নিতে হবে, যে পোর্শনটার এরিয়াটা ফার্স্টে আপনাকে দেখতে হবে এফ ইন্টু ডিটি আসছে, সেই পোর্শনটাকে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। কোথা থেকে কোথায় করব, কারণ এটা তো কার্ভ, সেটাকে আপনি T1 লোয়ার লিমিট T2 আপার লিমিট এইখানে আপনি ইন্টিগ্রেট করবেন। দ্যাট মিনস T1 থেকে T2 ইন্টিগ্রেট করলে এই যে আপনি যে এইটা পেলেন, এইটা হচ্ছে আপনার বেসিক্যালি, এই জিনিসটা হচ্ছে আপনার ইয়েলো পোর্শন এরিয়া, এটা হচ্ছে আপনার ইয়েলো পোর্শন এরিয়া। আর এইটা যেটা পেয়েছেন এইটা হচ্ছে আপনার ব্লু পোর্শন এরিয়া। আর এই টোটাল জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড, আপনি ম্যাগনিটিউডই বার করেছেন, একটা হচ্ছে ছোট পোর্শনটার বার করেছেন, আর এটা হচ্ছে ইয়েলো পোর্শনটার বার করেছেন। তাহলে এটা কি, এটা হচ্ছে এই পোর্শনটার ভেক্টর রিপ্রেজেন্টেশন যদি করতে হয়, যে কতগুলো ফোর্স ভেতরে আছে, তাহলে ভেক্টর দিয়ে আমি মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টামটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। সো এইটা হচ্ছে এইটার মিনিং, এইটার মিনিং, আর এইটার মিনিং, তিনটের আলাদা আলাদা মিনিং। নাও ইট ইজ ক্লিয়ার? ময়ূক বল কি কোশ্চেন? তিনটের আলাদা আলাদা মিনিং বোঝা গেল না, গেল না? হ্যাঁ বল ময়ূক। দেবানিক বল কোথায় কোশ্চেন? এটা তো আবার মাইক্রোফোনও ইউজ করে, দ্যাট ইজ দ্য প্রবলেম। সব তো বসে বসে লেখে, লিখলে অনেক টাইম যায়। স্যার আরেকবার বলবে ভেক্টর থেকে ম্যাগনিটিউডটা হলো কি করে? ওকে, আমার ভেক্টর মানে ভেক্টরে গড়বড় আছে বোঝা যাচ্ছে, তার মানে ভেক্টর ঠিক মতো ক্লিয়ার নয়। ফর এক্সাম্পল, আমার যখন ধরা যাক একটা ফোর্স ভেক্টর আছে, তার মানে আমি এটাকে লিখছি ধরা যাক এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। আমি এটার ম্যাগনিটিউড বার করব, কি করে বার করব? এটা লিখলাম, কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো দিস ইজ দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন দিস থিংস। এটা হচ্ছে ম্যাগনিটিউড। তো আমার এই যে সামেশন অফ এক্স ডিটি ছিল, এটা কি কি ছিল স্যার, এটাই তো বুঝতে পারছি না। এটাতে এইটা ছিল, এই সামেশন অফ এর মধ্যে এফ এক্স ভেক্টর ডিটি, এখানে ছিল এফ অফ ওয়াই ডিটি, আর এখানে ছিল এফ অফ জেড ডিটি। সো দিস আর দ্য থিংস ইজ প্রেজেন্ট ওভার হিয়ার, যেটাকে আমরা বেসিক্যালি লিখেছিলাম জে ক্যাপ। এই জিনিসটা বেসিক্যালি আমরা, এবার এটাকে আমি গোটাটাকে, এই গোটা জিনিসটাকে আমি ইন্টিগ্রেট করেছি T1 থেকে T2। এবার বোঝা গেল যে এই পোর্শনটা বেসিক্যালি ঢুকেছিল এর মধ্যে, এর মধ্যে এইটা ঢুকেছিল। এবার বুঝতে পারলি?
এবার তুই যখন ম্যাগনিটিউডটা বার করছিস সঙ্গে সঙ্গে কি করছিস, রুট ওভার অফ যা ভ্যালু থাকুক না কেন সেইটাকে তুই বার করে নিচ্ছিস। এটা হচ্ছে ফান্ডা। ধর আমি তোকে একটা প্রবলেমস দিলেই তুই এটা যখন প্রবলেমস করবি তখন তুই আরো এই জিনিসটা ধরতে পারবি ইজিলি। ধর তোকে একটা বলা হলো, একটা কার্ভ দিচ্ছি স্যার, ফর এক্সাম্পল আমি একটা কার্ভ দিচ্ছি, এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আমি একটা আরবিট্রারি ড্র করছি, ঠিক আছে, এরকম একটা কার্ভ আরবিট্রারি দিলাম, ধর একটা নিচের অঙ্ক দিচ্ছি। সো এখানে ক্যালকুলাস দিই, মানে এখানে টাইম t1 ইজ ইকুয়াল টু ধর 2 আছে, t2 ইজ ইকুয়াল টু 4 আছে। এটা ধর একটা ফোর্স, এটা একটা চেঞ্জ ইন মোমেন্টাম, এই সাইডে তোর p আছে, এই সরি f আছে। তো ফোর্সের গ্রাফটা এরকম দেওয়া আছে, f অফ t এটা দেওয়া হয়েছে ফর এক্সাম্পল t³ প্লাস 2t স্কোয়ার মাইনাস 3। সো একটা কার্ভের ইকুয়েশন দেওয়া হয়েছে, তো তোকে বার করতে বলেছে এইটার কত হবে। তো ইন দ্যাট পার্টিকুলার কেস তোকে তো f অফ t দিয়ে দিয়েছে, এটা তো x y কিছু দরকার নেই। তাহলে তুই ফার্স্টে কি করলি না, এই তো জানিস এইটুকু ছোট অংশটা কেটে নিলাম, এইটুকুর মানে হচ্ছে বেসিক্যালি ডিজে। সো ইউ ক্যান সে দিস থিংস দ্যাট ডিজে কে ইন্টিগ্রেট করো, তাহলে আমি এই ছোট পোর্শনটায় আমি পেয়ে গেলাম, আর এই সাইডটা আমি করছি এফ অফ টি ডিটি। সো এটা ইন্টিগ্রেশন করব 2 থেকে 4 এ। তো এফ অফ টি এর ভ্যালুটা কত, এফ অফ টি এর ভ্যালুটা হচ্ছে এইটা, তাহলে আমি ওটা বসিয়ে দিই, দ্যাট মিনস t³ প্লাস 2t স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিটি বসিয়ে দিয়ে আমি এবার এটাকে ইন্টিগ্রেট করব 2 থেকে 4। তাহলে এখানে ইন্টিগ্রেট করলে কত আসবে, এই ধারে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে j টু দি পাওয়ার 0 আছে, সো ইট কাম ডাউনস টু 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, সো ইট কাম ডাউনস টু j। সো হিয়ার ইট উইল বি j, এটা আসবে। আর এই পার্টিকুলার পোর্শনে করলে আসবে 2 টু দি পাওয়ার 4 বাই 4, আর এখানে আসবে 2 ইন্টু t³ বাই 3, আর এখানে আসবে 3t। সো বেসিক্যালি ইট কাম ডাউনস টু, এখানে আছে 0 থেকে 2 থেকে 4। সো এইভাবে জিনিসটা হবে, এই হচ্ছে তোর জিনিসটা করার প্রসেস। এবার তুই ভ্যালু পুট করে দিবি, আর কোনো দরকার নেই, এবার তুই ইন্টিগ্রেশন জানিসই, ডেফিনেটলি তো করিয়ে দিয়েছিলাম। এইভাবে তুই ভ্যালু অফ দ্য মোমেন্টাম বার করতে পারিস। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য মোমেন্টাম। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে কিভাবে মোমেন্টামটা ভ্যালুটা বার কর। এই হচ্ছে মোমেন্টাম বার করার ফান্ডা, বা মোমেন্টামটা এই প্রসেসে বার করতে হয়। এবার কতগুলো জিনিস প্রবলেম সলভ করার জন্য, চটজলদি সলভ করার জন্য কতগুলো ট্রিক্স লিখে রাখ, এটা বহুত কাজে লাগে। কি কি জানতে হবে, 1 নম্বর, ফার্স্ট অফ অল যদি আমার কোনো ওয়ালে ধাক্কা লেগে বলে, মানে ট্রান্সফার অফ মোমেন্টাম টু দ্য ওয়াল, মানে যখন ওয়ালে লেগে ধাক্কা লাগছে, ধর ট্রান্সফার অফ মোমেন্টাম টু দ্য ওয়াল। এবার সেটা যদি স্ট্রেট গিয়ে ধাক্কা লেগে ফিরে আসে, মানে আমার ওয়ালটা এরম আছে, বলটা এরম গেল, ধাক্কা মারলো, বলটা এধারে ফিরে এলো, মানে ইউ ভেলোসিটিতে গেছে, এটা এই মাসটা হচ্ছে এম, এখানে ধাক্কা লেগে এম মাসটা এধারে ফিরে আসছে, এ পয়েন্ট থেকে গিয়ে আবার এ ড্যাশ পয়েন্টে ফিরে এসছে। সো ক্ষেত্রে চেঞ্জ অফ মোমেন্টাম মানে ডেল্টা পি, এই সাফিক্স এক্স লিখছি মানে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এটা ওয়ালে। সো এটা হবে তোর ডেল্টা এম ইউ, এমভি মানে যতটা হয়, তার মানে এটা টোটালটা কত হচ্ছে না, টোটালটা হচ্ছে এমভি। সো ইন দ্যাট কেস এটা তুই লিখতে পারিস এম ইন্টু 2 ইন্টু ইউ। কেন 2 ইন্টু ইউ হলো, বিকজ এখানে চেঞ্জ অফ মোমেন্টামটা দেখ, এটা বেসিক্যালি মাইনাস ইউ হবে, এটা প্লাস ইউ হবে, কারণ ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে। সো ইউ ক্যান রাইট ডাউন এম ইন্টু ব্র্যাকেটের মধ্যে এম, এটা লিখলি ইউ, এটা মাইনাস অফ মাইনাস ইউ। সো এটা হয়ে গেল 2m। এইভাবে জিনিসটা ধরতে হয়। এবার তুই যদি অ্যাঙ্গেল করে মারে, মানে এরকম এসছে, বলটা এরকম মেরেছে, মেরে এইদিকে বেরিয়ে গেছে, সো ইফ ইট ইজ হ্যাপেন্স লাইক দিস, এরকম ঘটনাটা যদি ঘটে, সাপোজ দিস হ্যাজ মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দিস হরাইজন্টাল ডিরেকশন, তাহলে আমার ফার্স্টে স্যার এই সাইডের কম্পোনেন্টটা নিতে হবে মারার আগে, আর এই ধারে মারার পর, তার মানে এই ধারেরটা হবে স্যার, এটা যদি মাস এম হয়, so it will be m u cos of theta, আর এটা হবে মাইনাস m u cos of theta। সো আমি চেঞ্জ ইন মোমেন্টাম অ্যালং দ্য ওয়াল যেটা করব, বাট মিনস ডেল্টা px যেটা ওয়ালে হবে, ইন দ্যাট কেস সেটা হবে 2m u cos of theta, that is the change of momentum along x axis। ওয়াল মিনস ওয়ালে ধাক্কা মারার আগে, ওয়ালে ধাক্কা মারার পরে,
2 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে স্যার ফোর্স যদি বার করতে বলে, ফোর্স, সো ফোর্স বার করতে বললে প্রথমেরটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে ফোর্সটা হবে বেসিক্যালি 2mu/t, কারণ আমার টি টাইম লেগেছে, মানে ডেল্টা টি ধরা যাক, যেটুকু টাইম লেগেছে সেটা। আর এইটার ক্ষেত্রে যখন ব্যাঁকা ভাবে মেরেছে তার ক্ষেত্রে যে ফোর্সটা হবে সেটা হবে 2mu cos of theta by delta t, এইটা হবে সেইটা। এইভাবে জিনিসটা বার করে। এবার সবসময় জানবি ফোর্সের আর একটা মজার, যদি এটা পাইপ দিয়ে জল যেত, সাপোজ আমি এখানে বলছে স্যার দেওয়ালটা আছে এরকম, সাপোজ নিটের আর একটা অঙ্ক দেখ, যে পাইপ আছে, একটা হোস পাইপ আছে, হোস পাইপ দিয়ে হুড়ুর করে জল বেরোচ্ছে, সে জলটা গিয়ে এখানে ধাক্কা মেরে আবার ছিটকে এদিকে বেরিয়ে আসছে এই সাইডে, তখন আমার ফোর্সটাকে কি দিয়ে ডাইরেক্ট করতে হয়, তখন এটা হচ্ছে রো ইন্টু এ ইন্টু ভি স্কোয়ার। আর এই পার্টিকুলার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে যদি দেখা যায় স্যার এরকম একটা দেওয়াল আছে, এখান দিয়ে জলটা বেরিয়েছে, জলটা বেরিয়ে এরকম ভাবে ধাক্কা মেরেছে, জলটা বেরিয়ে এই সাইডে বেরিয়ে যাচ্ছে, সো বাই মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা, এটা যদি থিটা হয় এটা থিটা, তাহলে সেক্ষেত্রে কি লিখবো, কিচ্ছু না, একই থাকবে, সেটা হয়ে যাবে, সরি, দিস উইল বি 2 ইন্টু রো ইন্টু ভি স্কোয়ার ইন্টু কস অফ থিটা। সো এই হচ্ছে বেসিক্যালি চেঞ্জটা, এইভাবে আমরা বার করে থাকি। স্যার, হ্যাঁ বল। স্যার 1 আর 2 তে মানে ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি। 1 yes, 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 final velocity is equal to initial velocity. আর There is 3টা ফর্মুলা কি করে আসছে? থ্রিটার ফর্মুলা দেখাতে গেলে আমি এটা একটু ফ্লো অফ লিকুইডে আছে বস, এখন একটা দেখ, আমি একটু অতটা যাইনি আসলে ফ্লো অফ লিকুইড, বার্নৌলিস থিওরেমে ঢুকলে ওটা দেখাবো, তোমাদের স্কুলে বোধহয় করিয়েছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি যদি থ্রিটা ফর্মুলাটা কি করে আসছে বলছো। অ্যাকচুয়ালি এটা বার্নৌলিস আমি অতটা যাইনি অনেস্টলি স্পিকিং, আস্তে আস্তে যাব, তাও আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড তো ওই জন্য আমি দেখাতে চাইছিলাম, বাট অ্যাজ ইট হ্যাজ কাম সো এই জন্য দেখাচ্ছি। রেট অফ দ্য ফ্লো অফ লিকুইড, রেট অফ ফ্লো অফ লিকুইডটা দেখো কিভাবে বার করে, এটা হচ্ছে ডেল্টা ভি, এই ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভলিউম পার চেঞ্জ ইন টাইম, সো দ্যাট উই ডিনোটেড বাই এ ইন্টু ভি। এই ভিটা মানে কি ভি আমি বলে দিচ্ছি, এই ভিটা হচ্ছে এই জিনিসটা, এই এ ভি মানে হচ্ছে, এই ভিটা মানে হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড, ভলিউম অফ লিকুইড, আর এই ডেল্টা টি মানে হচ্ছে টাইম। তো আমরা এতটা যাইনি এখনো, বাট স্টিল যেহেতু মোমেন্টাম বা নিউটনস লতে ঢুকেছি, এইগুলোর উপরই নিটে অঙ্কটা দেয় যে ভলিউম অফ দ্য লিকুইড পার ইউনিট টাইম, এই এ ইন্টু ভি যেটা লেখা হয়েছে, সো এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পাইপ, সো দিস ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ পাইপ, আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ লিকুইড। এটা তুমি বার্নৌলিস থিওরেম যাদের করানো হচ্ছে বা ফ্লো অফ লিকুইড যাদের সিলেবাসে আছে, আমি জানি না কজনের করানো হয়ে গেছে এখনো স্কুলে, কারণ স্কুলে তো সবকিছুই পসিবল, তো সেক্ষেত্রে এই জিনিসটা মানে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যদি ভেলোসিটি অফ দ্য লিকুইডকে মাল্টিপ্লাই করো, তার মানে তুমি এইটা পাও। এবং এটাও কিভাবে পাওয়া, দেখো ডাইমেনশন অ্যানালিসিস করলে বেরিয়ে আসবে, তোমার এর ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার আর ভি এর ডাইমেনশন হচ্ছে এল বাই টি, তাহলে এটা করলে তোমার আসবে এল কিউ বাই টি, সো ইউ উইল গেট দিস থিংস, এল কিউ মানে ভলিউম। হ্যাঁ আমি 9-এ বার্নৌলিস থিওরেম করিয়েছিলাম, একটুখানি বার্নৌলিস থিওরেম করিয়েছিলাম। তো এইখান থেকে আসে, এটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড আর এটা হচ্ছে টাইম টেকেন, তো এটা হচ্ছে ক্রস সেকশনাল, এটাকে বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি। তোমাকে যখনই বলবে রেট অফ ফ্লো অফ লিকুইড বার করতে, তখন তুমি ডেল্টা ভি বাই ডেল্টা টি করলে পেয়ে যাবে, দ্যাট ইজ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পাইপ, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য লিকুইড। তুমি দেখো ডাইমেনশন অ্যানালিসিস করলে কি হয়, এটা এল স্কোয়ার হয়, এটা এল বাই টি হয়, তার মানে এই গোটাটা মিলে হয় এল কিউ, মানে ভলিউম অফ দ্য লিকুইডের এল কিউ আসছে, তলায় টাইম আসছে, তার মানে ভলিউম অফ দ্য লিকুইড পার ইউনিট টাইম, সো এটাকে বলে রেট অফ ফ্লো। কিন্তু সেটাই, এটা কখন হবে, যখন সমানভাবে যাবে। আর অন্যটার ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে এটা হচ্ছে রেট অফ দ্য ফ্লো অফ লিকুইডটাকে এইভাবে বার করি। সো এই জিনিসটাকে একটুখানি মাথার মধ্যে রাখা আর কি, আর কিছুই না। সো তুমি যেটা বললে এই যে রো এ ভি স্কোয়ার, এটা কি করে আসছে, অ্যাকচুয়ালি এই এ ইন্টু ভি এর জায়গায় আমরা এই ডেল ভি বাই টিটাকে আমরা বসাই, এই ডেল ভি বাই টিটাকে বসালে এ ইন্টু ভিটাকে রিপ্লেস করি, মানে এখানে রো ইন্টু ভি ইন্টু এ ইন্টু ভি, এই এ ইন্টু ভি উইল রিপ্লেস বাই ডেল ভি বাই ডেল টি, এইটা দিয়ে আমরা রিপ্লেস করলে তো ওই জিনিসটা পাই।
মানে ভলিউম অফ দ্য লিকুইড পার ইউনিট টাইম, দ্য মোমেন্ট উই আর টকিং অ্যাবাউট দিস থিংস, তখনই তোমার বেসিক্যালি এটা আছে আর এখানে ভিটা আছে, তো এই জিনিসটাকে আমরা ওইভাবে লিখি। এবার এ ভিটাকে তুমি রিপ্লেস করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে রো এ ইন্টু ভি, এই জিনিসটা এসে যাবে। অর্থাৎ তোমার এই এভি যে ভ্যালুটা এটা এখানে বসাচ্ছ, কিভাবে বসাচ্ছ না, তুমি ডেল ভি বাই ডেল টি দিয়ে ওটাকে রিপ্লেস করো। সো রিপ্লেস করলেই তোমার ওই জিনিসটা এসে যাবে। কারণ অ্যাকচুয়ালি তোমার ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে রো ইন্টু এভি ইন্টু ভি। তো এটা ডেনসিটি, এটা ভেলোসিটি, আর এটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড পার ইউনিট টাইম। তার মানে তোমার দেখো এটা ফোর্সই আসছে। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এটা ভেলোসিটি আছে, এটা ডেনসিটি আছে, আর এটা হচ্ছে বেসিক্যালি ভলিউম পার, কারণ ভলিউম এখানে দেখো, এটা মানে কি ভি বাই টি। তাহলে রো ইন্টু ভলিউম করলে কত হয়, মানে ভলিউম ইন্টু ডেনসিটি মানে মাস হবে, আর মাসকে তুমি ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করো, সো বেসিক্যালি ভেলোসিটি বাই টি আসছে, তার মানে তুমি এখানে অ্যাক্সেলারেশনটা পেয়ে যাচ্ছ। সো ইউ গেট থিং, এটা মাস, এটা অ্যাক্সেলারেশন, তাহলে তোমার মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ফোর্স হয়, তো ইউ উইল গেট দ্য ফোর্স। এইভাবে জিনিসটা আসে, কিছুই না। এখানে এ ভি যেটা আছে তার জায়গায় তুমি ক্যাপিটাল ভি বাই টি বসাবে। ক্যাপিটাল ভিটা হচ্ছে ভলিউম, টিটা হচ্ছে টাইম। এবার এই ক্যাপিটাল ভি ইন্টু রো করলে কত হবে, মাস হবে, কারণ ভলিউম ইন্টু ডেনসিটি মিনস মাস। আর এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য লিকুইড, তাহলে ভি বাই টি করলে কত হবে, অ্যাক্সেলারেশন। তাহলে এটা হলো তোমার মাস, আর ভি বাই টি হলো অ্যাক্সেলারেশন, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন করলে ফোর্স হয়, সেইভাবে তুমি ফোর্সটা পাও। মানে আমি জাস্ট রাফলি দেখিয়ে দিলাম, কিন্তু এটা পরবর্তীকালে আমাদের যেতে হবে। So this is the way we need to think about this. Now we'll move to the free body diagram. এবার এই জায়গাটাই সবথেকে চ্যালেঞ্জিং। Now we will move to the real physics of free body diagram. এই জায়গাটাই ফাউন্ডেশন কোর্স যারা করে আসে তারা এজটা নেবে। বাট ঠিক আছে, আমি প্রিভিয়াস পেজ দিয়ে একটু ওয়াশরুম থেকে আসছি, ইউ জাস্ট চেক ইট, যে এই কয়েকটা জিনিস আমাদের মোমেন্টামে একটু মনে রাখতে হয়, এই 4-5টা কেস। সো ফ্রি বডি ডায়াগ্রাম ইজ দ্য ক্রাক্স অফ দিস স্টোরি, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের পুরোটাই টানতে হবে, এটা স্কুলে বা কোথাও শেখায় না, এটাকে বলে এফবিডি, যেটা ছাড়া তুই একটা অঙ্কও নামাতে পারবি না। এই নাও অনার্স মানে এরপর যে কটা চ্যাপ্টার তুই করবি সব জায়গায় এই ফ্রি বডি ডায়াগ্রাম কনসেপ্ট গুলো ইউজ হয়, এটা দিয়ে তোর প্রবলেমস গুলো সলভ হবে। যত ফিজিক্স এর প্রবলেমস আছে সব সলভ হবে এই ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট দিয়ে, যেটা আমরা ফাউন্ডেশন কোর্সে অনেক ডেপথে করিয়েছিলাম। তো অনেকটা হয়তো অনেকের মনে নেই, বাট আলটিমেটলি ইট ওয়ার্কস। জিনিসটা ঘাবড়ানোর কিছু নেই, একটুখানি মাথা খাটালি বোঝা যাবে জিনিসটা কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামটা ফাংশন করে। সাপোজ তোর কাছে একটা বডি আছে, তুই এভাবে দেখ যে ইউ হ্যাভ এন বডি ওভার হিয়ার, ওকে। এবার এই বডিটাকে প্লেস করা আছে, সাপোজ আমি 1 নম্বর কেসটা দেখাচ্ছি, সাপোজ দিস ইজ প্লেসড ওভার দিস, এরকম একটা বডিটাকে প্লেস করা আছে, এই জায়গায় রাখা আছে। এবার এটা একটা গ্রাউন্ডের ওপর রাখা আছে। So this body is A. So আমরা কনসিডার করছি mass of the body is ma. So what will happen over here, যে নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা বেসিক্যালি এইদিকে একটা ফোর্স কাজ করবে, আর গ্রাউন্ড অলসো উইল গিভ সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স টু দিস বডি, সেটা এই দিকে দেবে। তো দুটো ফোর্স কাজ করবে, একটা হচ্ছে বডি দেবে, একটা গ্রাউন্ড দেবে, অ্যাকশন রিঅ্যাকশনস। সো দিস ইজ মাই গ্রাউন্ড। তো আমি যদি গ্রাউন্ড যেটা দিচ্ছে সেটাকে যদি আমি নর্মাল রিঅ্যাকশনস ধরি এন, আর বডি যেটা দিচ্ছে সেটা যদি ওয়েট হয়, তার মানে উই ক্যান সে এম এ ইন্টু জি। সো বেসিক ফ্রি বডি ডায়াগ্রাম কি বোঝাচ্ছে স্যার, বাংলা হিসাব? স্যার বাংলা হিসাব বোঝাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা যেমন এম এ ইন্টু জি লিখছি, এটা নিচের দিকে দিচ্ছে, এইটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এন, যেটা উপর দিকে দিচ্ছে। সো দিস ইজ ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ক্লিয়ার? ময়ূর ক্লিয়ার? কোনো চাপ নেই, তাই তো? নাকি চাপ আছে? ফ্রি বডি ডায়াগ্রাম বোঝা গেল একটা? বলো, এইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। অর্থাৎ আমি ডায়াগ্রামটা থেকে একটা ইকুয়েশন বানাবো। ফ্রি বডি কথাটা হচ্ছে বডিটাকে আমি ফ্রি করছি ফ্রম দ্য সিস্টেম।
ফ্রি বডি ডায়াগ্রাম কথাটার মানেটা হচ্ছে আই এম মেকিং দ্য বডি ফ্রি ফ্রম দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রাম থেকে বডিটাকে ফ্রি করছি। কেন করছি, কি লাভ করে? স্যার করছি এই কারণে, কারণ আমি দেখতে চাইছি এই বডিটার মধ্যে কি কি ফোর্স কাজ করছে, বোথ ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টাল অর মেবি ফ্রম আদার অ্যাঙ্গেল। তো আমার এখানে হরাইজন্টাল কোনো ফোর্সের ব্যাপার নেই, তাহলে ভার্টিক্যালি কাজ করছে এই ফোর্স, অর্থাৎ আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে নিই, এইটা যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরি and if I place this as the x axis, তাহলে আমার এইটা হবে অরিজিন, এই পোর্শনটা হচ্ছে অরিজিন। তাহলে আমি অরিজিন ধরে ধরে দেখছি যে কি কি ফোর্স কাজ করছে। এবার ধরা যাক এটার ওপর আমি আরো কিছু ফোর্স অ্যাড করব। কিরকম ফ্রি বডি ডায়াগ্রাম? স্যার উই উইল মেক দ্য চেঞ্জ ওভার দিস বডি। স্যার যেমন ছিল বডিটা সেরমই রাখলেন আপনি, একটু বডিটা বাড়িয়ে দিচ্ছি। এখানের ওপর স্যার আর একটা বডি আপনি ছাদের ওপর তুলে দিলেন এইরকম ভাবে। এবার সেটার মাস ধরা যাক mb, ঠিক আছে? এবার কি হবে? স্যার এবার যে জিনিসটা হবে, আমাকে দুটো ফ্রি বডি করতে হবে। মানে ফার্স্টে এইটা আপনি করেছিলেন 1 নম্বর ফিগারে, সেটা হচ্ছে এফবিডি অফ এ, কিন্তু এবার সেটা করলে হবে না, আপনাকে ফার্স্টে করতে হবে একটা আপনি ফ্রি বডি করছেন যে এফবিডি অফ এ। এবার দেখো ঘটনাটা কি হয়, কি করব? ফ্রি বডি, আপনি বডিটাকে এবার ফ্রি করুন। সো আমি বডিটাকে এখান থেকে ফ্রি করে বার করে আনছি, টেনে আনলাম, বডিটাকে ফ্রি করলাম। ফ্রি করার পর এবার কি করতে হবে? ফ্রি বডি ডায়াগ্রাম, মানে বডিটার ডায়াগ্রাম ড্র করতে হবে। তো কিভাবে করা যায়? স্যার বডিটার নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা হচ্ছে বডিটার একটা আপনি ফোর্স লিখেছেন, সেই ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি। আগে আমি সাপোজ আমি এইটা দিয়ে না করে ফার্স্ট আমি উপরের বডিটার করি, তাহলে সুবিধা। সাপোজ এই বডিটাকে ফ্রি করেছি, দ্যাট ইজ এমবি। সো এমবি তলার যে গ্রাউন্ডটা আছে, এই তলার গ্রাউন্ডটায় এম এর ছাদটা আছে, তাই তো? তাহলে এম এর যদি ছাদটা থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি নিচের দিকে একটা ফোর্স যাচ্ছে, সেটা হচ্ছে এমবিজি, যেটা নিচের দিকে যাচ্ছে। আর উপরের দিকে যে ফোর্সটা যাচ্ছে সেটা হচ্ছে এন এ। এই এন এ ফোর্সটা মানে কি? এটার মানে হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন মানে যেটা, যে ফোর্সটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস কাজ করছে, নর্মাল রিয়াকশন যেটা অ্যাক্টস পারপেন্ডিকুলার টু সারফেস। তাহলে এই নর্মাল রিয়াকশনটা কে দিচ্ছে? স্যার এই নর্মাল রিয়াকশনটা দিচ্ছে it's given by b, এই given by a on b, on mass mb, mb এর উপর দিচ্ছে a। আর mb কি দিচ্ছে? স্যার mb এই ওয়েটটা দিচ্ছে। সো দিস ইজ দ্য ওয়েট given by mb on a। তাহলে কোনটা অ্যাকশন কোনটা রিয়াকশন? স্যার এই জিনিসটা যেটা এমবি দিচ্ছে অন এ, মানে মাস এম এর ওপর, সেটাকে বলে অ্যাকশন। আর এই জিনিসটা হচ্ছে আপনার রিয়াকশন। সো দিস ইজ ইয়োর রিয়াকশন। অর্থাৎ অ্যাকশন রিয়াকশনটা স্যার সেম বডিতে কাজ করছে না, দুটো আলাদা বডিতে কাজ করছে, বিকজ এমবির ওয়েটটা এর ছাদের ওপর, মানে এর ওপর পড়ছে। দ্যাট ইজ দ্য অ্যাকশন হুইচ ইজ এমবিজি। আর নর্মাল রিয়াকশন হুইচ ইজ গিভেন বাই দ্য এ বডিটা, যেটা ফোর্সটা দিচ্ছে স্যার ওইটা ওই দিক উপর দিকে দিচ্ছে। তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম আমি বি এর করছি, সরি বি এর কি হলো স্যার? এটা হবে এমবিজি ইজ ইকুয়াল টু এন এ, এইটা মানে এন এ যেটা দিচ্ছে। বা তুমি এটা এন এ মানে এন এ না বলে আমি এটাকে অ্যাকচুয়ালি এন বি বলছি, কারণ পড়ছে তো বি এর ওপর, এটাকে এন বি বলো, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার এটা কার বিডি হলো? এটা হলো এফবিডি অফ বি, বি এর এফবিডি হলো। এবার আমি এর এফবিডি বানাবো। এই এর এফবিডি বানানোর জন্য আমি এটাকে আলাদা করে কেটে আনলাম। কিভাবে তৈরি করতে হবে? স্যার ওই এক গল্প, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে নাও। এবার দেখা যাচ্ছে এই যে এ বডিটা আছে, এর মাস হচ্ছে এম এ, তাহলে নিচের দিকে কত ফোর্স দেবো স্যার? এম এ ইন্টু জি, মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস এই ফোর্সটা কাজ করছে। ওপর দিকে কত দেবো স্যার ফোর্স? সেটা দেবো এন বি, মানে এন এ, সরি এন এ, মানে এর ওপর যে ফোর্সটা দিচ্ছে, এটা কে দিচ্ছে? ইট ইজ গিভেন বাই গ্রাউন্ড, ইটস গিভেন বাই গ্রাউন্ড। আর এটা কে দিচ্ছে? এমএজিটা, এটা হচ্ছে গিভেন বাই এ, গিভেন বাই এ অন গ্রাউন্ড।
তার মানে কোনটা অ্যাকশন? এইটা হচ্ছে আমার অ্যাকশন, আর এইটা হচ্ছে আমার রিয়াকশন, এইটা হচ্ছে আমার রিয়াকশন। ইজ ইট ক্লিয়ার? দেখ বোঝা গেল কিনা। তাহলে এখানে আর একটা ফোর্সও তো আছে স্যার, এই যে এখানে এনবিটা উপরের দিকে দিয়েছিল, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে ওই এনবিটার কি হবে? ওটারও তো কিছু অস্তিত্ব থাকবে। ওই রিয়াকশনারি ফোর্সটা কোথায় যাবে স্যার? ওই রিয়াকশনারি ফোর্সটা আমাকে এই ধারে এবার টানতে হবে, মানে এনবিটা এই ডাইরেকশনে আছে, সো উই হ্যাভ টু অ্যাড দিস এনবি অলসো, নইলে এটা হবে না। কারণ ওই রিয়াকশনারি ফোর্সটা এখন এই সাইডে অ্যাকশন দিচ্ছে, অর্থাৎ বি কি করছে, তার যে ওজনটা সেইটা এর ওপর দিচ্ছে, তার মানে এটাও বেসিক্যালি অ্যাকশন হিসাবে ট্রিট হবে। তার মানে দুখানা অ্যাকশন কাজ করছে আর একটা রিয়াকশন। তাহলে এবার এটার ফ্রি বডি ডায়াগ্রাম করলে কি পাবো স্যার? দুখানা ফোর্স নিচের দিকে, দেখুন আপনি ওয়াই অ্যাক্সিসটাকে ইভালুয়েট করুন। আপনি যদি ওয়াই অ্যাক্সিসটাকে ইভালুয়েট করেন তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি পাবেন এন এ নিচের দিকে, এন বি নিচের দিকে, আর মাইনাস অফ এম জি, এ জিটা উপর দিকে। বডিটা তো ইকুইলিব্রিয়ামে আছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0। কেন আপনি 0 লিখলেন? বডিটার কি কোনো মুভমেন্ট হচ্ছে? না স্যার, মুভমেন্ট হচ্ছে না। তার মানে এগুলো কি এক একটা? এন এ, এন বি, এম এ জি, এগুলো কি স্যার? এগুলো এক একটা ফোর্স। কোনোটা নর্মাল রিয়াকশন, কোনোটা ওয়েট অফ দ্য বডি। বডিটার কি কোনো মুভমেন্ট হচ্ছে না চুপচাপ বসে আছে একটার ওপর আর একটা? স্যার বডিটা একটার ওপর আর একটা চুপচাপ বসে আছে, তাহলে নেট ফোর্স হচ্ছে 0। দ্যাট মানে অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশন 0 বিকজ নেট ফোর্স 0 মানে অ্যাক্সেলারেশন 0, বডির কোনো মুভমেন্ট নেই। সো ইউ ক্যান সে দিস থিংস। তোমার এই টোটাল জিনিসটাতে এই প্রশ্নটা এইভাবে আসলো। তার মানে আমার এটা আর এটা, সরি এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে গেছে কেন? এটা তো মাইনাস হবে। এটা উপর দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, আমার তো ডিরেকশনটা চেঞ্জ হবে। এটা এটা তো এটা উল্টো হবে। সরি, দাঁড়া 1 মিনিট। এখানে খেয়াল করে দেখ, এন এটা উপরের দিকে ছিল, মানে এই ডাইরেকশন। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এনবিটা মাইনাস হবে, কারণ এনবিটা নিচের দিকে আছে। আর এম এ আর এম এ জি, মানে এই ফোর্সটা আর এই ফোর্সটা সেম ডাইরেকশনে আছে, তার মানে এই দুটো প্লাস করব আর ওটা থেকে মাইনাস করব। তাহলে আমি ওই দুটো প্লাস করলাম, সেটা হচ্ছে এম এ জি প্লাস তার সাথে করলাম এন বি, আর তার সাথে সেইটা ইজ ইকুয়াল টু আমি লিখলাম এন এ। এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে এটা নিচের দিকে, এন বিটা নিচের দিকে আর এন এটা উপর দিকে। সো এটাই হচ্ছে আমার অ্যালং ওয়াই অ্যাক্সিস ফ্রি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম। অ্যালং ওয়াই অ্যাক্সিস এফবিডি এইভাবে বানায়। এবার এনএটা যদি বলে নর্মাল রিয়াকশন অফ দ্য গ্রাউন্ড অন দ্য ব্লক এ কত, তখন এনবির ভ্যালুটা আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পেয়ে গেছি এইটা, সো সেই ভ্যালুটা তুমি এখানে এনে বসিয়ে দাও। সো তোমার এটা এসে যাবে এম এ ইন্টু জি প্লাস এম বি ইন্টু জি ইজ ইকুয়াল টু এন এ। তার মানে এন এর যে ভ্যালুটা তুমি পাবে, জিটাকে কমন নিলে ইট কাম ডাউনস টু এম এ প্লাস এম বি। এইটা হচ্ছে নর্মাল রিয়াকশন দুটো। তাহলে দুখানা নর্মাল রিয়াকশন হচ্ছে, একটা হচ্ছে বি এর ছাদটা, এর ছাদটা যেটা বি এর ওপর দিচ্ছে সেটা এইটা, আর আরেকটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে গ্রাউন্ড যেটা এর ওপর দিচ্ছে সেটা হচ্ছে এইটা। সো দিস ইজ দ্য বেসিক্স অফ ফ্রি বডি ডায়াগ্রাম। এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে হয়। এবার দেখ এটা কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বল। ফার্স্ট এরটা খুব ইজি ছিল, সেকেন্ডটা ওটার উপর ওটা চাপানো হলো, আমরা ব্লকটাকে আলাদা আলাদা করে বার করলাম। এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি ওপরের ব্লকটাকে নিচ্ছি, এমবিজি নিচে আসছে। যখন আমি তলার ব্লকটাকে নিচ্ছি আলাদা করে বার করে, তখন এম এ জি নিচের দিকে থাকবে, নর্মাল রিয়াকশন অফ দ্য গ্রাউন্ড অন দ্য ব্লক এ উপর দিকে থাকবে, আর এই যে ব্লক মানে এই যে বি ব্লকটা যেটা আছে, সেই বি ব্লকটার যে রিয়াকশনারি ফোর্সটা যেটা তখন কিনা ওপর দিকে ছিল, এখন তাহলে সেটা নিচের দিকে কাজ করবে, বিকজ ইটস অ্যাক্টিং অ্যাজ এ অ্যাকশন। আগে এটা রিয়াকশন হিসেবে কাজ করেছিল, প্রথম ফ্রি বডিতে এটা রিয়াকশন ছিল, এটা অ্যাকশন ছিল। এখন এইটাই কিন্তু অ্যাকশন হিসাবে কাজ করবে, সেটাই দেখ নিচের দিকে নামিয়েছে ওই জন্য। কারণ সবসময় জানবি নর্মাল রিয়াকশন যেটা অ্যাকশন হিসেবে কাজ করে সেটা পরের ব্লকটায় উল্টে যায়, তাই জন্য এটা নিচের দিকে কাজ করবে। কারণ নইলে এটা অ্যাকশন হতে পারে না, বিকজ নর্মাল রিয়াকশনটা এদিকে কাজ করছে, তাহলে এটার রিয়াকশনটা তার উপরের দিকে হবে না, কারণ বডিটা তো ছেড়ে গেছে, এখন তো বডি বি নেই, এখন তো বডি এ হয়ে গেছে। তাহলে এতে
এই এনবির ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সো হিয়ার এনবি অ্যাক্টস অ্যাজ এ রিয়াকশন when it acts on B, but in this case NB acts as a action when it acts on A, সেই জন্য এর ডিরেকশনটা নিচের দিকে থাকে। সো নাও ইউ উইল গেট দিস ইকুয়েশন। এইটা কি করে এলো এইটা বোঝার চেষ্টা কর, এই ইকুয়েশনটা কিভাবে এলো। তুমি বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা তো করাই আছে, আমরা তো ফাউন্ডেশন। রিতম ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার যারা ফাউন্ডেশন কোর্স করিসনি তাদের নিয়ে একটু চাপ হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই, আস্তে আস্তে শিখতে হবে, নাহলে তো অঙ্কই করা যাবে না। কেন ফ্রি বডি ডায়াগ্রামের ওপর বেস করি এই জিনিসগুলো থাকে। তো এবার বল, এটার মধ্যে বানিশা মোটামুটি বোঝা গেছে তো জিনিসটা? ঋষিতা কোথায় অসুবিধা হচ্ছে বল? হ্যাঁ বল ঋষিতা। ও আবার মাইক্রোফোন কাজ করে, এটাই প্রবলেম। সো এইভাবে জিনিসটাকে ধরতে হয় যে ফ্রি বডি ডায়াগ্রামে আমি জাস্ট দুটো দেখালাম। এবার আরো কয়েকটা ফ্রি বডি ডায়াগ্রাম নর্মাল রিয়াকশনের ফান্ডা, মানে এফবিডি করা হচ্ছে ইন নর্মাল রিয়াকশন, এফবিডি ইন নর্মাল রিয়াকশন। এটা বার কি করে করা যায়, লেটস সি কিরকম হয়। ধরা যাক আমার একটা এখানে এটা গিয়ে যাচ্ছে, আমি তিনটে ফিগার দেখাচ্ছি এরকম। সো ইন দিস কেস সাপোজ তুমি একটা পার্টিকুলার এ কে এরম ভাবে রেখে দিয়েছো, দাঁড় করি। সাপোজ এটাকে তুমি এরম ভাবে হেলান দিয়ে রেখেছো। সো ইউ হ্যাভ প্লেসড ইট লাইক দিস, এভাবে একটা রেখেছো। আর একটাকে তুমি এইরকম ভাবে রেখেছো, একটা সিঁড়ির মতো আছে, এইভাবে রেখেছো, ঠিক আছে। সো আর একটা এই ফর্মে রেখা হয়েছে। সো দিস পার্টিকুলার ব্লক ইউ হ্যাভ কেপ্ট লাইক দিস। সাপোজ এই ব্লকটাকে তুমি এইভাবে প্লেস করেছো, সো ইউ হ্যাভ প্লেস লাইক দিস। এই হচ্ছে প্লেস করার ধরন। সো ইউ হ্যাভ প্লেস লাইক দিস। ধরা যাক এই ফর্মে তুমি এটাকে প্লেস করেছো, এটা একটু উপরে উঠে গেল, এনিওয়ে আমি এটাকে মুছে দিচ্ছি। সো আই এম জাস্ট কিপিং ইট ইন দিস পজিশন, এখান থেকে এটা নামিয়ে দিচ্ছি। এবার ধরা যাক আমি এখানে একটা ডিফারেন্ট মানে ফ্রি বডি ডায়াগ্রাম সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া না থাকলে কিছুতেই অঙ্ক নামবে না। যখনই নামবে না তার মানে বুঝবি ফ্রি বডি ডায়াগ্রাম তুই ড্র করতে পারছিস না, মানে কনসেপ্ট ইজ নট ক্লিয়ার। তোকে ফ্রি বডি ডায়াগ্রাম সলিড দখলে আনতে হবে। ফিজিক্সে ফ্রি বডি ডায়াগ্রাম মানে ওইখান থেকে কি করে ইকুয়েশনটা ড্র করে, সেটাই হচ্ছে ফান্ডা। সো বেসিক্যালি এই পার্টিকুলার পোর্শনে তুমি একটা বলকে রেখেছো, সাপোজ স্ফিয়ার, এটা ইউ হ্যাভ কেপ্ট এ স্ফিয়ার ওভার হিয়ার, এই স্ফিয়ারটাকে তুমি এভাবে রেখেছো। তো প্রত্যেকটার আলাদা আলাদা কি করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হয় আমরা এইবার আস্তে আস্তে দেখবো। and not only that we will also check it there's things যে এখানে যদি একটা স্যার কার্ভ সারফেস থাকে, সাপোজ এখানে একটা কার্ভ আছে, এরকম এরকম একটা কার্ভ গেছে, আর here you have seen that here one, এইভাবে আমি একটা জিনিসকে এরকম ভাবে রেখেছি। সো নাও হোয়াট এক্স্যাক্টলি আই উইল ডু ওভার হিয়ার, এখান থেকে আমি একটা ব্লককে নিয়ে গিয়ে একটা কার্ভের এধারের ওপর একটা কার্ভের ওধারের ওপর এইভাবে স্ট্যান্ড করানো হয়েছে। সো এই জিনিসটাকে এইভাবে রাখা হয়েছে। কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামটা হবে, ফার্স্ট থিং তোকে যেটা মাথায় রাখতে হবে, স্যার এই ডাইরেকশনে নর্মাল রিয়াকশনটা এইখানে ধরা যাক এই পয়েন্টটা এ, দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি। তো এই পয়েন্টটাকে এ ধরলি, এই পয়েন্টটাকে বি ধরলি। তাহলে স্যার এটা যখন ফ্রি বডি করব অ্যালং ওয়াই অ্যাক্সিসে এই ফোর্সটা কাজ করবে নর্মাল রিয়াকশন, আর এই ডাইরেকশনে এই ফোর্সটা কাজ করবে। সো দিস ইজ এন এ, এ গ্রাউন্ড কে দিচ্ছে, এটা গ্রাউন্ড দিচ্ছে, কার উপর দিচ্ছে, গ্রাউন্ড ইজ গিভেন অন দ্য বার। আর এই সাইডের ফোর্সটা কি, এই ফোর্সটা হচ্ছে এন বি, কে দিচ্ছে, এটা ওয়াল দিচ্ছে, কার উপর দিচ্ছে, অল দিচ্ছে অন দ্য বার।
সো এই পার্টিকুলার পোর্শনে যদি খেয়াল করে দেখা যায় এই একটা ফোর্স ডেফিনেটলি এই সাইডে দেবে, সেটা আলাদা কথা। এবার আমার ওয়েটার ওয়েট যেটা, সেই ওয়েটটা এধার দিয়ে রাখবে, এখানে মোমেন্টের কনসেপ্টটাও লাগবে, কিন্তু পরবর্তীকালে আমরা মোমেন্টটা পড়বো, এখন এই মুহূর্তে দরকার নেই। সাপোজ ডাব্লিউ ইজ বেসিক্যালি দ্য ওয়েট অফ দ্য বার, তাহলে আমার অ্যালং ওয়াই অ্যাক্সিসে ফ্রি বডি কি হবে আর অ্যালং এক্স অ্যাক্সিসেই বা ফ্রি বডিটা কি হবে। সো অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি ধরে নিচ্ছি এখানে কোনো ফ্রিকশন নেই, মানে ওয়ালেও কোনো ফ্রিকশন নেই, এতেও নেই, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস FBD ফ্রি বডি ডায়াগ্রামটা হবে mg, মানে দ্যাট ইজ ইকুয়াল টু w ইজ ইকুয়াল টু na। এইটা হবে আমার অ্যালং ওয়াই অ্যাক্সিসে ফ্রি বডি ডায়াগ্রাম। আর অ্যালং এক্স অ্যাক্সিসে যদি ফ্রি বডি ডায়াগ্রাম করতে হয়, অ্যালং এক্স অ্যাক্সিস কোনো ফোর্স আছে? হ্যাঁ স্যার, একটা ফোর্স আছে, NB, ডান দিকে কাজ করছে। সো উই ক্যান সে NB ইজ দ্য অনলি ফোর্স হুইচ ইজ অ্যাক্টিং। এধারে আর কোনো ফোর্স না, এধারে স্যার আর কোনো ফোর্স নেই, কারণ ফ্রিকশনাল ফোর্স নেই আমাদের বলে দিয়েছে। সো NB ইজ ইকুয়াল টু 0। সো দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। সো এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে জানতে হয়। এবার সেকেন্ডটার ফ্রি বডি ডায়াগ্রাম কি দেখা যাচ্ছে স্যার, এখান দিয়ে একই বার এই এ আর বিটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসানো হয়েছে, তার মানে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, আর এখানে আরেকটা পয়েন্ট আছে দ্যাট ইজ সি। সো দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি, এন্ড দিস পয়েন্ট ইজ সি। স্যার এখানে সবসময় জানবি নর্মাল রিয়াকশনটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস যায়। সো দিস উইল বি মাই NA, এটা NA হবে। এখান থেকে সেন্টার অফ মাস থেকে আমার নিচের দিকে যে ফোর্সটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েট, দ্যাট ইজ W, ওয়েট অফ দ্য বার। আর এই সাইডে সি পয়েন্টে যে নর্মাল রিয়াকশন, কারণ এটা কন্ট্যাক্ট ফোর্স, একটু আগে আমি ক্লাস স্টার্ট করার আগেই বলেছিলাম যে কন্ট্যাক্ট ফোর্স, ক্লাস শুরু করার সময় বললাম কন্ট্যাক্ট ফোর্স সারফেসে কাজ করে এবং পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে নর্মাল রিয়াকশন। তার সারফেসের সাথে পারপেন্ডিকুলার মানে স্যার এই ফোর্সটা এই দিকে যাবে। সো দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ NC। এখন প্রশ্নটা হচ্ছে স্যার এটা যদি এদিকে যায়, আমি তো এই ফোর্সটা নেওয়া যাবে না, আমাকে তো ভার্টিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস আমায় ফোর্স গুলোকে আলাদা আলাদা বার করতে হবে। তখন আমায় বলে দিয়েছে যে এই পার্টিকুলার পোর্শনটাকে যদি বাড়ানো যায়, মানে স্যার বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা এটা যেটা করেছে সেটা হচ্ছে থিটা। So if this angle is theta, this is 90 degree, that means this angle is come down to 90 degree minus theta. এবার এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এখান থেকে এই টোটাল অংশটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো নাও ইউ ক্যান সি দিস থিংস, আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে আর এইখান থেকে এই পুরো পোর্শনটা এটা 90 ডিগ্রি, মানে এই বারের সাথে। তাহলে এটা যদি থিটা হয় স্যার, তার মানে এই যে অ্যাঙ্গেলটা করেছে এই অ্যাঙ্গেলটাও বেসিক্যালি থিটাই হবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই পোর্শনের যে অ্যাঙ্গেলটা, কারণ এই গোটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমার হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে NC cos of 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিনস ইট কাম ডাউন টু NC sin থিটা। কারণ এটা আমার NC ছিল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ গোটাটা 90 ডিগ্রি, আর এটা যদি থিটা হয় তাহলে এই দুটো প্যারালাল আছে, এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, সো দিস উইল বি থিটা। সো অবভিয়াসলি দিস অ্যাঙ্গেল হ্যাভিং এ হরাইজন্টাল কম্পোনেন্ট এন্ড দ্যাট হরাইজন্টাল কম্পোনেন্ট আমি যদি NC(x) ধরে নিই, তার মানে NC sin থিটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, দ্যাট ইজ আমি NC(x) ধরছি। তাহলে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে স্যার এই সাইড দিয়ে, সো দ্যাট ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ NY। সাপোজ দিস ইজ N অফ CY, তাহলে সেটা হবে NC, কারণ এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি তাহলে থিটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos অফ থিটা। আমার রডটা কি স্যার চুপচাপ দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিসে আমার ফ্রি বডি কি হবে? অ্যালং এক্স অ্যাক্সিস। আর অ্যালং ওয়াই অ্যাক্সিসে আমার ফ্রি বডি কি হবে? তুমি বলতে পারবি অ্যালং ওয়াই অ্যাক্সিসে কি লিখবো? ও তো আবার কাজ করে না মাইক্রোফোন। কি কি ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিসে কাজ করছে বল? এটা একটা NC cos থিটা, W একটা, আর একটা NA, এই তিনটেই বেসিক্যালি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে আমার উপরের দিকে ফোর্স কাজ করছে NA,
আর এনসি কস থিটা, তাহলে আমি লিখলাম এন এ প্লাস এন সি কস অফ থিটা। এই দুটো অ্যালং ওয়াই অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনে কাজ করছে, আর অপোজিট ডিরেকশনে কোনটা কাজ করছে? অ্যালং ওয়াই অ্যাক্সিসে স্যার ডাব্লিউটা, মানে অপোজিট ডিরেকশনে। সো এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ। দ্যাট মিনস ইওর ফার্স্ট ইকুয়েশন হ্যাজ ফর্মড। অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রামটা থেকে আমি ফোর্স গুলোকে শুধু আলাদাই করলাম না, ওখান থেকে কি করে ইকুয়েশনটা বার করতে হয় সেটাও জানলাম। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের এক্সাক্ট ইউজ, যে ইকুয়েশনটা কি করে বার করতে হয়। শুধু তাই না, অ্যালং এক্স অ্যাক্সিসে কি হবে স্যার? অ্যালং এক্স অ্যাক্সিসে কি ফোর্স কাজ করছে স্যার? এন এটা ওয়াই অ্যাক্সিসে, ডাব্লিউটা ওয়াই অ্যাক্সিসে, আর এন সি ওয়াইটা ওয়াই অ্যাক্সিসে। এগুলো সব ওয়াই অ্যাক্সিসে কাজ করছে, শুধু একটা এই ধারে কাজ করছে, দ্যাট ইজ এন সি সাইন থিটা। সো উই ক্যান সে অ্যালং এক্স অ্যাক্সিসে আমাদের ফোর্স হবে এন সি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। That is the equation. NC sin theta is equal to 0. So that is equation number 2. অর্থাৎ along x axis along y axis এ যে ফোর্স গুলো কাজ করছে, এটা along x axis এ কাজ করছে NC sin theta which is equal to 0 because total systemটা ইকুইলিব্রিয়ামে আছে, and along y axis the force will be Na plus NC sin cos of theta that will be equal to W. মানিশা বোঝা গেছে? এটা তো ফাউন্ডেশন কোর্সে করেছিলাম তো এই জিনিসগুলো। স্যার এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা আরেকবার বোঝাবেন, কারণ এক্স অ্যাক্সিসের না বোঝার কি আছে? তোমার তো এই সাইডে কম্পোনেন্টটা নিচ্ছ বাবা নিরাজন, তুমি এক্স অ্যাক্সিসে নিচ্ছ, এনসি এদিকে গেছিল পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তো তুমি পারপেন্ডিকুলার নিলে কি হচ্ছে? এই সাইডেরটাকে তুমি এই ধারে ভাঙো না, এই ধারে, তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা জানতে হবে। দিস ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি পেয়ে গেছো। তো এইটাকে তুমি এই সাইডে ভাঙো, তাহলে এই সাইডে ভাঙলে কত হবে? এনসি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ তোমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এধারেরটা কস কম্পোনেন্ট হবে। সো উই ক্যান সে ইট ইজ এনসি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এনসি সাইন থিটা, কারণ কস 90 ডিগ্রি থিটাটা সাইন থিটা হলো এনসি সাইন থিটা। সো এনসি সাইন থিটার তোমার এক্স অ্যাক্সিস অ্যালং দ্য এক্স প্লেনে কি আর কোনো ফোর্স কাজ করছে না? আর কোনো ফোর্স কাজ করছে না, খালি স্যার একটা ফোর্সই কাজ করছে। তাহলে আমি শুধু এইটা লিখবো। কিন্তু অ্যালং দ্য ভার্টিক্যাল প্লেনে কি কি ফোর্স কাজ করছে? স্যার এনসি যেটা আছে তার এন সি ওয়াই মানে ওয়াই কম্পোনেন্টটা কাজ করছে, সেটা কত? স্যার সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হবে এনসি কস থিটা। সো এনসি কস থিটা এই ফোর্সটা অ্যালং ওয়াই কম্পোনেন্ট মানে ওয়াই ডিরেকশনে ভার্টিক্যালি আপার ডিরেকশনে কাজ করছে, নিচের ডিরেকশনে ডাব্লিউ কাজ করছে, আর এই যে কর্নারটা যেটা এখানে বসে আছে তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট কাজ করবে, সেটা এই ডাইরেকশনে কাজ করছে, সেটা হচ্ছে এনএ। তাহলে দুটো ভার্টিক্যালি কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে, একটা এনএ আর একটা এনসি কস থিটা। এগুলো ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, একটা এনসি কস থিটা আর একটা এনএ। আর ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে শুধু ডাব্লিউটা। তাহলে আমার ইকুয়েশন, আমার কি এই লাঠিটা পড়ে যাচ্ছে নাকি চুপ করে দাঁড়িয়ে আছে? স্যার চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে নেট ফোর্স কত হবে? স্যার নেট ফোর্স ইন দ্য সিস্টেম হবে 0, কারণ লাঠিটার তো কোনো মুভমেন্ট নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে আমার ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে মানে অ্যালং ওয়াই অ্যাক্সিসে কটা ফোর্স? স্যার 3খানা ফোর্স কাজ করছে, একটা এনএ, একটা ডাব্লিউ আর একটা এনসি কস থিটা। তার মধ্যে নিচের দিকে কোনটা কাজ করছে? স্যার ডাব্লিউটা। আর উপরের দিকে কোন কোনগুলো কাজ করছে? স্যার এনএ কাজ করছে মানে নর্মাল রিয়াকশন অ্যাট দ্য পয়েন্ট এ, আর একটা হচ্ছে এনসি কস থিটা যেটা কাজ করছে এই গোঁজটা মানে যে সি পয়েন্টে যে কসটা আছে সেই পয়েন্টে, কারণ এনসিটা তো অ্যাকচুয়ালি এদিকে কাজ করবে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হয় সবসময় নর্মাল রিয়াকশন। কিন্তু আমার তো এনসি নিলে হবে না, আমাকে তো ওয়াই আর এক্স প্লেনে ভাঙতে হবে ফোর্স গুলোকে। তাহলে আমি ওয়াই প্লেনে ভাঙলাম মানে আমি এই এনসিটাকে এই সাইডে নিয়ে এলাম, আর এনসিটার এক্স সাইডে এইটাকে নিয়ে এলাম, অর্থাৎ ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা এক্স কম্পোনেন্টে এইভাবে আর এনসিটাকে ওয়াই কম্পোনেন্টে ভাঙলাম। এবার ওয়াই কম্পোনেন্ট গুলোকে একসাথে নেব, তাহলে এনএ হবে কি কি হবে দেখা যাক। এনএ হবে এনসি কস থিটা হবে, ডাব্লিউ হবে। কেন ইকুয়াল টু ডাব্লিউ লিখছেন? কারণ ওটা তো অপোজিট ডিরেকশনে আছে, আর নেট ফোর্স 0, তাই জন্য যেগুলো নিচের দিকে সেগুলোকে ইকুয়াল টু সাইনের একদিকে রাখলাম, আর যেগুলো উপরের দিকে মানে অন্য অপোজিট ডিরেকশনে সেটাকে ইকুয়াল টু সাইনের অপোজিট ডিরেকশনে রাখলাম, রেখে আমি এই ইকুয়েশনটা বানালাম। আর এই সাইডে এনসি সাইন থিটা যেটা ছিল সেটাকে আমি লিখলাম 0, কারণ আমার আর কোনো ফোর্স নেই। এবার প্রশ্ন হচ্ছে এটা আপনি 0 কিভাবে লিখছেন?
জিরো এই কারণে লিখছি, আমার কি এই পার্টিকুলার যে ব্লকটা আছে মানে এই যে রডটা, সেটা কি এরকম ভাবে এক্স অ্যাক্সিসে এরকম ভাবে মুভ করছে, নাকি না এরকম ভাবে ঢলে পড়ে যাচ্ছে, মানে এরকম ভাবে দেখা গেল রডটা এরকম ভাবে ধরে ছিটকে পড়ে গেল, এরকম তো হচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমার বুঝে নিতে হবে নেট ফোর্স অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এন্ড অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ইজ জিরো। তো এইভাবে আমরা আবার কি হল, নিরঞ্জন আবার কি বলছে? ওকে ওকে, হ্যাঁ ময়ূক, হ্যাঁ বাবা বল ভাই, ফ্রি বডি ডায়াগ্রাম না করলে কিন্তু ফিজিক্স ক্লাস বন্ধ করতে হবে, কিছু করার নেই, মানে তাহলে আর নিট যেই মেন আর কিছু পড়া যাবে না, শুধু এই পার্টি বোর্ড লেভেল মিন বোর্ডেও একটু এদের ফ্রি বডি ডায়াগ্রাম না শিখলে কিচ্ছু করতে পারবে না, মানে একটা প্রবলেম সলভ করতে পারবে না। মানে এরপরে যা স্টার্ট হবে সব ফ্রি বডি ডায়াগ্রামের উপরই দাঁড়িয়ে আছে, ফ্রি বডি ডায়াগ্রাম যার গ্রিপে আছে সে সব প্রবলেম নামিয়ে দেবে, কারণ যে ধরনের প্রবলেম আসবে সেগুলো বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম থেকেই হবে, ফ্রি বডি ডায়াগ্রাম যার গ্রিপে আছে সে নামিয়ে দেবে, কিন্তু ফ্রি বডি ডায়াগ্রামটা আগে গ্রিপে করতে হবে, যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ময়ূক বলে বেল, বানিশা ঠিক আছে, বানিশা চুপ করে ঘাপটি মেরে বসে থাকে, বল কোনটায় ডাউট হচ্ছে, শুভার্থী বল, হ্যাঁ বল, ময়ূক বলে ফেল, চাপ নিয়ে লাভ নেই, বোঝা গেল কিনা বল। এবার নেক্সটটা দেখ, বি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, সিম্পল স্যার, এখানের সেন্টার যেটা আছে সেন্টার থেকেই তো নামবে, মানে এটা যদি সেন্টার হয় সো সেন্টার থেকে নিচের দিকে নামছে, আপনার যাই ওয়েট হোক না কেন, এটা একটা সলিড স্ফিয়ার, সেন্টার থেকে নিচের দিকে নামছে, কত ওয়েট স্যার ডাব্লিউ ধরলাম, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। স্যার কি করব এখানে, ফার্স্ট কাজ হচ্ছে এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাকে কি করতে হবে না স্যার, এইটাকে এইভাবে উল্টো দিক দিয়ে, অর্থাৎ আমি এইটার এই সাইডে ফোর্সটা নিলাম, এটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন, সরি সরি সরি, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, কোন দিক দিয়ে যাবে, সেন্টার অফ মাস দিয়ে যাবে, উল্টো দিকে। সো এইটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন মানে অ্যাট দ্য পয়েন্ট এন এ, আমি ধরলাম এন এই ধরছি, এন ওয়ান ধরলাম বা এন এ ধরলাম, মানে এ পয়েন্টে নর্মাল রিয়াকশন। স্যার এটা কি অ্যাকশন না রিয়াকশন, তুমি বলবে সবসময় স্যার এইটা হচ্ছে আমার অ্যাকশন, কে দিচ্ছে এটা অ্যাকশনটা, কে দিচ্ছে স্যার, বলটা দিচ্ছে, কার উপর দিচ্ছে বলটা, বলটা দিচ্ছে ফ্লোরের ওপর, তাহলে আমার নিউটনের থার্ড ল অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে না, হ্যাঁ স্যার হচ্ছে, কিভাবে হচ্ছে স্যার, বলটা দিচ্ছে ফ্লোরের ওপর অ্যাকশন, কার ওপর অ্যাকশনটা কাজ করছে, বলের ওপর না ফ্লোরের ওপর, স্যার ফ্লোরের ওপর অ্যাকশনটা কাজ করছে, রিয়াকশন কে দিচ্ছে স্যার, ফ্লোর দিচ্ছে, এটা কে দিচ্ছে, এটা বেসিক্যালি রিয়াকশন, এটা কে দিচ্ছে স্যার, এটা ফ্লোর দিচ্ছে, কার ওপর দিচ্ছে ফ্লোর, এটা স্যার বলটার ওপর দিচ্ছে, তার মানে রিয়াকশনটা কার ওপর কাজ করছে স্যার, রিয়াকশনটা বেসিক্যালি বলটার ওপর কাজ করছে, তাহলে অ্যাকশন রিয়াকশন কি দুটো সেম বডিতে হচ্ছে না, হচ্ছে না, ফ্লোরের উপর যেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আপনার অ্যাকশন, আর রিয়াকশনটা কার উপর হচ্ছে, বলের উপর হচ্ছে, সেটা হচ্ছে আপনার রিয়াকশন। সো বেসিক্যালি ম্যাগনিটিউড ইজ সেম বাট অকারিং ইন দ্য ডিফারেন্ট বডি। এবার আমার বি পয়েন্টে নর্মাল রিয়াকশন, এটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে, আমি ধরছি এটা, এটা ছবিটা ঠিক হয়নি, মানে এটা পারপেন্ডিকুলার মানে এরকম, সো এই ডাইরেকশনে আমার নর্মাল রিয়াকশনটা যাবে মানে এনবি। এবার স্যার আমি তো কম্পোনেন্টে ভাঙতে পারবো না, কারণ কম্পোনেন্টে ভেক্টর, আমরা যেটা আমি ফার্স্ট টেস্টে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, কম্পোনেন্ট কি আর রিজলিউশন কি, স্যার এটা কম্পোনেন্টে হবে কি করে, এটা তো কম্পোনেন্টে করতে হবে, তাহলে কম্পোনেন্টে করতে গেলে আপনার এই অ্যাঙ্গেলটা, মানে এটা আপনার এক্স অ্যাক্সিস বরাবর আর এটা আপনার ওয়াই অ্যাক্সিস বরাবর, সো দিস ইজ বেসিক্যালি ইওর এক্স অ্যাক্সিস বরাবর আসছে আর এটা আপনার ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে, তাহলে আপনার যদি অ্যাঙ্গেলটা বলে দেয়, সাপোজ তোমাকে বলে দিয়েছে দিস অ্যাঙ্গেল ইজ থিটা, কথার কথা বলছি, এটা থিটা বলেছে, তাহলে এই যে এন বিটা আছে এটাকে আপনাকে লিখতে হবে এন বি কস অফ থিটা, আর এই ওয়াই অ্যাক্সিসটাকে লিখতে হবে এন বি সাইন অফ থিটা। এবার অ্যালং ওয়াই অ্যাক্সিসে তুমি যখন করছো
তখন তুমি কি লিখবে? অ্যালং ওয়াই অ্যাক্সিসে লেখার সময় স্যার অ্যালং ওয়াই অ্যাক্সিসে কি ফোর্স আছে? এনএ আছে, ডাব্লিউ আছে, আর স্যার এনবি সাইন থিটা কম্পোনেন্ট আছে। তার মানে দুটো ওপরের দিকে যাচ্ছে, মানে আপনার স্যার এনএ প্লাস এনবি সাইন থিটা, এই দুটো ফোর্স আপনার অ্যালং ওয়াই অ্যাক্সিসে উপরের দিকে যাচ্ছে। এটাকে ব্যালেন্স করছে কোন ফোর্সটা? স্যার ডাব্লিউটা, that is acting vertically downward along the y-axis. So this is equal to W. So আপনার এখানে হচ্ছে NA প্লাস এইটা হচ্ছে আপনার ফার্স্ট ইকুয়েশন হলো along y-axis. এবার along x-axis এ চলে এসো। স্যার along x-axis তো as such কোনো ফোর্সই নেই, খালি এই ফোর্সটা আছে NB cos theta. So you can write down NB cos theta is equal to 0. এবার যেহেতু n 0 হতে পারে না, তাহলে cos theta is equal to 0, মানে একটা এই ফিগারটা আসবে কি, মানে নেট ফোর্স 0, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কম্পোনেন্ট কাজ করছে না। থিটার ভ্যালু যা হোক একটা কিছু বলে তুলে দেবে এনিওয়ে। হ্যাঁ, ওয়ান ব্লকের পর আর কোনো কিছু বুঝতে পারলাম না স্যার। বলছি ওয়ান ব্লকের পর, ওয়ান ব্লক মানে কোন ওয়ান ব্লক? হুইচ ওয়ান ব্লক ইউ আর টকিং? এখানে তো তোর একটা, এখানে একটা বার আছে, সাপোজ এখানে একটা বার আছে, এটা তো বুঝতে পেরেছিস নিশ্চয়ই যে একটা ওয়েট নিচের দিকে নামছে আর একটা ওয়েট উপরের দিকে যাচ্ছে। তো তোর এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে রিঅ্যাকশন। তুই যখন বেসিক্যালি, আমি ফার্স্ট থেকে দেখিয়েছি, এখান থেকে ওয়েট ডাব্লিউ নিচের দিকে কাজ করছে, এখান থেকে এনএ উপর দিকে কাজ করছে, তার মানে এইটা ব্যালেন্স করছে এইটাকে। তুই শুধু এটা দেখ অ্যালং ওয়াই অ্যাক্সিসে কি কি ফোর্স কাজ করছে আর অ্যালং এক্স অ্যাক্সিসে কি কি ফোর্স কাজ করছে, আর কিছু দেখার দরকার নেই। স্যার অ্যালং ওয়াই অ্যাক্সিসে ডাব্লিউ কাজ করছে আর এইটা করছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে আমি লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনএ, আর তো কিছু লেখার দরকার নেই। এবার দেখ অ্যালং এক্স অ্যাক্সিসে কি কি ফোর্স কাজ করছে? স্যার এনবিটা কাজ করছে খালি, আর কোনো ফোর্স কাজ করছে না। তাহলে যদি আমার এনবি এইদিকে কাজ করে, তাহলে আমার এনবি ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে, কারণ আর তো কোনো ফোর্স নেই। এবার প্রশ্নটা হচ্ছে স্যার এই যে জিনিসটা ইকুয়াল টু লিখছেন, এটা কেন লিখছেন? তার কারণ আমার বডিটা তো চুপচাপ দাঁড়িয়ে আছে, নেট ফোর্স তো 0, সেই জন্য আমি এমজি ইজ ইকুয়াল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনএ লিখছি, কারণ আমার নেট ফোর্স তো 0, কারণ আমার বডি তো মুভ করছে না কোনো দিকে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনএ হবে অ্যালং এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসেও আমার এনবি ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক সেইভাবে এখানে যখন দেখছিস আমার এই অ্যাঙ্গেলটা থিটা বলেছিল, এটা আমার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ তিনটে মিলিয়ে 180 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। সো এইটা যদি থিটা হয়, আমার গোটাটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, তাহলে আমার এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার যাবে, মানে এনসিটা, এনসি উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এই সারফেসের সাথে সবসময় নর্মাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার যায়, এটা সবসময় জানবি যে নর্মাল রিঅ্যাকশনটা সারফেসের সাথে সবসময় পারপেন্ডিকুলার যায়। তাহলে আমার এনসিটা নিয়ে তো লাভ নেই স্যার, কারণ এনসিটা তো না তো ওয়াই অ্যাক্সিস না তো এক্স অ্যাক্সিস। তাহলে আমায় কি করতে হবে স্যার? এনসির এক্স কম্পোনেন্টটা নিতে হবে আর এনসির ওয়াই কম্পোনেন্টটা নিতে হবে। এবার এনসির ওয়াই কম্পোনেন্টটা কত? এনসির ওয়াই কম্পোনেন্ট হচ্ছে এনসি কস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে, বিকজ এটা এই গোটাটা তো 90 ডিগ্রি, তাই এই গোটাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা আর এটা থিটা। সো এই জিনিসটা হবে আমার এনসি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এনসি সাইন থিটা, আর এধারটা হবে এনসি কস থিটা। তাহলে এবার আমি দেখবো যখন আমি কম্পোনেন্টে ভেঙে ফেললাম, এবার আমি যখন জিনিসটা দেখার চেষ্টা করবো, আমি দেখবো ওয়াই অ্যাক্সিসে কি কি ফোর্স আছে আর এক্স অ্যাক্সিসে কি কি ফোর্স। স্যার ওয়াই অ্যাক্সিসে ফোর্স হচ্ছে এনসি কস থিটা একটা ফোর্স, এনএ একটা ফোর্স, আর ডাব্লিউ একটা ফোর্স। কি কাজ করতে হবে স্যার? যে ফোর্স গুলো এক ডিরেকশনে সেটা ইকুয়াল টু সাইনের একদিকে রাখবো, আর যে ফোর্স গুলো আলাদা ডিরেকশনে সেটা ইকুয়াল টু সাইনের অন্য ডিরেকশনে রাখবো। স্যার আমার এন এটা এই ডাইরেকশনে আর এন সি কস থিটাটা দুটো একদিকে, তাহলে আমি লিখে ফেললাম এখানে কি এন এ প্লাস এন সি কস থিটা, এই যে লিখেছি দেখ অ্যালং ওয়াই অ্যাক্সিস। অন্যদিকে কি আছে স্যার? ডাব্লিউ আছে নিচের দিকে, তাহলে আমি সেটাকে লিখলাম ডাব্লিউ, এইখানে লিখলাম ডাব্লিউ। অর্থাৎ যেটা যে ফোর্স গুলো একদিকে আছে সেগুলোকে অ্যাড করে ইকুয়াল টু সাইনের এক ধারে রাখলাম, আর যেটা অন্যদিকে আছে সেটা অ্যাড করে মানে সেটাকে আর এক দিকে রাখলাম। তো আমার নিচের দিকে শুধু ওয়াই অ্যাক্সিসে একটাই আছে ডাব্লিউ, সেটাকে আমি এধারে রাখলাম, আর উপরের দিকে আমার এনএ আছে আর এনসি কস থিটা আছে, সেই দুটোকে আমি অ্যাড করে আলাদা রাখি, তাহলে আমার এই টোটাল ইকুয়েশনটা বেরিয়ে গেল। এবার আসবো এক্স অ্যাক্সিসে। স্যার এক্স অ্যাক্সিসে আমি দেখছি বেসিক্যালি একটাই কম্পোনেন্ট আছে, আর কিছু নেই, সেটা হচ্ছে এনসি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এনসি সাইন থিটা।
তাহলে এনসি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 লিখে দিলাম। কারণ কি, আমার তো নেট ফোর্স 0, তো এধারে তো আর কোনো ফোর্স নেই, মানে এটাকে ব্যালেন্স করার জন্য তো অন্য কোনো ফোর্স নেই, তার মানে আমি ধরে নিতে হবে এনসি সাইন থিটা ভ্যালুটা 0, কারণ এক্স অ্যাক্সিসে কোনো মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা প্র্যাকটিস করতে হয়, যে কি করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়, সেই ফান্ডাগুলো ক্লিয়ার করতে। এবার বল কি কোয়েশ্চেন আছে, নিরঞ্জন ক্লিয়ার? নিরঞ্জন তো মোটামুটি ক্লিয়ার, মাইক্রোফোন থাক না হলে খুব অসুবিধা। এবার বল কার কি কোয়েশ্চেন আছে। এই মোটামুটি এই ফ্রি বডি ডায়াগ্রামের নিটেল লেভেলে এইগুলো থাকবে। এবার ইনক্লাইন প্লেনটা আমায় দেখতে হবে, সেটা একটা ব্যাপার আছে। এবার এই জায়গাটা যখন আসছে, এইটা একটু ক্রিটিক্যাল। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টটা ভালো করে করো, যে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি আরো দেখাবো, চিন্তা নেই, প্রচুর দেখাবো। কারণ ফ্রি বডি ডায়াগ্রাম না থাকলে ফিজিক্সে কিচ্ছু করতে পারবে না, একটা প্রবলেম নামবে না। তাহলে ওই বোর্ডে 85-90% পাবে, কিন্তু কোন জীবনে কোনোদিন কোনো কম্পিটিটিভ ক্র্যাক করতে পারবে না। কারণ যারা করে তারা বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রামে মাস্টার হয়। জাস্ট মানে তুমি কারেন্ট ইলেকট্রিসিটি বলো, ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফিজিক্সের সমস্ত চ্যাপ্টারে তোমায় প্রবলেম সলভিং স্কিল তৈরি করতে হবে। আসল হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, এবং তুমি যে ডিডাকশনস গুলো করছো বা ডিরাইভেশন গুলো, সেটাও দেখবে একটা অ্যাকচুয়ালি প্রবলেম। তোমরা কি করে ওটা মুখস্থ করো, মুখস্থ না, ওটা কিভাবে তৈরি হচ্ছে ওটাই অ্যাকচুয়ালি আসল, ওটা বোঝা। মোস্ট অফ দ্য কেসেস যেটা আমরা বুঝতে পারিনি ওটা মাগ আপ করে নি, ওটা করে লাভ হবে না। কারণ তুমি কি হবে, ওটা ভুলে যাবে। তোমার পরীক্ষার আগের দিন দেখবে বারবার করে দেখতে হচ্ছে ডিরাইভেশন গুলো। কেন দেখতে হয়, তার একটা মেজর কারণ হচ্ছে তুমি কনসেপ্ট তৈরি করে পড়োনি, তুমি বেসিক্যালি ওটা মাগ আপ করে নিয়েছিলে, যেখানে বুঝতে পারিনি মাগ আপ করেছিল, ওই জন্য হচ্ছে আমি ভুলে যাবো। তুমি যদি সত্যি কনসেপ্ট তৈরি করো না, ফিজিক্সের 3 মাস আগে ফিজিক্স টাচ করতে হবে না, বই ধরতে হবে না। অর্পণ ফরপণরা এখন ঠেলে ফিজিক্স ম্যাথস করছে, ওরা ধরে রেখেছে কম্পিউটার ওই সাবজেক্ট। কেমিস্ট্রি তুলবে ওরা 12-এ ফুলবে গিয়ে মারাত্মক তুলবে, কারণ ওগুলো মেমোরাইজ করার ব্যাপার আছে। বায়োলজি, কেমিস্ট্রি ট্রিমেন্ডাস মেমোরাইজ করতে হবে, ওটা লাস্টের দিকে টানবে ওরা। এখন ওরা ফিজিক্স ম্যাথসে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ লাস্টের দিকে ওটা কমিয়ে দেবে ওরা। ফিজিক্স তোমাকে আগে তুলতে হবে, লাস্টে গিয়ে আর ফিজিক্স তুলতে পারবে না, এত ভাস্ট। আর পুরো ব্যাপারটাই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এটা এই যেমন এইখানটায় তুমি যদি এই পয়েন্টটা দেখো, আর এই 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 বেলটা দেখো স্যার, এই বেলটাতে তো নর্মাল রিয়াকশন একটাই হবে, কারণ ছুঁচের মতো তো কিছু নেই। তার মানে স্যার এই পয়েন্টটা যদি আপনার বি হয়, আর এই পুরো প্ল্যাটটা থেকে স্যার একটাই নর্মাল রিয়াকশন হবে, সেটা হচ্ছে এইটুকু পোর্শনের, ধরুন আপনার ওয়েটটা নিচের দিকে নামবে, সো এটা হচ্ছে ডাব্লিউ। আর এখান থেকে একটা অংশ এই দিকে যাবে, তার দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট ভার্টিক্যাল যাবে, সেই কম্পোনেন্টটা এদিকে যাবে, আর একটা কম্পোনেন্ট হরাইজন্টাল হবে, সেইটা এদিকে যাবে। আর এই সাইড থেকে একটা মানে এটা যদি আপনার নর্মাল রিয়াকশন হয়ে থাকে, এই পয়েন্টে সাপোজ এন বি, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে এই সাইডটায় যাবে এন কস অফ থিটা, আর এইটা হবে এন সাইন অফ থিটা। ডাব্লিউ আপনার নিচের দিকে যেমন আছে থাকলো, এই পয়েন্টে আর একটা কম্পোনেন্ট মানে আর একটা হবে, কারণ এই অংশটা একটা বলেছে যে এটা ধরা যাক আপনার এন, সাপোজ আমি পয়েন্টটা ধরছি একটা এন সি, বা এটা এন ওয়ান ধরো। এবার দেখো ভার্টিক্যালি কোনটা কোনটা আছে স্যার, এন বি সাইন থিটাটা ভার্টিক্যালি আছে, ডাব্লিউটা ভার্টিক্যালি আছে, আর এন ওয়ানটা ভার্টিক্যালি আছে, মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার মানে এফবিটিটা করে ইকুয়েশনটা বানানো, এটাই হচ্ছে মেন কাজ। তো এফবিটি থেকে কি করে ইকুয়েশন বানাতে হয়, যে অ্যালং ওয়াই অ্যাক্সিস ওপরের দিকে কোনগুলো আছে স্যার, এন বি সাইন থিটা আর এন ওয়ান, এই দুটো ওপরের দিকে আছে। তাহলে আমি লিখে ফেললাম এন ওয়ান প্লাস এন বি সাইন থিটা। নিচের দিকে কি আছে স্যার, নিচের দিকে ডাব্লিউ আছে, তাহলে ইকুয়াল টু সাইন দিয়ে আমি ডাব্লিউ লিখলাম, আমার অ্যালং ওয়াই অ্যাক্সিস ইকুয়েশন বেরিয়ে গেল। তোমার ফার্স্ট জানতে হবে আমি এফবিটিটা করছি কেন, কাউকে খুশি করার জন্য না। এটা না করলে তো স্যার অঙ্কটাই সলভ করতে পারবো না, আমাকে তো দুটো কি তিনটে কি চারটে ইকুয়েশন বানাতে হবে। সেটা বানাবোটা কি করে যদি এফবিটা না ধরতে পারি? সেটা বানানোর জন্য স্যার আমাকে যতগুলো ফোর্স আছে বডিটার মধ্যে, সেই বডিটাকে আমাকে আলাদা করে আনতে হবে, করে দেখতে হবে ওই বডিটার মধ্যে কি কি ফোর্স কাজ করছে, এবং সেই ফোর্স গুলোকে আমি এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টে কিভাবে ভেঙে নিতে পারি। তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এইটা পেয়ে গেলাম আমার ফার্স্ট ইকুয়েশন। এবার দেখবো এক্স অ্যাক্সিসে কি কি কাজ করছে স্যার। এক্স অ্যাক্সিসে স্যার এই এন বি কস থিটা
হরাইজন্টালি কাজ করছে একটাই ফোর্স, আর কোনো ফোর্স না স্যার, আর কোনো ফোর্স নেই। তাহলে আমি লিখবো অ্যালং এক্স অ্যাক্সিস যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ এন কস অফ থিটা ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। আমার কাজ শেষ। এবার দুটোকে সলভ করো, এবার ভ্যালু বলে দেবে। আমি বলছি ইকুয়েশন বার করতে পারলে, তারপর তো সাইমালটেনিয়াস ইকুয়েশন তোমরা সকলেই জানো, ইউ ক্যান সলভ। বাট এফবিডি থেকে ইকুয়েশন কি করে বার করতে হয় সেটাই হচ্ছে আসল জিনিস। কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখবে একবার রিক্যাপ করে নেব। স্যার নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস কাজ করে। যদি কোনো গোঁজ মানে এরকম ধরো কোনা এসে গেছে সারফেসের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই কোনার বরাবর কাজ করবে। মানে অনেকে যেটা ভুল ধারণা যে এইখানে যেমন একটা কোনা আছে, এই ব্লকটার কোনাটা আছে, তাহলে নর্মাল রিয়াকশনটা কিন্তু এদিকে বা এদিকে হবে না। নর্মাল রিয়াকশনটা অ্যাকচুয়ালি হবে এরকম, এই সাইডে নর্মাল রিয়াকশন হবে, তার কম্পোনেন্টটা তোমায় নিতে হবে, মানে অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। বাট তুমি যদি বসে পড়ো যে এরকম ভাবে ধরো একটা আমি এরকম করেছি, এখানে একটা ব্লক রেখেছি, তুমি বললে নর্মাল রিয়াকশনটা এদিকে হলো এন, সাপোজ এই পয়েন্টটা বি, তুমি ধরলে এন বি, সো ইটস এ রং এফবিডি। এই এফবিডিটা ভুল হবে স্যার, এদিকে যাবে না, এটার সাথে নর্মাল রিয়াকশনটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে, কারণ এইটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তবে গা ট্যানজেন্টটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সো নর্মাল রিয়াকশনটা এনবি এরকম হবে, এইটা হয়ে যাবে স্যার, এটা যদি থিটা হয় এটা হয়ে যাবে এনবি কস অফ থিটা, আর এটা হবে এনবি সাইন অফ থিটা। অর্থাৎ এই কোণগুলো ধরতে হয়। সবসময় মাথায় রাখবে নর্মাল রিয়াকশন ইজ এ পুশিং ফোর্স। যে কোনো নর্মাল রিয়াকশন সবসময় পুলিং ফোর্স হয় না, এটা পুশিং ফোর্স হয়। এবং পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট ক্যান নট বি ড্রন, দ্য নর্মাল ফোর্স উইল অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য বডি। তুমি যদি এই সারফেসে নর্মাল রিয়াকশন অ্যাকচুয়ালি করছো না, সারফেস অফ দ্য বডির সাথে পারপেন্ডিকুলার সেটা করছো। এইগুলো মাথায় রাখবে। আর একটা হচ্ছে নাম্বার অফ নর্মাল ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি, এটা ডিপেন্ড করছে নাম্বার অফ পয়েন্টস অন দ্য সারফেস অফ কন্ট্যাক্ট। কিরকম স্যার, এই বডিটায় আপনি দেখুন এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে একটা নর্মাল রিয়াকশন পেয়েছেন, সেটা এনবি। আর এই বডিটা যে এই বেসমেন্টটার সাথে আটকে আছে, মানে এখানে আছে, সেখানেও একটা নর্মাল রিয়াকশন পেয়েছেন আপনি। এটা তাহলে কতগুলো কন্ট্যাক্ট সারফেস হচ্ছে স্যার? একটা হচ্ছে বি পয়েন্ট, আর একটা হচ্ছে এই ইয়েলো কালারের সারফেস। তাহলে কটা নর্মাল রিয়াকশন তুমি পাবে স্যার? নাম্বার অফ কন্ট্যাক্ট পয়েন্টের সাথে নর্মাল রিয়াকশন সেম হবে। এখানে দুটো পয়েন্ট হচ্ছে, একটা বি পয়েন্ট আর একটা হচ্ছে এই সারফেসের পয়েন্ট, মানে সারফেসটা আর কি, সোজা কথা, মানে একটা সারফেস বলতে তুমি ওই একটাই পয়েন্ট ধরছো ওখানে। তাহলে দুটো নর্মাল রিয়াকশন পাবো। কি কি? একটা হচ্ছে N1 এইটা পাবেন, আর একটা হচ্ছে NB। স্যার আপনি এনবিটাকে এরম কেন টানলেন? আপনি হরাইজন্টাল বা ভার্টিক্যাল কেন নিলেন না? বিকজ আমরা জানি নর্মাল রিয়াকশন অ্যাক্টস অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আপনার এই সারফেসটা, স্যার এটা তো কার্ভ সারফেস, বুঝবো কি করে? তুমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করবে এরম ভাবে, আর নর্মাল রিয়াকশন তোমার এরম যাচ্ছে। তাহলে এবার দেখো যে স্যার হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো নাও ইউ ক্যান সি দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে আমার এটা নর্মাল রিয়াকশন, এইখানে আমার ট্যানজেন্ট ড্র করলাম, মানে সারফেসের যে কন্ট্যাক্ট পয়েন্টটা, তাহলে আমার 90 ডিগ্রি হলো, তার মানে এটা নর্মাল রিয়াকশন ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই নর্মাল রিয়াকশনটা তুমি নিতে পারো না, মানে নিয়েছো ঠিক আছে, ফ্রি বডির জন্য নিয়েছো, কিন্তু ইকুয়েশনে তুমি এনবির কোনো রোল নেই, কারণ ইকুয়েশন হবে সবসময় কম্পোনেন্ট ধরে। কম্পোনেন্ট মানে অ্যালং এক্স অ্যাক্সিস একটা ইকুয়েশন বেরোবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস একটা ইকুয়েশন বেরোবে। তাহলে ওয়াই অ্যাক্সিস আমি এটাকে করে নিলে এটা আসবে এনবি সাইন থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই দিকেরটা হবে এনবি কস থিটা, মানে এনবি কস থিটা। এবার ওয়াই অ্যাক্সিসে তুমি ইকুয়েশন বানাও, আর এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ইকুয়েশন বানাও। ওয়াই অ্যাক্সিসে কি কি ফোর্স আছে স্যার? এনবি সাইন থিটা আছে, N1 আছে, আর ডাব্লিউ আছে। এর মধ্যে দেখো ফার্স্টে কোন কোন ফোর্স গুলো সেম ডাইরেকশনে স্যার? N1 আর এন সাইন থিটা, মানে এনবি সাইন থিটা, এটা একদিকে, তাহলে ইকুয়াল টু সাইনে লেফটে ওইটা রাখো, লেফটে বা রাইটে হোয়াট এভার ইট ইজ। এবার দেখো অন্য কোন ফোর্স আছে কি যেটা উল্টো ডিরেকশনে কাজ করছে স্যার? ডাব্লিউটা উল্টো ডিরেকশনে কাজ করছে, সেটাকে ইকুয়াল টু সাইনের অন্য ধারে রাখো, রেখে তুমি এই ইকুয়েশনটা এরকম ভাবে পাবে। দিস ইজ দ্য ইকুয়েশন, অর্থাৎ দুটো বেরোবে। এবার এটা হলো অ্যালং ওয়াই অ্যাক্সিস। এবার অ্যালং এক্স অ্যাক্সিসে তুমি করবে কি করে স্যার? এক্স অ্যাক্সিসে করার সময় আমি দেখবো এই এনবি যে ফোর্সটা ছিল, মানে নর্মাল রিয়াকশনটা, তার হরাইজন্টাল কম্পোনেন্ট কিছু হতে পারে না পারে না?
হ্যাঁ স্যার হতে পারে, দ্যাট ইজ এনবি কস থিটা। তাহলে সেই এনবি কস থিটাটা লিখে এবার এটা ইজ ইকুয়াল টু 0 কি করে লিখলেন? কারণ তোমার তো হরাইজন্টালে আর কোনো ফোর্স নেই, একটাই ফোর্স আছে। তাহলে তুমি এটা ইজ ইকুয়াল টু, কারণ নেট ফোর্স 0, কারণ আপনার তো ব্লকটা পড়ে যাচ্ছে না বা এদিক হচ্ছে না, এরকম তো কিছু নেই, চুপচাপ ওরকম খাড়া দাঁড়িয়ে আছে, একটা গোজ এই স্পেয়ারটার কোনায় লাগানো আছে, আর একটা একটা ওই মানে সিঁড়ি মতো আছে, তার ধারে ব্লকটাকে ওরকম ভাবে রেখে দেওয়া আছে। তো আমার অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কোনো নেট ফোর্স নেই, তার মানে এন বি কস থিটা ইউ ক্যান কনসিডার। সো এই পয়েন্টে আমার এটা আসছে এন অফ বি কস অফ থিটা। এইভাবে জিনিসটা দাঁড়ায়। ময়ক, 5 দিনের চাপটা কতটা? চিন্তা নেই, আমরা দেব। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের বেসিক, একদম স্টার্টিং করলাম এই দিয়ে আমাদের। এবারে আমরা ইনক্লাইন প্লেনে ফ্রি বডি ডায়াগ্রাম কি করে হয় সেগুলো এবার দেখবো। মাঝখান থেকে ব্লক সরিয়ে দিচ্ছে, তারপরে যাব পুলিতে, কারণ পুলি ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর যে কোনো কম্পিটিটিভ এক্সাম। পুলি, মুভেবল পুলি, রাউন্ড পুলি, এগুলো। ল্যামিস থিওরেম অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের, ওই ল্যামিস থিওরেম অ্যাপ্লিকেশন এখানে এবার তোমরা দেখতে পাবে। আমি ভেক্টর করার সময় ল্যামিস থিওরেম অলরেডি করিয়ে দিয়েছি। হ্যাঁ ময়ূক বল, এ বল বানিশা, মনীষা, ঠিক আছে, চলো এই থাকলো আপাতত, চলো বাই।